ডিয়ার ডক্টর, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ জহিরুল হক আপনাদের সামনে উপস্থিত হয়েছি অ্যাবডোমেন 2 এই ক্লাসটা নিয়ে। এই ক্লাসটা শুধুমাত্র অবস এবং গাইনিতে যারা আপনারা পার্ট 1 পরীক্ষা দিবেন শুধুমাত্র তাদের জন্য। পেপার 2, অ্যাবডোমেন 2। এই অ্যাবডোমেন 2 এখান থেকে আপনার অনেকগুলো কোশ্চেন আমাদের এফসিপিএস পার্ট 1 অপশন গাইনিতে পেপার 1 থেকে পরীক্ষাতে চলে আসে। আমরা একটু দেখবো, আমরা এর আগের দিন ক্লাসের মধ্যে আমরা ব্লাড সাপ্লাই থেকে দেখেছি কি কোশ্চেন পরীক্ষাতে এসছে। জিআইটি কলোরেক্টাল থেকে আমরা দেখেছি কোন কোন কোশ্চেনগুলো পরীক্ষাতে আসছে। আজকে আমরা 5টা টপিক পড়বো। হেপাটোবিলিয়ারি সিস্টেম পড়বো, তারপরে হচ্ছে আমরা পেরিটোনিয়াম পড়বো, দেন এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পড়বো, এরপরে হচ্ছে আমরা পেরিনিয়াম পড়বো, লাস্টে হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেমটা পড়বো। এই হচ্ছে 5টা টপিকস আমরা আজকে ডিসকাশন করবো। তাহলে আজকে প্রথমেই পড়বো আমরা অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ড। অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে হেপাটোবিলিয়ারি সিস্টেম, দ্যাট মিনস লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস, স্প্লিন, তারপরে হচ্ছে এটার সাথে আসবে সুপ্রারেনাল গ্ল্যান্ড। এই কয়েকটা জিনিস আমরা একটু ডিসকাস করবো। তাহলে আমরা দেখি যে এই অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ড হেপাটোবিলিয়ারি সিস্টেম থেকে কি কি কোশ্চেন পরীক্ষাতে আমাদের অপশন গানিতে এসছে। অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ড দেখেন, প্রথমে যে কোশ্চেনটা পরীক্ষাতে চলে আসছে 2019 সালে হেপাটোসাইট নিয়ে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার বলেছেন। এরপরে হচ্ছে 2020-এ কোশ্চেন আসছে স্প্লিনের হিস্টোলজি নিয়ে একটা কোশ্চেন চলে আসছে। দ্যাট মিনস 2টা থেকে 3টার মতো কোশ্চেন আমাদের এই পরীক্ষাতে চলে আসছে এই অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ড থেকে। পরীক্ষা যেটাই কোশ্চেন আসুক না কেন, এরপরে আমরা ডিসকাস করে যাব আসলে কোন কোন জিনিসগুলো আসলে একটা টপিক্স বা 2টা টপিক্সের উপরে তো পরীক্ষার কোশ্চেন ডিপেন্ড করে না, অনেকগুলো জায়গা থেকে পরীক্ষার কোশ্চেন আসতে পারে। অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ড, আমরা আজকে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ডের প্রথম যে অর্গানটা পড়বো তার নাম হচ্ছে লিভার। আসেন, লিভার থেকে আমরা কি কি পড়বো লিখেন, নোট করেন। অবশ্যই ক্লাসের শুরুতে একটা লেকচার শিটের সাথে রাখবেন, আর সাথে হচ্ছে একটা কলম আর একটা খাতা রাখবেন রাফ করার জন্য। খুব সুন্দর করে লিখে যাবেন লিভার থেকে আপনি কি কি পড়বেন অপশন গাইনির জন্য। ফার্স্ট 1 নাম্বার, লিভারের লিগামেন্টগুলোর নাম পড়বেন। লিভারে যতগুলো লিগামেন্ট আছে সবগুলো লিগামেন্টের নাম পড়বেন, ঠিক আছে। 2 নাম্বার বিয়ার এরিয়া পড়বেন। 3 নাম্বার লোব পড়বেন, লোব, কর্ডেড লোব, কোয়াড্রেট লোব। 4 নাম্বার মাইক্রোস্কোপিক স্ট্রাকচারের নাম পড়বেন, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, ওকে। 6 নাম্বার ব্লাড সাপ্লাই পড়বেন। 7 নাম্বার ডেভেলপমেন্ট পড়বেন। 7 নাম্বার ডেভেলপমেন্ট পড়বেন। আসেন তাহলে আমরা শুরু করে দিই। পড়াটা গুছাইলে দেখবেন যে পড়াগুলো কমপ্লিট হয়ে যায়। এখন আসি আমরা লিভারের যে লিগামেন্টগুলোর কথা বলছি। লিভারে যতগুলো লিগামেন্ট আছে এই লিগামেন্টগুলোকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে ট্রু লিগামেন্ট, একটা হচ্ছে ফলস লিগামেন্ট। একটা হচ্ছে ট্রু লিগামেন্ট, একটা হচ্ছে ফলস লিগামেন্ট। লিভারের মধ্যে কি কি লিগামেন্ট আছে দেখেন, সামনে হচ্ছে ফেলসিপাম লিগামেন্ট, এই যে এটা ফেলসিপাম লিগামেন্ট, যেটা ফেলসিপাম লিগামেন্ট, এটা হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস, এটা হচ্ছে করোনারি লিগামেন্ট, এটা হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, নিচে হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস। রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এটা হচ্ছে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। কথা বুঝে গেছে? তাহলে কি কি লিগামেন্ট পেলাম? লিভারের মধ্যে পেলাম হচ্ছে ফেলসিপাম লিগামেন্ট, লিগামেন্টাম টেরিস হেপাটিস, লিগামেন্টাম ভেনোসাম। এরপরে পেলাম হচ্ছে রাইট লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, সুপিরিয়র ইনফিরিয়র করোনারি লিগামেন্ট। এই যে লিগামেন্টগুলো আছে এই লিগামেন্টগুলোকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে ট্রু লিগামেন্ট, একটা হচ্ছে ফলস লিগামেন্ট। ট্রু লিগামেন্ট কারা, ফলস লিগামেন্ট কারা? যে সমস্ত লিগামেন্ট ইন্ট্রাইউটেরাইন লাইফে, যে সমস্ত স্ট্রাকচার ইন্ট্রাইউটেরাইন লাইফে ফাংশনিং ছিল পরবর্তীতে রেমনেন্ট হয়েছে তাদেরকে আমরা বলি ট্রু লিগামেন্ট। আর ফলস লিগামেন্ট মানে হচ্ছে এটা পেরিটোনিয়ামের ফোল্ড। ফলস লিগামেন্ট মানে কি? পেরিটোনিয়ামের ফোল্ড। কথা বুঝে গেছে? লিভারের মধ্যে যতগুলো লিগামেন্ট আছে তার মধ্যে 2টা লিগামেন্ট হচ্ছে ট্রু লিগামেন্ট। 1 নাম্বার হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, এটা ডাক্টাস ভেনোসাসের রেমনেন্ট। 2 নাম্বার হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস, এটা লেফট আম্বিলিকাল ভেইনের রেমনেন্ট। কথা বুঝছেন? তাহলে লিভারের মধ্যে ট্রু লিগামেন্ট কয়টা? 2টা, লিগামেন্টাম ভেনোসাম আর লিগামেন্টাম টেরিস হেপাটিস। ক্লিয়ার? শেষ পরীক্ষার কোশ্চেন। এটাই পরীক্ষার কোশ্চেন কি আসতে পারে যে লিভারে এমন কোন লিগামেন্ট আছে যে লিগামেন্ট আম্বিলিকাসের সাথে সম্পর্ক? আপনি বলবেন ডেফিনেটলি, তার নাম কি? লেফট আম্বিলিকাল ভেইন, রেমনেন্ট নাম হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস। যদি কোশ্চেন করে লিভারে এমন কোনো লিগামেন্ট আছে যে লিগামেন্টটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যুক্ত থাকে আবার দি ডায়াফ্রামের সাথে যুক্ত থাকে, তাহলে আমরা বলবো এই লিগামেন্টের নাম হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। ক্লিয়ার? এখন আসেন দি বেয়ার এরিয়া। এটা হচ্ছে দি বেয়ার এরিয়া, এই যে এই পোর্শনটা হচ্ছে দি বেয়ার এরিয়া, এটা হচ্ছে দি বেয়ার এরিয়া। দি বেয়ার এরিয়ার বাউন্ডারি কি কি ফরমেশন করে দেখেন, রাইট সাইডে হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট সাইডে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, উপরে সুপিরিয়র বর্ডার, নিচে হচ্ছে ইনফিরিয়র করোনারি লিগামেন্ট। এই ফরমেশন হয়ে গেল দি বেয়ার এরিয়া। ঠিক আছে, এবার আসি লিভারকে আমরা 2 ভাগে ভাগ করি। কিভাবে? যদি সামনের দিকে থাকে ফেলসিপাম লিগামেন্ট, লিগামেন্টাম টেরিস হেপাটিস, পিছনের দিকে যদি থাকে হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, লিগামেন্টাম টেরিস হেপাটিস, এই বরাবর যদি লিভারকে আমরা 2 ভাগে ভাগ করি তাহলে লিভারের রাইট লোব আর লিভারের লেফট লোব পাই। আবার লিভারকে যদি ইনফিরিয়র ভেনা কাভা, তারপর হচ্ছে গল ব্লাডার ফোসা, এই বরাবর যদি ভাগ করে দিই তাহলে লিভারকে আমরা ফিজিওলজিক্যাল রাইট লোব পাবো, ফিজিওলজিক্যাল লেফট লোব পাবো। কথা বুঝে গেছে? মাঝখানে এটার নাম হচ্ছে পোর্টা হেপাটিস, মাঝখানে এটার নাম কি? পোর্টা হেপাটিস। তাহলে দেখুন তো একটা এইচ শেপ হয়ে গেছে না? একটা এইচ শেপ পেয়ে গেলাম, এই যে এইচ শেপ পেয়ে গেলাম। এর উপরের এই পোর্টা হেপাটিসের উপরের যে পোর্শনটুকু তার নাম কর্ডেট লোব, তার নিচের পোর্শনটুকুর নাম হচ্ছে কোয়াড্রেট লোব। কিউ ফর কোয়াড্রেট আর সি ফর কর্ডেট লোব। এখন পরীক্ষা যদি কোশ্চেন আসে কর্ডেট লোবের বাউন্ডারি কি, আমি তাহলে ছবি দেখে দেখে চিনতে বের করতে পারবো। কর্ডেট লোব হচ্ছে ডান দিকে বাউন্ডেড বাই কর্ডেট লোব, ডান দিকে বাউন্ডেড বাই ইনফিরিয়র ভেনা কাভা, বাম দিকে বাউন্ডেড বাই লিগামেন্টাম ভেনোসাম।
কোয়াড্রেট লোব ডান দিকে বাউন্ডেড বাই গল ব্লাডার, বাম দিকে লেফট সাইডে বাউন্ডেড বাই লিগামেন্টাম টেরিস হেপাটিস। কর্ডেড লোব, সি ফর কর্ডেড, এর উপরে ইজ বাউন্ডেড বাই সুপিরিয়র বর্ডার, আর ইনফিরিয়রলি হচ্ছে পোর্টা হেপাটিস। আবার কোয়াড্রেট লোবের উপরের বাউন্ডারি, সুপিরিয়র বাউন্ডারি ইজ ফর্ম বাই পোর্টা হেপাটিস, ইনফিরিয়র বাউন্ডারি ইজ ফর্ম বাই ইনফিরিয়র বর্ডার অফ দ্য লিভার। ছবি দেখে দেখে আমরা কিন্তু এগুলো পড়ে ফেলতেছি, এই জন্য ছবি দেখবেন, যত ছবি দেখবেন তত পড়াটা ভালো হবে, গুছানো হবে, মাথার মধ্যে থাকবে। ছবি কথা বলে, কেন ছবি দেখবেন আমি বলি, ছবি এই জন্য দেখবেন কারণ ছবি কথা বলে। আবার বুদ্ধি করে বলেন দেখি, এই যে কর্ডেড লোব আর কোয়াড্রেট লোব, এই দুটা লোবের কথা বলছি, এই কর্ডেড এবং কোয়াড্রেট লোব অ্যানাটমিক্যালি লিভারে কোন লোবের অন্তর্গত? আপনি বলবেন লাভ দিয়ে, ভাইয়া দুইটাই অ্যানাটমিক্যাল রাইট লোবের অন্তর্গত। আবার যদি বলি যে কর্ডেড লোব আর কোয়াড্রেট লোব ফিজিওলজিক্যালি লিভারে কোন লোবের অন্তর্গত, আপনি লাভ দিয়ে বলবেন ভাইয়া দুইটা হচ্ছে লেফট লোবের অন্তর্গত। তাহলে অ্যানাটমিক্যালি এই কর্ডেড এবং কোয়াড্রেট কোন লোবের অন্তর্গত হয়, আবার ফিজিওলজিক্যালি কর্ডেড এবং কোয়াড্রেট কোন লোবের অন্তর্গত হয়, এটাও পরীক্ষার কোশ্চেন। ক্লিয়ার? এখন আসেন মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে চলে যাই, লাভ দিয়ে মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে চলে যাই। মাইক্রোস্কোপিক অর্গানিজম আর মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। শুনেন, লিভারের যে স্ট্রাকচারগুলো আছে, আমরা তিনটা স্ট্রাকচার পড়বো। একটা হচ্ছে হেপাটিক লোবিল পড়বো, তারপরে পোর্টাল লোবিল পড়বো, তারপরে হেপাটিক এসিনাস আর পোর্টাল এসিনাস, এই তিনটা জিনিস পড়বো। কথা বলছেন? এখন আসেন, পোর্টাল টাইড কি জিনিস? পোর্টাল টাইড মানে হচ্ছে হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট আর পোর্টাল ভেইন, এই তিনটাকে মিলে হেপাটিক আর্টারি, ভেইন, আর্টারি, ডাক্ট, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট, এই তিনটাকে একসাথে বলা হয় পোর্টাল ট্রায়াড। আর লিভারের কাভারিং এর নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। গ্লিসন্স ক্যাপসুল যখন পোর্টাল ট্রায়াড গ্লিসন্স ক্যাপসুল দিয়ে কভার করা থাকে তখন তার নাম হচ্ছে পোর্টাল ক্যানাল। তাহলে হোয়াট ইজ পোর্টাল ট্রায়াড, হোয়াট ইজ পোর্টাল ক্যানাল? আপনি বলবেন যে ভাইয়া পোর্টাল ট্রায়াড মানে হচ্ছে তিনটা স্ট্রাকচার, ভেইন, আর্টারি, ডাক্ট, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট, এই তিনটাকে একসাথে বলা হয় পোর্টাল ট্রায়াড। আর যখন পোর্টাল ট্রায়াড গ্লিসন্স ক্যাপসুল দিয়ে কভার করা থাকে তখন তার নাম হয়ে যায় পোর্টাল ক্যানাল, তখন তার নাম হয়ে যায় পোর্টাল ক্যানাল। ক্লিয়ার? এখন আসেন, আমরা প্রথমেই পড়বো হচ্ছে হেপাটিক লোবিউল। হেপাটিক লোবিউল পড়বো। হেপাটিক লোবিউল একটা হেক্সাগোনাল স্ট্রাকচার। হেপাটিক লোবিউলটা কি? একটা হেক্সাগোনাল স্ট্রাকচার। দেখেন, একটা হেক্সাগোনাল স্ট্রাকচার যার 6 কোণায় থাকবে 6টা পোর্টাল ট্রায়াড থাকে। 6 কোণায় কি থাকে? 6টা পোর্টাল ট্রায়াড থাকে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পোর্টাল ট্রায়াড থাকে। ঠিক আছে? পোর্টাল ট্রায়াড, পোর্টাল ট্রায়াড, পোর্টাল ট্রায়াড। ঠিক আছে? মাঝখানে থাকবে একটা সেন্ট্রাল ভেইন, মাঝখানে থাকবে সেন্ট্রাল ভেইন। তাহলে যে হেক্সাগোনাল স্ট্রাকচার ফরমেশন হয় তার নাম হচ্ছে আমাদের হেপাটিক লোবিল। তাহলে হোয়াট ইজ হেপাটিক লোবিল? হেপাটিক লোবিল হচ্ছে 6 কর্নারে থাকবে একটা হেক্সাগোনাল স্ট্রাকচার যার 6 কর্নারে থাকবে 6টা পোর্টাল ট্রায়াড আর পোর্টাল ক্যানেল, মাঝখানে থাকবে একটা সেন্ট্রাল ভেইন, এটাকে আমরা বলতেছি হেপাটিক লোবিল অফ দ্য লিভার। কথা বুঝে গেছে? একে বলা হয় স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য লিভার, একে বলা হয় স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য লিভার। কথা বুঝছেন? দেখেন, এই যে হেপাটিক লোবিলটা দেখতে পাচ্ছেন, এর মাঝখানে কি আছে? সেন্ট্রাল ভেইন। সেন্ট্রাল ভেইন একটা ভেনাস ইউনিটকে সেন্টার করে এই স্ট্রাকচার ফরমেশন হয়েছে, তাই হেপাটিক লোবিলের অপর নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেনাস ইউনিট। এর অপর নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেনাস ইউনিট। কেন? একটা ভেনাস ইউনিট, একটা সেন্ট্রাল ভেইন একটা ভেনাস ইউনিটকে সেন্টার করে এটা ফরমেশন হচ্ছে, তাই এর অপর নাম ইন্ডিপেন্ডেন্ট ভেনাস ইউনিট। তাহলে হেপাটিক লোবিল অপর নাম স্ট্রাকচার ইউনিট অফ দ্য লিভার, অপর নাম ইন্ডিপেন্ডেন্ট ভেনাস ইউনিট। ক্লিয়ার? এবার আসেন পোর্টাল লোবিউল। পোর্টাল লোবিল পড়বো। দেখেন, পোর্টাল লোবিল, পোর্টাল লোবিলটা বুঝতে হলে আমাকে 3টা হেপাটিক লোবিল নিতে হবে। কয়টা হেপাটিক লোবিল? 3টা হেপাটিক লোবিল। আসেন খেয়াল করেন এখানে, পোর্টাল ট্রায়াড এগুলো আঁকতেছি। পোর্টাল ট্রায়াড, লালগুলো হচ্ছে সবগুলো পোর্টাল ট্রায়াড, আর নীলগুলো হচ্ছে, ব্লু কালারগুলো হচ্ছে সবগুলো সেন্ট্রাল ভেইন। তাহলে 3টা হেপাটিক লোবিল, 1টা 2টা 3টা হেপাটিক লোবিলের সেন্ট্রাল ভেইনকে যদি যুক্ত করে দিই, সেন্ট্রাল ভেইনকে যদি যুক্ত করে দিই তাহলে একটা ট্রায়াঙ্গুলার ত্রিভুজ পাবো। এই ত্রিভুজের মধ্যবিন্দু আর ভারকেন্দ্র যদি একটা পোর্টাল ট্রায়াড হয়, তাহলে যে ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার পাচ্ছি তার নাম হচ্ছে পোর্টাল লোবিউল। তার নাম হচ্ছে কি? পোর্টাল লোবিউল। তার নাম কি? পোর্টাল লোবিউল। পোর্টাল লোবিউল। কথা বুঝে গেছে? তাহলে তিনটা হেপাটিক গ্লোবিউলের সেন্ট্রাল ভেইনকে যুক্ত করলে মাঝখানে থাকবে পোর্টাল ট্রায়াড আর পোর্টাল ক্যানেল। এই ট্রায়াঙ্গুলার স্ট্রাকচারের নামই হচ্ছে পোর্টাল লোবিউল। পোর্টাল লোবিউল। লিভারের মেইন ব্লাড সাপ্লাই দিবে হচ্ছে পোর্টাল ভেইন। মেইন ব্লাড সাপ্লাই যদি পোর্টাল ভেইন দেয় তাহলে মেইন নিউট্রিশন সাপ্লাইও দিবে পোর্টাল ভেইন। অ্যাবাউট 80% ব্লাড সাপ্লাই দিবে পোর্টাল ভেইন, 80% মোর দ্যান 80% নিউট্রিশন সাপ্লাই দিবে হচ্ছে পোর্টাল ভেইন। দেখেন তো পোর্টাল ট্রায়াডের মধ্যে কি আছে? এই যে পোর্টাল ট্রায়াডের মধ্যে পোর্টাল ভেইন আছে, হেপাটিক আর্টারি আছে, বাইল ডাক্ট আছে, তাই না? তাহলে এই যে পোর্টাল লোবিল একটা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার, তার মাঝখানে কি থাকে? পোর্টাল ট্রায়াড থাকে। পোর্টাল ট্রায়াড থেকে অর পোর্টাল ভেইন থাকে, অর পোর্টাল ভেইনের অপর নাম কি?
মেইন ব্লাড সাপ্লায়ার, অর এর অপর নাম কি মেইন নিউট্রিশন সাপ্লাই। তাহলে পোর্টাল ট্রায়াড অথবা পোর্টাল ভেইন অথবা মেইন নিউট্রিশন সাপ্লাইকে সেন্টার করে এই ট্রায়াঙ্গুলার স্ট্রাকচারটা ফরমেশন হয়েছে। তাই পোর্টাল লোবিউলের অপর নাম হচ্ছে নিউট্রিশনাল ইউনিট অফ দ্য লিভার। এর অপর নাম হচ্ছে নিউট্রিশনাল ইউনিট অফ দ্য লিভার। তাহলে পোর্টাল লোবিউলকে কেন আমরা নিউট্রিশনাল ইউনিট বলছি? কারণ এটা পোর্টাল ট্রায়াড আর পোর্টাল ভেইনকে সেন্টার করে ফরমেশন হয়েছে, তাই এর অপর নাম নিউট্রিশনাল ইউনিট অফ দ্য লিভার। ক্লিয়ার? তারপরে আসি আমরা পোর্টাল এসিনাস। দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট। এখন আমরা পোর্টাল এসিনাস আর হেপাটিক এসিনাস পড়ব। পোর্টাল এসিনাস আর হেপাটিক এসিনাসটা বুঝতে হলে আমাকে দুইটা হেপাটিক গ্লোবিউল নিতে হবে। কয়টা হেপাটিক গ্লোবিউল? দুইটা। পোর্টাল ট্রায়াড, পোর্টাল লালগুলো সব পোর্টাল ট্রায়াড। হ্যাঁ, কথা বুঝে গেছে? এখন দেখেন, দুইটা হেপাটিক গ্লোবিউলের পোর্টাল ট্রায়াড আর সেন্ট্রাল ভেনকে যদি যুক্ত করে দিই, পোর্টাল ট্রায়াড সেন্ট্রাল ভেন যুক্ত করে দিয়েছি, পোর্টাল ট্রায়াড সেন্ট্রাল ভেন যুক্ত করে দিয়েছি, তাহলে একটা ডায়মন্ড শেপ স্ট্রাকচার পাবো। কি পাবো? একটা ডায়মন্ড শেপ স্ট্রাকচার পাবো। এই ডায়মন্ড শেপ স্ট্রাকচারের অপর নামই হচ্ছে পোর্টাল এসিনাস অর হেপাটিক এসিনাস। কথা বুঝে গেছে? এখন আসেন খেয়াল করেন, তাহলে এই যে পোর্টাল ট্রায়াড আর সেন্ট্রাল ভেনকে যুক্ত করে দিয়েছি, পোর্টাল ট্রায়াড এবং সেন্ট্রাল ভেনকে যুক্ত করে দিয়েছি, তাহলে একটা হেক্সাগোনাল স্ট্রাকচার পেয়েছি, সরি একটা ডায়মন্ড শেপ এরিয়া পেয়েছি। এই ডায়মন্ড শেপ এরিয়াটার অপর নামই হচ্ছে পোর্টাল এসিনাস অর হেপাটিক এসিনাস। কথা বুঝছেন? এখন আসেন, যে সমস্ত স্ট্রাকচার, যে সমস্ত হেপাটোসাইট পোর্টাল ট্রায়াডের কাছাকাছি থাকে তাদেরকে বলি আমরা জোন 1 হেপাটোসাইট। দ্যাট মিনস জোন 1 হেপাটোসাইট গুলো পোর্টাল ট্রায়াডের কাছাকাছি আছে, পোর্টাল ট্রায়াডের কাছাকাছি আছে। আর যে সমস্ত হেপাটোসাইট গুলো সেন্ট্রাল ভেনের কাছাকাছি আছে তাদেরকে বলি আমরা জোন 3 হেপাটোসাইট, জোন 3 হেপাটোসাইট। আর জোন 3 এবং জোন 1 এর মাঝখানে যে হেপাটোসাইট গুলো থাকে তাদেরকে বলি আমরা জোন 2 হেপাটোসাইট। কথা বুঝছেন? খুব ভালো করে বুঝেন। দেখেন, জোন 1 যে হেপাটোসাইট গুলো আছে, এই জোন 1 হেপাটোসাইট গুলো পোর্টাল ট্রায়াডের কাছাকাছি থাকে, তার মানে পোর্টাল ভেনের কাছাকাছি থাকে, তার মানে বেশি বেশি তারা নিউট্রিশন পায়, বেশি বেশি পরিমাণে তারা ব্লাড সাপ্লাই পায়। যত বেশি পরিমাণে ব্লাড সাপ্লাই পাবে, যত বেশি পরিমাণে নিউট্রিশন সাপ্লাই পাবে, তত বেশি পরিমাণে তারা কি করবে? অ্যানাবলিক অ্যাক্টিভিটি করবে, বেশি বেশি তারা জেনেসিস করবে। কি করবে? জেনেসিস করবে, মানে কি? অ্যানাবলিক অ্যাক্টিভিটি করবে, অ্যানাবলিক অ্যাক্টিভিটি করবে। কথা বুঝতে পারছেন? তার মানে কি? তারা বেশি বেশি তারা পরিমাণে তারা মোটা তাজা হবে। তাহলে জোন 1 হেপাটোসাইটগুলোর মেইন ফাংশন হচ্ছে বেশি বেশি পরিমাণে অ্যানাবলিক অ্যাক্টিভিটি করা। এবার আসেন জোন 3 হেপাটোসাইট। জোন 3 হেপাটোসাইট সেন্ট্রাল ভেনের কাছাকাছি থাকে। কথা বুঝছেন? জোন 3 হেপাটোসাইটগুলো, তাহলে এই পোর্টাল ভেনগুলো ভেঙে চুরে সার্কার হয়ে আলটিমেটলি সেন্ট্রাল ভেন হয়। তাহলে সেন্ট্রাল ভেন বেশি পরিমাণে নিউট্রিশন সাপ্লাই দিতে পারে না, তাহলে জোন 3 হেপাটোসাইটগুলো বেশি নিউট্রিশন পায় না। ফলে এখানকার মেইন হেপাটোসাইটগুলোর মেইন ফাংশনটা হচ্ছে ক্যাটাবলিক অ্যাক্টিভিটি করা, লাইসিস করা। কথা বুঝে গেছে? তাহলে জোন 3 হেপাটোসাইটগুলোর ফাংশন কি হবে? জোন 3 হেপাটোসাইটগুলোর ফাংশন হবে ক্যাটাবলিক অ্যাক্টিভিটি করা। আর জোন 2 যে হেপাটোসাইটগুলো আছে, এই জোন 2 হেপাটোসাইটগুলো অ্যানাবলিক অ্যাক্টিভিটিও করে, ক্যাটাবলিক অ্যাক্টিভিটিও করে। তাহলে পোর্টাল এসিনাস আর হেপাটিক এসিনাস এমন একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার লিভারে এমন একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা জানতে পারছি লিভারে কোন হেপাটোসাইটগুলো অ্যানাবলিক অ্যাক্টিভিটি করবে, কোন হেপাটোসাইটগুলো ক্যাটাবলিক অ্যাক্টিভিটি করবে, কোন হেপাটোসাইটগুলো অ্যানাবলিক এবং ক্যাটাবলিক অ্যাক্টিভিটি বোধ করবে, এটা আমরা জানতে পারছি। কথা বুঝতে পারছেন? এই জন্য পোর্টাল এসিনাস আর হেপাটিক এসিনাসের অপর নাম হচ্ছে মেটাবলিক ইউনিট অফ দ্য লিভার। এর অপর নাম কি? মেটাবলিক ইউনিট অফ দ্য লিভার, মেটাবলিক ইউনিট অফ দ্য লিভার। কথা বুঝে গেছে? আবার আমরা এটাও জানতে পারছি, যদি যদি পোর্টাল ভেনের সাপ্লাইটা কমে যায়, যদি হেপাটিক আর্টারি সাপ্লাই কমে যায়, তাহলে লিভারে কোন স্ট্রাকচারগুলো, কোন হেপাটোসাইটগুলো আপনার হচ্ছে ইস্কেমিয়া হবে, কোথায় বেশি পরিমাণে ইস্কেমিয়া হবে, কোথায় বেশি পরিমাণে নিক্রোসিস হবে, সেটাও আমরা জানতে পারছি। কথা বুঝতে পারছেন? ওকে, এবার আসেন লিভারের ব্লাড ফ্লো এবং লিভারের বাইল ফ্লো। দেখেন লিভারের ব্লাড ফ্লোটা কিরকম হয়। লিভারের ব্লাড ফ্লো পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, এই পোর্টাল ভেইন আলটিমেটলি সেন্ট্রাল ভেনের দিকে যায়, তাই না? তাহলে লিভারের ব্লাড ফ্লোটা হয় কোথায়? জোন 1 থেকে জোন 3 দিকে যায়। তার মানে কি? কেন্দ্র থেকে, পেরিফেরি থেকে সেন্টারের দিকে যায়। তার মানে হচ্ছে সেন্ট্রিপিটাল, পেরিফেরি থেকে কেন্দ্রের দিকে যাচ্ছে। আবার বাইল ফ্লোটা বলি, লিভারের এই হেপাটোসাইটগুলো থেকে সমস্ত বাইলগুলো আলটিমেটলি পোর্টাল ট্রায়াডে যায়, কারণ পোর্টাল ট্রায়াডে বাইল কারণগুলি থাকে, মানে বাইল ডাক্ট, দ্যাট মিনস হেপাটিক ডাক্টগুলো থাকে। তাহলে লিভারের যে বাইলগুলো আছে, এই বাইলগুলো সেন্টার থেকে আলটিমেটলি পেরিফেরির দিকে যায়, তার মানে জোন 3 থেকে জোন 1 এর দিকে যায়। তাহলে লিভারের বাইল ফ্লো আর ব্লাড ফ্লোটা কিরকম, এটা একটু দেখি আমরা। লিভারের বাইল ফ্লো অ্যান্ড ব্লাড ফ্লো। লিভারের ব্লাড ফ্লো জোন 1 থেকে জোন 3 তে যায়, পেরিফেরি টু সেন্টারে যায়, পেরিফেরি থেকে সেন্টারে যাবে।
তার মানে কি সেন্ট্রিপেটাল। ওকে, বাইল ফ্লো জোন 3 থেকে জোন 1 এর দিকে যায়, তার মানে সেন্টার টু পেরিফেরিতে যায়, তার মানে কি সেন্ট্রি ফিউগাল। ক্লিয়ার? তার মানে কি সেন্ট্রি ফিউগাল। ওকে, তাহলে আমরা এই পোর্টাল এসিনাসের হেপাটিক এসিডেসের মাধ্যমে লিভারের অ্যানাবলিক অ্যাক্টিভিটি, ক্যাটাবলিক অ্যাক্টিভিটি জানতে পারছি, দ্যাট মিন্স মেটাবলিক অ্যাক্টিভিটি জানতে পারছি, লিভারের বাইল ফ্লোটা জানতে পারছি, লিভারের ব্লাড ফ্লোটা জানতে পারছি। আর বাইল ফ্লো, ব্লাড ফ্লো যদি আমরা জানতে পারছি লিভারে কোথায় ইস্কেমিয়া হচ্ছে, কোথায় নেক্রোসিস হচ্ছে, এই সমস্ত ইনফরমেশন আমরা এই পোর্টাল এসিনাসের হেপাটিক এসিনাসের মাধ্যমে আমরা জানতে পারছি। ক্লিয়ার? তারপরে আসি আমরা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, দেখেন, ইট ইজ ইউজফুল ইন কনসিডারেশন অফ দ্য ব্লাড ফ্লো প্যাটার্ন অফ অক্সিজেনেশন অ্যান্ড প্যাথোলজিক্যাল ডিজেনারেশন। এই ইনফরমেশনগুলো আমরা পোর্টাল এসিনাসের হেপাটিক এসিনাসের মাধ্যমে জানতে পারি। ঠিক আছে, এবার আসেন স্পেস অফ ডিসি। স্পেস অফ ডিসি কি? হেপাটিক ল্যামিনা এবং হেপাটিক সাইনোসয়েডের ঠিক মাঝখানে যে স্পেসটা থাকবে এই স্পেসটার নামই হচ্ছে স্পেস অফ ডিসি। যেহেতু এই স্পেসটা সাইনোসয়েডের পাশে স্পেস, তাই এর অপর নাম হচ্ছে পেরি সাইনোসয়েডাল স্পেস। কথা বুঝছেন? পরীক্ষায় কোশ্চেন আসে যে স্পেস অফ ডিসির কন্টেন্ট কি। স্পেস অফ ডিসিতে কি কি থাকে? এখানে আইট্রি সেল অর স্টিলেট সেল থাকে, প্লাজমা সেলগুলো এখানে পাওয়া যাবে, কাইলোমাইক্রন পাওয়া যাবে, দ্যাট মিনস বিএলডিএল, এলডিএল, এইচডিএল, আইডিএল, এই সবগুলো পাওয়া যাবে হচ্ছে স্পেস অফ ডিসিতে। তাহলে হোয়াট ইজ স্পেস অফ ডিসি? ইট ইজ দ্য স্পেস ইন বিটুইন হেপাটিক ল্যামিনা অ্যান্ড সাইনোসয়েড অফ দ্য লিভার। যেহেতু সাইনোসয়েডের পাশের স্পেস, তাই এর অপর নাম হচ্ছে পেরি সাইনোসয়েডাল স্পেস। আর হোয়াট ইজ স্পেস অফ মল? স্পেস অফ মাল, স্পেস অফ মল মানে হচ্ছে এটা এমন একটা পটেনশিয়াল স্পেস যে স্পেসটা থাকবে হচ্ছে ইন বিটুইন হেপাটিক ল্যামিনা অ্যান্ড পোর্টাল ক্যানেল। তাহলে পোর্টাল ক্যানেল এবং হেপাটিক ল্যামিনার মাঝখানে যে স্পেস, এটা হচ্ছে হেপাটিক ল্যামিনা। এই যে পুরোটাই হচ্ছে হেপাটিক ল্যামিনা, এটা পুরোটাই হচ্ছে হেপাটিক ল্যামিনা। ঠিক আছে? আর এই যে ডট 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 হচ্ছে গ্লিসেন্স ক্যাপসুলের কাভারিং, পোর্টাল ট্রায়েড ভেইন আর্টারি ডাক কাভার করে আছে গ্লিসেন্স ক্যাপসুল, তার নাম হচ্ছে পোর্টাল ক্যানাল, তাই না? এই পোর্টাল ক্যানেল এবং হচ্ছে হেপাটিক ল্যামিনার মাঝখানে এই যে সাদা যে স্পেসটা দেখতে পাচ্ছেন, সাদা স্পেসটা, এর অপর নামই হচ্ছে স্পেস অফ মল। আর যেহেতু এই স্পেসটা পোর্টাল ট্রায়েড আর পোর্টাল ক্যানেলের পাশের স্পেস, তাই এর অপর নাম পেরি পোর্টাল স্পেস। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে যে স্পেস অফ মল মানে কোন স্পেস? পেরি পোর্টাল স্পেস। স্পেস অফ ডিসি মানে কোন স্পেস? পেরি সাইনোসয়েডাল স্পেস। আসবে আসবে আসবে, মাস্ট পরীক্ষা আসবে। ক্লিয়ার? এবার আসেন লিভারের সেগমেন্ট। লিভারের ভাস্কুলার সেগমেন্ট হচ্ছে 8টা। কয়টা সেগমেন্ট? 8টা। 1 2 3 4 5 6 7 8, 8টা হচ্ছে ভাস্কুলার সেগমেন্ট। ছবিতে ভালো করে দেখেন তো এই 8টা সেগমেন্টের মধ্যে কোন সেগমেন্টটা দেখতে একটু কষ্ট হচ্ছে? আপনি বলবেন ভাইয়া 1 নাম্বার সেগমেন্টটা ভালো করে দেখা যায় না, কারণ 1 নাম্বার সেগমেন্টটা থাকে হচ্ছে পোস্টেরিয়রলি। এই 1 নাম্বার সেগমেন্টের অপর নামই হচ্ছে 1 নাম্বার সেগমেন্টের অপর নাম হচ্ছে কর্ডেট লোব, সি ফর কর্ডেট। তাহলে 1 নাম্বার সেগমেন্টের অপর নাম কি? সি ফর কর্ডেট লোব। কথা বুঝে গেছে? তাহলে এখন শর্ট নোট করেন, লেখেন কর্ডেট লোব, সি ফর কর্ডেট, হেডলাইন দিবেন কর্ডেট লোব। ওকে, লিখেন বাউন্ডারি, অলরেডি আমি বাউন্ডারি বলে ফেলেছি, তাহলে বাউন্ডারিটা লিখবেন। তারপরে লিখেন অ্যানাটমিক্যালি কর্ডেট লোব কোন লোবের অন্তর্গত, ফিজিওলজিক্যালি কর্ডেট লোব কোন লোবের অন্তর্গত, লিখবেন। অ্যানাটমিক্যালি এটা রাইট লোবের অন্তর্গত আর ফিজিওলজিক্যালি এটা হচ্ছে লেফট লোবের অন্তর্গত। তাহলে বাউন্ডারি চলে গেল, কোন লোবের অন্তর্গত সেটা আমরা পড়ে ফেললাম। ঠিক আছে? তারপরে লিখেন রিপ্রেজেন্ট সেগমেন্ট 1, লিখেন রিপ্রেজেন্ট সেগমেন্ট 1। তাহলে কর্ডেট লোব কোন সেগমেন্ট প্রেজেন্ট করে? কর্ডেট লোব সেগমেন্ট 1 প্রেজেন্ট করে। তারপরে লিখেন ডুয়াল ব্লাড সাপ্লাই পায়, ডুয়াল সাপ্লাই পায়। কিরকম ভালো করে বুঝেন। লিভারে যে 8টা সেগমেন্ট আছে, এই 8টা সেগমেন্ট হয় রাইট হেপাটিক আর্টারি দিয়ে সাপ্লাই পাবে অথবা লেফট হেপাটিক আর্টারি দিয়ে সাপ্লাই পাবে, হয় রাইট পোর্টাল ভেইন দিয়ে সাপ্লাই পাবে অথবা লেফট ব্রাঞ্চ অফ দ্য পোর্টাল ভেইন দিয়ে সাপ্লাই পাবে। এই লিভারে 8টা সেগমেন্ট থেকে যে বাইল প্রোডাকশন হচ্ছে এটা হয় রাইট হেপাটিক ডাক্টে ড্রেন করবে অথবা লেফট হেপাটিক ডাক্টে ড্রেন করবে, এক্সেপ্ট সেগমেন্ট 1। সেগমেন্ট 1 ব্লাড সাপ্লাই পাবে রাইট হেপাটিক আর্টারি দিয়েও পাবে, লেফট হেপাটিক আর্টারি দিয়ে পাবে, রাইট পোর্টাল ভেইন দিয়েও সাপ্লাই পাবে, লেফট পোর্টাল ভেইন দিয়েও সাপ্লাই পাবে। আবার সেগমেন্ট 1 থেকে যে বাইলগুলো প্রোডাকশন হবে সেই বাইলগুলো রাইট হেপাটিক ডাক্টেও ড্রেন করবে, লেফট হেপাটিক ডাক্টেও ড্রেন করবে। তাহলে লিখেন বোথ হেপাটিক আর্টারি, বোথ পোর্টাল ভেইন সাপ্লাই দিবে, বোথ হেপাটিক ডাক্টে বাইল ড্রেন করবে। কথা বুঝছে? তাহলে কর্ডেট লোব সেগমেন্ট 1 এটা এমন একটা লোব, এখানে 2টা হেপাটিক আর্টারি সাপ্লাই দিবে রাইট লেফট, 2টা পোর্টাল ভেইন রাইট লেফট পোর্টাল ভেইনকে সাপ্লাই দিবে। 3 নাম্বার হচ্ছে এখান থেকে যে বাইলটা ফর্মেশন হয় সেই বাইলটা 2টা হেপাটিক ডাক্টে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্টে ড্রেন করবে। ক্লিয়ার? 4 নাম্বার লিখেন। আচ্ছা, ওর সাথে আরো লিখেন লিভারে যতগুলো সেগমেন্ট আছে এই সেগমেন্টগুলো হয় রাইট হেপাটিক ভেইনে ড্রেন করবে অথবা লেফট হেপাটিক ভেইনে ড্রেন করবে অথবা মিডিল হেপাটিক ভেইনে ড্রেন করবে। কথা বুঝছেন? আগে বুঝেন। কিন্তু এই হয় রাইট হেপাটিক অথবা লেফট হেপাটিক অথবা মিডিল হেপাটিক ভেইনে ড্রেন করবে, কিন্তু এই সেগমেন্ট 1 অথবা কর্ডেট লোবের ভেনাস ব্লাডটা সরাসরি ড্রেন করবে ইনফ্রাভেনা ভাবে।
তাহলে লিখেন ভেনাস ব্লাড ডিরেক্টলি ড্রেন টু ইনফিরিয়র ভেনা কাভা, ভেনাস ব্লাড ডিরেক্টলি ড্রেন টু ইনফিরিয়র ভেনা কাভা, ভেনাস ব্লাড ডিরেক্টলি ড্রেন টু ইনফিরিয়র ভেনা কাভা, ভেনাস ব্লাড ডিরেক্টলি ড্রেন টু ইনফিরিয়র ভেনা কাভা। ক্লিয়ার? এই সেগমেন্ট থেকে এই কোশ্চেনগুলো পরীক্ষাতে আসতে পারে। 8টা ভাস্কুলার সেগমেন্ট, তার মধ্যে 1 নম্বর সেগমেন্ট অপর নাম হচ্ছে কোয়াড্রেট লোব, এটা বাউন্ডারি পড়বেন। তারপরে হচ্ছে এটা অ্যানাটমিক্যালি কোন লোবের অন্তর্গত হয়, ফিজিওলজিক্যালি কোন লোবের অন্তর্গত হয়, এটা পড়বেন। ক্লিয়ার? আমরা বলে ফেলেছি যে অ্যানাটমিক্যালি এটা রাইট লোবের অন্তর্গত, ফিজিওলজিক্যালি এটা লেফট লোবের অন্তর্গত। বাউন্ডারি আমরা পড়ে ফেলেছি। এরপর আমরা বলেছি এই 1 নম্বর সেগমেন্টকে রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি সাপ্লাই দিবে, বোথ রাইট অ্যান্ড লেফট পোর্টাল ভেন সাপ্লাই দিবে, এখান থেকে বাইল বোথ রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্টে ড্রেন করবে। আমরা আরো বলেছি এখান থেকে ভেনাস ব্লাড ডিরেক্টলি ড্রেন করবে ইনফিরিয়র ভেনা কাভাতে, কোনো হেপাটিক ভেনে ড্রেন করবে না। দিস ইজ ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি। আচ্ছা, ডেভেলপমেন্টের আগে ব্লাড সাপ্লাইটা আমরা একটু পড়ি, শুনেন। ব্লাড সাপ্লাই দেখেন, প্রথমে হচ্ছে নিউট্রিশন সাপ্লাই, নিউট্রিশন সাপ্লাই, এরপরে হচ্ছে অক্সিজেন সাপ্লাই, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি। 80% নিউট্রিশন সাপ্লাই পাবে হচ্ছে পোর্টাল ভেইন দিয়ে, 20% পাবে হেপাটিক আর্টারি দিয়ে। ক্লিয়ার? অক্সিজেন সাপ্লাই 40% পাবে হচ্ছে পোর্টাল ভেইন দিয়ে, 60% পাবে অক্সিজেন সাপ্লাই হেপাটিক আর্টারি দিয়ে। ক্লিয়ার? তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে লিভারের মেইন নিউট্রিশন সাপ্লাই কে দেয়, আমরা বলবো পোর্টাল ভেইন। লিভারের মেইন অক্সিজেন সাপ্লাই কে দেয়, আমরা বলবো হেপাটিক আর্টারি, 60% অক্সিজেন সাপ্লাই দেয়। এটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন, গাইনি পরীক্ষাতে আসছে, যদি দেখাতে পারিনি, কিন্তু গাইনি পরীক্ষায় সরাসরি কোশ্চেন আসছে যে লিভারের মেইন ব্লাড সাপ্লাই অথবা লিভারের মেইন নিউট্রিশন সাপ্লাই কে দিবে, অ্যান্সার হচ্ছে পোর্টাল ভেইন, পোর্টাল ভেইন, পোর্টাল ভেইন। ক্লিয়ার? এবার আসেন ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট দেখেন, ডেভেলপমেন্ট হচ্ছে প্যারেনকেমা, বাইল ক্যাপিলারিস, এটা কোত্থেকে ডেভেলপ করে? এগুলো ডেভেলপ করবে হচ্ছে হেপাটিক বার্ড থেকে আসে, হেপাটিক বার্ড থেকে আসে। সাইনোসয়েডটা ইম্পর্টেন্ট, এটা কোত্থেকে ডেভেলপ করে? ব্রেকিং ডাউন অফ দ্য আম্বিলিকাল অ্যান্ড ভাইটাল ভেইনস। আর ক্যাপসুল, স্ট্রোমা, হেমোপয়েটিক সেল অ্যান্ড কুফার সেলগুলো কোত্থেকে ডেভেলপ করে? সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে যে সেপ্টাম ট্রান্সভার্স থেকে কি কি জিনিস আসে, আমরা বলবো যে ক্যাপসুল, স্ট্রোমা, হেমোপয়েটিক সেল অ্যান্ড কুফার সেল অফ দ্য লিভারের এই জিনিসগুলো এখান থেকে। সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে আরো অনেক কিছু চলে আসে। তো লিখেন শর্ট নোট, হিমোটোলজিতে আপনাদেরকে পড়াবে যে সেপ্টাম ট্রান্সভার্স থেকে কি কি কোন কোন স্ট্রাকচার ডেভেলপ করে, এটা শর্ট নোট করে ফেলবেন। ক্লিয়ার? এমব্রায়োলজিতে যখন পড়াবে তখন এটা করে ফেলতে পারলে ভালো। দিস ইজ অল অ্যাবাউট লিভার। ওকে ডিয়ার ডক্টর, এখন আমরা পড়বো হচ্ছে গল ব্লাডার। চলে আসেন। গল ব্লাডার হচ্ছে একটা স্যাক, একটা কন্টেইনার। কিসের কন্টেইনার? এটা হচ্ছে বাইলের কন্টেইনার। ওকে, এটা হচ্ছে একটা বাইলের কন্টেইনার। ভালো করে দেখেন, এই হচ্ছে লিভার, এই হচ্ছে আমাদের গল ব্লাডার। ঠিক আছে? গল ব্লাডার, গল ব্লাডার এটার নাম হচ্ছে ফান্ডাস। ঠিক আছে? এর উপরে হচ্ছে বডি, তারপরে হচ্ছে নেক, এন ফর নেক। নেকের কন্টিনিউশনের নাম হচ্ছে সিস্টিক ডাক্ট। তাহলে এটা হচ্ছে সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্ট কমন হেপাটিক ডাক্টের সাথে যুক্ত হয়ে তৈরি করে কমন বাইল ডাক্ট। এটা কমন হেপাটিক ডাক্ট, এটা হচ্ছে কমন বাইল ডাক্ট। ঠিক আছে? কমন বাইল ডাক্ট এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনাম। খুব ভালো করে বুঝেন। কমন বাইল ডাক্ট এটা হেড অফ দ্য প্যানক্রিয়াস। কমন বাইল ডাক্ট মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। ঠিক আছে? এর সাথে যুক্ত তৈরি করে অ্যাম্পুলা ভ্যাটার। and this ampulla vater second part of the duodenum mesoduodenal papilla ওপেন করে। যা ঘটনা ঘটে গল ব্লাডারে সবগুলো এখানের মধ্যে ঘটনা ঘটবে। তাহলে এটা হচ্ছে গল ব্লাডার, এটা হচ্ছে ফান্ডাস, বডি, নেক, নেকের কন্টিনিউশন নাম সিস্টিক ডাক্ট, সিস্টিক ডাক্ট কমন হেপাটিক ডাক্টের সাথে যুক্ত তৈরি করে কমন বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে যুক্ত তৈরি করে হচ্ছে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট অর অ্যাম্পুলা ভ্যাটার। অ্যান্ড দিস অ্যাম্পুলা ভ্যাটার ওপেন করে সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনামের মেসোডুওডেনাল পেপিলাতে সে ওপেন করে। কথা বলছেন? এখন আমি ফান্ডাস নিয়ে একটা কথা বলবো, বডি নিয়ে একটা কথা বলবো, নেক নিয়ে একটা করে কথা বলবো, সিস্টিক ডাক্ট নিয়ে কথা বলবো, আমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে। দেখেন ফান্ডাস, ফান্ডাস পুরো গল ব্লাডার শুধুমাত্র ফান্ডাস অ্যান্ড সাম পোর্শন অফ দ্য বডি ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম। তাহলে আমরা যদি বলি যে গল ব্লাডার ইজ কমপ্লিটলি কাভার্ড বাই পেরিটোনিয়াম, তাহলে ফলস। গল ব্লাডার শুধুমাত্র ফান্ডাস অ্যান্ড কিছু পোর্শন অফ দ্য বডি ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম। ঠিক আছে? ফান্ডাসের লোকেশনটা কোথায় দেখেন, এটা হচ্ছে ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল আর হচ্ছে রাইট কোস্টাল মার্জিন। রাইট রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলের ল্যাটারাল বর্ডার আর রাইট কোস্টাল মার্জিন যেখানে গিয়ে মিট করে সেখানেই গল ব্লাডারের ফান্ডাসটা লোকেটেড হয়।
গলব্লাডারের ফান্ডাসটা থাকবে হচ্ছে এই 9 কোস্টাল কার্টিলেজের টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ বরাবর থাকবে হচ্ছে গলব্লাডারের ফান্ডাস। কথা বুঝে গেছে? তাহলে সামনে হচ্ছে টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ, আর পিছনের দিকে এটা থাকবে হচ্ছে, পিছনের দিকে থাকবে হচ্ছে লাম্বার 1 ভার্টিব্রা লেভেল বরাবর, লাম্বার 1 ভার্টিব্রা লেভেল বরাবর। এই লাম্বার 1 ভার্টিব্রা লেভেল বরাবর যে কাল্পনিক ইমাজিনারি লাইন আমরা কল্পনা করি তার নাম হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন, ট্রান্সপাইলোরিক প্লেন। তাহলে দেখেন ফান্ডাস লোকেশন কোথায়? টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ। ফান্ডাসের লোকেশন কোথায়? লাম্বার 1 ভার্টিব্রাল লেভেল বরাবর, লাম্বার 1 ভার্টিব্রা লেভেল বরাবর। কোন লাইন বরাবর? ট্রান্সপাইলোরিক প্লেন লাইন বরাবর। কথা বুঝে গেছে? ফান্ডাসের লোকেশন কোথায়? ল্যাটারাল বর্ডার অফ দ্য রাইট সাইডে, ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনাস মাসল এন্ড রাইট কোস্টাল মার্জিন, যেখানে গিয়ে মিট করবে সেখানেই গলব্লাডার ফান্ডাস লোকেটেড হয়। গলব্লাডারের ফান্ডাসটা পুরোপুরি পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে। কতগুলো ইনফরমেশন দিয়েছি, তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে বলেন দেখি গলব্লাডারের কমপ্লিট ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম, ট্রু না ফলস? আপনি লাভ দিয়ে বলবেন ভাইয়া এটা হচ্ছে মিথ্যা কথা, ফলস। তাহলে গলব্লাডার শুধুমাত্র ফান্ডাস এন্ড সাম পোরশন অফ দ্য বডি ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম। তারপরে আসি, দেন আপনাকে যদি বলি যে গলব্লাডার ফান্ডাসটা কোন কার্টিলেজ বরাবর থাকবে, আপনি বলবেন রাইট টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ, রাইট সাইডে টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ বরাবর থাকবে। আমি বললাম, আমি যদি বলি যে কোন ভার্টিব্রা লেভেল বরাবর থাকে, আপনি বলবেন নাম্বার 1 ভার্টিব্রা লেভেল বরাবর থাকে। আবার যদি বলি যে এটা লোকেশনটা আরো স্পেসিফিক করে বলেন তো, আপনি বলবেন যে ভাইয়া রাইট সাইডে ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনাস মাসল এন্ড টিপ এন্ড রাইট কোস্টাল মার্জিন যেখানে গিয়ে মিট করবে সেখানেই ফান্ডাস অফ দ্য গলব্লাডার থাকবে। ক্লিয়ার? তাহলে এগুলো সবগুলো হচ্ছে পরীক্ষার একটা অপশন। এবার আমি বললাম যে গল ব্লাডারের ফান্ডাস কি কোনো স্ট্রাকচারের সাথে রিলেটেড থাকে? আপনি লাভ দিয়ে বলবেন ভাইয়া ডেফিনেটলি। কিরকম? বলেন যে ভাইয়া দেখেন গল ব্লাডারের এই হচ্ছে ফান্ডাস, এটা কার উপরে বসে আছে? আপনি বলবেন ভাইয়া ট্রান্সভার্স কোলনের উপরে বসে আছে। তাহলে আমি বলতে পারি গল ব্লাডারের ফান্ডাস ইজ ক্লোজলি রিলেটেড টু ট্রান্সভার্স কোলন। আপনি বলবেন ডেফিনেটলি ভাইয়া দিস ইজ ট্রু। তাহলে ফান্ডাস এবার আসেন বডি। বডির কিছু পোর্শন ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম, হোল পোর্শন না। এখন দেখেন বডি কার সাথে রিলেটেড থাকে? বডি থেকে ডিউডেনামের সাথে রিলেটেড। তাহলে আমি যদি বলি যে বডি অফ দ্য গল ব্লাডার ইজ ক্লোজলি রিলেটেড টু ডিউডেনাম, আপনি কি বলবেন? ভাই ডেফিনেটলি ট্রু। ক্লিয়ার? বডির উপরে হচ্ছে নেক, নেকে একটা অ্যাবনর্মাল পাউচ থাকে, তার নাম হচ্ছে হার্টম্যান পাউচ। তার নাম কি? হার্টম্যান পাউচ। নেকের কন্টিনিউস, এই যে হার্টম্যান পাউচ, নেকের কন্টিনিউসের নাম হচ্ছে সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্ট কমন হেপাটিক ডাক্টের সাথে যুক্ত তৈরি করে কমন বাইল ডাক্ট, দেন কমন বাইল ডাক্ট মেইন প্যানক্রিয়াসের সাথে যুক্ত তৈরি করে অ্যাম্পুলা ভ্যাটার। ক্লিয়ার? কথা বুঝে গেছে? তাহলে সিস্টিক ডাক্টের কন্টিনিউশন, নেকের কন্টিনিউশনের নাম কি? সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্টের মধ্যে একটা স্পাইরাল ভালভ থাকে, তার নাম হচ্ছে স্পাইরাল ভালভ অফ হিস্টার, স্পাইরাল ভালভ অফ হিস্টার। ঠিক আছে? এখন আমাকে বলেন দেখি, আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম কিছু কিছু স্ট্রাকচারের মধ্যে সাবমিউকোসা কোট নাই, তাহলে গল ব্লাডার এবং কমন বাইল ডাক্ট এখানে কোনো সাবমিউকোসা কোট থাকে না। তাহলে আমি যদি বলি যে গল ব্লাডারের মধ্যে সাবমিউকোসা কোট অবশ্যই অবশ্যই থাকে, আপনি বলবেন না ভাইয়া থাকে না, অ্যাবসেন্ট থাকে। আমি যদি বলি কমন বাইল ডাক্টের মধ্যে সাবমিউকোসা কোট থাকে, আপনি আবার বলবেন না ভাইয়া থাকে না। ক্লিয়ার? এগুলো সবগুলো পরীক্ষার এক একটা অপশন। ঠিক আছে? এখন কোনো একটা পেশেন্টের যখন আপনার কোলিসিস্টাইটিস হয় বা কোলিলিথিয়াসিস হয়, কথা বলছেন, তখন আমরা পেইনটা কোথায় কোথায় পাই? আমরা পেইনটা 3 জায়গায় পাই। আমরা ইপিগ্যাস্ট্রিক রিজনে পেইন পাই, আমরা এই পেইনটা পাবো হচ্ছে টিপ অফ দ্য রাইট শোল্ডারে পেইন পাই, আমরা এই পেইনটা হচ্ছে রাইট স্কাপুলাতে, এই পেইনটা আমাদের রেফার করে। কোশ্চেন হচ্ছে কেন ইপিগ্যাস্ট্রিক রিজনে কেন পেইন পাবো, তারপরে হচ্ছে আমাদের এই পেইনটা টিপ অফ দ্য রাইট শোল্ডারে কেন যাবে, এবং এই পেইনটা কেন আমাদের, এই পেইনটা কেন আমাদের হচ্ছে রাইট স্কাপুলাতে যাবে। দেখেন ইপিগ্যাস্ট্রিয়ামে যাবে হচ্ছে নার্ভ দিয়ে, তার নাম হচ্ছে আমাদের ভ্যাগাস নার্ভ। ভ্যাগাস নার্ভ দিয়ে যাবে হচ্ছে ইপিগ্যাস্ট্রিক রিজনে, ভ্যাগাস নার্ভ দিয়ে যাবে হচ্ছে ইপিগ্যাস্ট্রিক রিজনে। সিম্প্যাথিক নার্ভ, সিম্প্যাথিক নার্ভের মানে কি? গ্রেটার স্প্লাঙ্কিক নার্ভ দিয়ে যাবে হচ্ছে রাইট স্কাপুলাতে, আর ফ্রেনিক নার্ভ দিয়ে যাবে হচ্ছে রাইট শোল্ডারে। কথা বুঝে গেছে? তাহলে এখানে নার্ভ সাপ্লাইটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে? ক্যালোস ট্রায়াঙ্গেল আপনাদের লাগে না, তারপরে একটু বলে যাই, যেহেতু আপনাদের অপশন গাইনি, আপনাদের ক্যালোস ট্রায়াঙ্গেল লাগবে না, তারপরে বলি। দেখেন ক্যালোস ট্রায়াঙ্গেল হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার একটা স্পেস, একটা জায়গা যেখানে আপনার থাকবে হচ্ছে সিস্টিক আর্টারি। এই ক্যালোস ট্রায়াঙ্গেলটা আমাদেরকে অবশ্যই কোলিসিস্টেমি করার সময় অবশ্যই অবশ্যই খুঁজে বের করতে হয়। তাহলে এই ক্যালোস ট্রায়াঙ্গেল বাউন্ডারি কি? মিডিয়ালি থাকবে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, ল্যাটারালি উপর সুপিরিয়রলি আর ইনফিরিয়রলি। ল্যাটারালি ইনফিরিয়রলি থাকে হচ্ছে সিস্টিক ডাক্ট, যে সিস্টিক ডাক্টের মধ্যে স্পায়ার ভালভ হিস্টার থাকে, আর সুপিরিয়রলি থাকে হচ্ছে আন্ডার সারফেস অফ দ্য লিভার, আন্ডার সারফেস অফ দ্য লিভার থেকে কন্টেন্ট হচ্ছে সিস্টিক আর্টারি আর সিস্টিক লিম্ফ নোড অফ লার্ড। এখন আমি বলি আপনাদেরকে, এই সিস্টিক, এই যে গল ব্লাডারের কথা বলছি, এই গল ব্লাডারের ব্লাড সাপ্লাই কে দেয়? অ্যান্সার হচ্ছে সিস্টিক আর্টারি দেয়। আর সিস্টিক আর্টারি কার ব্রাঞ্চ? রাইট হেপাটিক আর্টারি ব্রাঞ্চ। তাহলে আমি যদি পরীক্ষা কোশ্চেন করি গল ব্লাডার ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চ অফ রাইট হেপাটিক আর্টারি, আপনি কি ট্রু বলবেন না ফলস বলবেন? আপনি বলবেন ভাই ডেফিনেটলি এটা ট্রু। ঠিক আছে? এবার আসি প্যানক্রিয়াসে চলে আসি। প্যানক্রিয়াস, আচ্ছা প্যানক্রিয়াস থেকে কি কি পড়বো আমি একটা একটা করে আসতেছি। দেখেন প্যানক্রিয়াস, ঠিক আছে? প্যানক্রিয়াসের এটা হচ্ছে আপার হেড,
লোয়ার হেড, আনসিনেট প্রসেস, এটা হচ্ছে নেক, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে টেইল। আমরা কিন্তু প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই অলরেডি পড়ে ফেলেছি, আমরা প্রথম ক্লাসে কিন্তু প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই পড়ে ফেলেছি, তাই না? এখন আসেন এটা ডেভেলপমেন্ট কি, প্যানক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে। দুইটা প্যানক্রিয়াটিক বার্ড, কথা বলছেন, একটা হচ্ছে ডরসাল, এটা হচ্ছে ভেন্ট্রাল। ডরসাল এবং ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে আমাদের প্যানক্রিয়াসটা ডেভেলপ করে। একটা হচ্ছে ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড, একটা হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড। কথা বলছেন, ডরসাল ডি, অ্যালফাবেটিক্যালি মনে রাখার জন্য ডি আগে না ভি আগে? আপনি বলবেন ভাই ডি আগে। তাহলে পুরো প্যানক্রিয়াসের আপার পোর্শন, আপার পোর্শন মানে কি? আপার পোর্শন অফ দ্য হেড, নেক, বডি, টেল, এই পোর্শনটা ডেভেলপ করবে কোত্থেকে? ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে। কথা বলছেন, পরীক্ষায় কোন কোশ্চেন আসে, কোন কোন স্ট্রাকচার ডরসাল প্যানক্রিয়াস, কোন কোন প্যানক্রিয়াসের কোন কোন পার্ট ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে? তাহলে আমি অ্যান্সার কি দিব? আপার পার্ট অফ দ্য হেড, নেক, বডি এন্ড টেল ডেভেলপ করে কোত্থেকে? ডেভেলপ করে হচ্ছে আপার পার্ট অফ দ্য, দ্যাট মিনস হচ্ছে ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে। আর ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে কে ডেভেলপ করবে? লোয়ার হেড, আর সাথে হচ্ছে আনসিনেট প্রসেস ডেভেলপ করে আমাদের ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে। কথা বুঝতে পারছেন? এটা মনে রাখবেন। এরপর আসি আমরা প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই। প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই মানে বলেছিলাম যে সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডুরাল আর্টারি, ইনফিরিয়র প্যানক্রিয়াটিকোডুরাল আর্টারি, আর্টারি প্যানক্রিয়াটিকা ম্যাগনা। এর মধ্যে আমরা বলেছি যে সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডুরাল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য গ্যাস্ট্রোডুরাল আর্টারি। তারপরে আমরা বলেছি যে artery pancreatic magna is the branch of the splenic artery, আর inferior pancreaticodural artery is the branch of the first part of the branch of the superior mesenteric artery। কথা বুঝতে পারছেন? তাহলে কি কি আমরা পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে সুপিরিয়র, ইনফিরিয়র প্যানক্রিয়াটিকুলার আর্টারি এন্ড হচ্ছে আর্টারি প্যানক্রিয়াটিকা ম্যাগনা, এই তিনটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই। এখন আসেন, প্যানক্রিয়াস হচ্ছে একটা রেট্রোপেরিটোনাল অর্গান, তাই না? আচ্ছা, প্যানক্রিয়াসের হেড, এই হেড নেক বডি টেল থেকে কয়েকটা কথা বলি, তাহলে আমাদের পড়াটা শেষ হয়ে যাবে। প্রথমে আসেন হেড। এই হেডের পিছনের দিকে কি থাকে? হেডের পিছনের দিকে তিনটা স্ট্রাকচার থাকে। কয়টা স্ট্রাকচার থাকবে? তিনটা স্ট্রাকচার ইম্পর্টেন্টই থাকে। কি থাকে? মনে করেন আপনারা সামনে, এই যে আমার সামনে যেটা আছে, আমার সামনে মনে করেন যে হেড আছে, হেডের ঠিক পিছনেই থাকবে হচ্ছে, হেডের ঠিক পিছনেই থাকে হচ্ছে কমন বাইল ডাক্ট, এটার নাম হচ্ছে কমন বাইল ডাক্ট। আর তার ঠিক পিছনেই থাকে হচ্ছে আমার নাম কি? ইনফিরিয়র ভেনা কাভা। কথা বুঝছেন? তাহলে হেড অফ দ্য প্যানক্রিয়াসের ঠিক পিছনেই থাকবে হচ্ছে কমন বাইল ডাক্ট, তার ঠিক পিছনেই থাকবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, আর সাথে কি থাকবে? দিস ইজ দ্য রেনাল ভেইন, এটা হচ্ছে রেনাল ভেইন। কথা বুঝতে গেছে? রাইট রেনাল ভেইন, লেফট রেনাল ভেইন। ওকে, তাহলে হেডের ঠিক পিছনেই থাকবে হচ্ছে 1 নম্বর কমন বাইল ডাক্ট, 2 নম্বর হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা এন্ড টার্মিনাল পোরশন অফ দ্য বোথ রেনাল ভেইন, টার্মিনাল পোরশন অফ দ্য বোথ রেনাল ভেইন। তাহলে হেড অফ দ্য প্যানক্রিয়াসের পোস্টুলেশন শেষ। এবার আসেন নেক, নেকের ঠিক পিছনেই থাকবে হচ্ছে পোর্টাল ভেইন। তারপর আসেন বডি, বডি বাদ দিয়ে আনসিনেট প্রসেস বলি। আনসিনেট প্রসেসের ঠিক সামনে দিয়ে থাকবে হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেল। আনসিনেট প্রসেসের ঠিক সামনে গিয়ে থাকবে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেল। এখন আসেন বডি, বডির তিনটা বর্ডার, সুপিরিয়র বর্ডার, অ্যান্টিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডার বরাবর থাকবে স্প্লিনিক আর্টারি, অ্যান্টিরিয়র বর্ডার বরাবর থাকবে হচ্ছে ট্রান্সভার্স মেসোক্লোন থাকে। কথা বুঝে গেছে? আর ইনফিরিয়র বর্ডার বরাবর থাকে হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেল। এখন আসেন টেলটা থাকবে হচ্ছে স্প্লিনের ভিতরে থাকে। কোন লিগামেন্ট দিয়ে কভার করা থাকে? লিনো রেনাল লিগামেন্ট দিয়ে কভার করা থাকে। ডিউরিং স্প্লেনেক্টমির সময় যখন আপনি স্প্লেনেক্টমি করবেন তখন টেলটাকে আপনাকে সার্ভাইভ করতে হবে, কারণ টেলের মধ্যে প্রচুর পরিমাণে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল থাকে, যেখান থেকে ইনসুলিন রিলিজ হয়। ক্লিয়ার? কথা বলছেন? তাহলে প্যানক্রিয়াস থেকে বলি, প্রথমে প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট, এরপরে প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই, তারপর হচ্ছে প্যানক্রিয়াস রিলেশন। কি রিলেশন? হেডের রিলেশন। হেডের ঠিক পিছনের দিকে কি থাকে? প্রথমে কমন বাইল ডাক্ট, তারপর ইনফিরিয়র ভেনা কাভা এন্ড টার্মিনাল পোরশন অফ দ্য বোথ রেনাল ভেইন। শেষ। এখন আসে নেক, নেকের পিছনে কি থাকে? পোর্টাল ভেইন। আনসিনেট প্রসেসের ঠিক সামনে কি থাকবে? সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেল। এবার আসেন বডি, বডি তিনটা বর্ডার, সুপিরিয়র, অ্যান্টেরিয়র এন্ড হচ্ছে ইনফিরিয়র। সুপিরিয়র বরাবর থাকবে হচ্ছে স্প্লিনিক আর্টারি, আর অ্যান্টেরিয়র বরাবর থাকবে হচ্ছে ট্রান্সভার্স মেসোক্লোন, আর ইনফিরিয়র বরাবর থাকে হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেল। টেলটা কোথায় থাকবে? টেলটা থাকবে হচ্ছে স্প্লিনের হাইলামের ভিতরে থাকে, একটা লিগামেন্ট দিয়ে কভার করা থাকে, তার নাম লিনো রেনাল লিগামেন্ট। পরীক্ষাতে কোশ্চেন আসে লিনো রেনাল লিগামেন্টের কন্টেন্ট কি? লিনো রেনাল লিগামেন্টের কন্টেন্ট হচ্ছে স্প্লিনিক ভেসেলস এন্ড টেল অফ দ্য প্যানক্রিয়াস। শেষ। ভেরি সিম্পল পড়া। তারপর আমরা চলে আসি নেক্সট স্প্লেনে চলে আসি। দেখেন, স্প্লিন হচ্ছে একটা হেমো লিম্ফ অর্গান। স্প্লিন কি ধরনের অর্গান? এটা হচ্ছে একটা হেমো লিম্ফ অর্গান। হেমো মানে হচ্ছে হেমোপাইসিস করা। এই হেমোপাইসিস মানে সে ব্লাড সেল প্রোডাকশন করবে। কখন করবে? ইন্ট্রাইউটেরাইন লাইফ। দ্যাট মিনস ইন্ট্রাইউটেরাইন লাইফে এই স্প্লিনের একটা ফাংশন হচ্ছে হেমোপাইসিস করা। এর পরবর্তীতে অ্যাডাল্ট লাইফে এসে স্প্লিনের একটা মেইন ফাংশন আরেকটা, এই হেমোপাইসিসটা ট্রান্সফর্ম হয়ে তৈরি হয়ে যায় ফিল্টার করা। তাহলে স্প্লিন হেমো দিয়ে আমরা দুইটা ফাংশন পাই, একটা হচ্ছে হেমোপাইসিস করা, আর একটা হচ্ছে হেমোটাকে ফিল্টার করা, ব্লাডটাকে ফিল্টার করা। আর লিম্ফ মানে হচ্ছে ইমিউনিটি। স্প্লিনের মাধ্যমে আমাদের বডিতে ইমিউনিটি পাওয়া যাবে। কথা বলছেন? এই যে দুইটা ফাংশনের কথা বলছি, হেমোপাইসিস করা, তারপর অথবা হচ্ছে ফিল্টার করা, আর 2 নম্বর ফাংশন হচ্ছে ইমিউনিটি দেওয়া। এই দুইটা ফাংশনের উপর বেস করে পুরো স্প্লিনের প্যারেনকাইমকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে রেড পাল্প আর একটা হচ্ছে হোয়াইট পাল্প। কথা বলছেন? স্প্লিন যে প্যারেনকাইমের মাধ্যমে আমাদের বডিতে ইমিউনিটি দিবে তার নাম হচ্ছে হোয়াইট পাল্প। পুরো স্প্লিনে প্যারেনকাইমার 25% কম থাকবে হচ্ছে হোয়াইট পাল্প। তাহলে হোয়াইট পাল্প কি? হোয়াইট পাল্প হচ্ছে একটা লিম্ফেটিক শীথ। এই লিম্ফেটিক শীথটা কিভাবে ফর্মেশন হয় এটা আমরা দেখি। দেখেন,
স্প্লিনের হোয়াইট পাল্প হচ্ছে একটা লিম্ফেটিক শীট, এই স্ট্রাকচারের মাধ্যমে স্প্লিন আমাদের বডিতে ইমিউনিটি দিবে, তার নাম হচ্ছে হোয়াইট পাল্প। ঠিক আছে, তাহলে এই হোয়াইট পাল্পটা কিভাবে ফরমেশন হয়, এটা পরীক্ষার কোশ্চেন। হোয়াইট পাল্প হচ্ছে একটা লিম্ফেটিক শীট, এই লিম্ফেটিক শীটের সেন্ট্রালি থাকবে একটা সেন্ট্রাল আর্টেরিওল, এই যে এটা পুরোটাই হচ্ছে একটা হোয়াইট পাল্প। কথা বুঝছেন? এই হোয়াইট পাল্পের সেন্ট্রালি কি থাকে, একটা সেন্ট্রালি থাকবে একটা সেন্ট্রাল আর্টেরিওল, এই যেটার নাম হচ্ছে সেন্ট্রাল আর্টেরিওল, সেন্ট্রাল আর্টেরিওল, সেন্ট্রাল আর্টেরিওল। ঠিক আছে, একে কভার করে থাকবে হচ্ছে এই যে ব্লু কালার দেখেন, ডট 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 টি লিম্ফোসাইট থাকে, তাকে কভার করে থাকে হচ্ছে যে বড় 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 বি লিম্ফোসাইট, তাকে কভার করে থাকে পাতা 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 অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে হোয়াট ইজ হোয়াইট পাল্প? ইট ইজ নাথিং বাই লতা পাতা লতা পাতা লতা পাতা। বলে ভাই কি লতা পাতা? আমি বলছি যে হোয়াইট পাল্প হচ্ছে একটা লিম্ফেটিক শীট, এর সেন্ট্রালি থাকবে একটা সেন্ট্রাল আর্টেরিওল, তাকে কভার করে থাকে একটা টি লিম্ফোসাইট, ডট 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 টি লিম্ফোসাইট, তাকে কভার করে থাকে পাতা 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 বি লিম্ফোসাইট, তাকে মানে বড় বড় বি লিম্ফোসাইট, আর কভার করে থাকে হচ্ছে পাতা 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 অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কথা বুঝছেন? তাহলে পরীক্ষা কোশ্চেন আসে হোয়াইট পাল্প কি দিয়ে ফরমেশন হয়। এক নাম্বার সেন্ট্রাল আর্টেরিওল, 2 নাম্বার টি লিম্ফোসাইট, 2 নাম্বার বি লিম্ফোসাইট, আর তারপরে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কথা বুঝছেন? এবার আসেন রেড পাল্প। রেড পাল্প কিভাবে ফরমেশন হয় দেখেন, রেড পাল্প হচ্ছে টোটাল স্প্লিনের প্যারেনকাইমা, স্প্লিনের যে টোটাল প্যারেনকাইমা আছে, এই টোটাল স্প্লিনের প্যারেনকাইমার 75% উপরে থাকবে হচ্ছে রেড পাল্প। রেড পাল্পের ফাংশনটা কি? ব্লাডটাকে ফিল্টার করা। ব্লাডটাকে কি করবে? ফিল্টার করবে। কথা বুঝে গেছে? এই ব্লাডটাকে ফিল্টার যে করবে, কোন কোন স্ট্রাকচারের মাধ্যমে সে ব্লাডটা ফিল্টার করবে, মানে হচ্ছে এই স্প্লিনের রেড পাল্প কিভাবে ফরমেশন হয়। স্প্লিনের রেড পাল্প ফরমেশন হয় দুইটা স্ট্রাকচার দিয়ে। এক নাম্বার হচ্ছে স্প্লিনের ভেনাস সাইনাস, আর একটা হচ্ছে স্প্লিনিক কর্ড অফ বিলডুথ। স্প্লিনের যে ভেনাস সাইনাস আছে, এই ভেনাস সাইনাসের মধ্যে কি থাকে? স্টেপ সেল থাকে। কোন সেল থাকবে? স্টেপ সেল। এই স্টেপ সেলের কাজ কি? স্প্লিনের এই ভেনাস সাইনাসের মধ্যে যে অনেকগুলো ছিদ্র থাকে, পোর থাকে, এই পোরগুলোকে সে কখনো ছোট করে বড় করে। কথা বুঝে গেছে? তাহলে স্প্লিনের ভেনাস সাইনাস এবং হচ্ছে স্প্লিনিক কর্ড অফ বিলডুথ নিয়ে ফরমেশন হয় রেড পাল্প। রেড পাল্পের যে ভেনাস সাইনাস থাকে, এই ভেনাস সাইনাসের মধ্যে কোন সেল থাকবে? স্টেপ সেল থাকে। স্টেপ সেলের কাজ কি? স্টেপ সেলের কাজ হচ্ছে এই যে ভেনাস সাইনাসের মধ্যে যে ছিদ্রগুলো, পোরগুলো থাকে, এগুলোকে ছোট করে বড় করে। কথা বুঝছেন? কর্ডের মধ্যে কি থাকে? ম্যাক্রোফেজ থাকে। ম্যাক্রোফেজের মেইন ফাংশনটা কি? এই যে সাইনাসের মধ্যে যে ব্লাডগুলো আসে, এই ব্লাডগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ সেল থাকে। কিছু ভালো সেল থাকে, কিছু ডিফেক্টিভ সেল থাকে, কিছু আনওয়ান্টেড ডেব্রিজ থাকে, আনওয়ান্টেড সেল থাকে, কিছু সেলুলার ডেব্রিজ থাকে। এই ম্যাক্রোফেজের ফাংশনটা হচ্ছে যত সেলুলার ডেব্রিজ, যত আনওয়ান্টেড সেল, যত ডিফেক্টিভ সেল, যত সেন্সের মরো সেল, এই সবগুলোকে সে ইনকাম করে পরিশুদ্ধ একটা ব্লাড আমাদের শরীরে পাঠায় দেয়। এটা হচ্ছে ম্যাক্রোফেজের মেইন ফাংশন। তাহলে স্প্লিনের রেড পাল্প হচ্ছে 75% বা 75%-এর বেশি থাকবে। এটা দুইটা স্ট্রাকচার দিয়ে ফরমেশন হয়। একটা হচ্ছে স্প্লিনের ভেনাস সাইনাস, আর একটা হচ্ছে স্প্লিনের কর্ড অফ বিলডুথ। স্প্লিনের ভেনাস সাইনাসের মধ্যে থাকবে স্টেপ সেল। স্টেপ সেলের কাজ হচ্ছে সাইনাসের ছিদ্রগুলো ছোট করবে, বড় করবে। আর স্প্লিনের যে কর্ড থাকে, কর্ড আছে, কর্ডের মধ্যে থাকে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের মেইন ফাংশনটা হচ্ছে যত আনওয়ান্টেড সেল, যত ডিফেক্টিভ সেল, যত সেন্সেন সেল, যত সেলুলার ডেব্রিজ আছে, এগুলোকে সে প্রিভেন্ট করে দিবে। স্প্লিনে পড়া শেষ। সাথে আর কি পড়বেন? লিনোরেনাল লিগামেন্টের কন্টেন্ট পড়বেন। ক্লিয়ার? এখন আসেন সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ড, তিনটা জিনিস পড়বো সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে। কি কি? এক নাম্বার পড়বো হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ডের রিলেশন, অ্যান্টিরিয়র রিলেশন, পোস্টেরিয়র রিলেশন। 2 নাম্বার হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই, আর 3 নাম্বার হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট। হোয়াট ইজ সুপ্রারেনাল গ্ল্যান্ড? সুপ্রারেনাল গ্ল্যান্ড হচ্ছে কিডনির মাথার উপরে ছোট্ট ছোট্ট দুইটা গ্ল্যান্ড থাকবে। দেখতে অনেক ছোট হলেও তাদের ফাংশন হচ্ছে অনেক বেশি। কি পরিমাণ ফাংশন? এই ছোট্ট ছোট্ট দুইটা গ্ল্যান্ড থেকে ডিফারেন্ট টাইপস অফ হরমোন রিলিজ হয়। এই হরমোনগুলো আমাদের বডিতে মেইন ফাংশনগুলো করে থাকে। কিরকম? আপনার যখন পরীক্ষা কাছে চলে আসে, ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেস আপনার চলে আসে, কর্টিসল এই অ্যাডেনাল মেডুলা থেকে সিক্রেশন হয়ে, অ্যাডেনাল কর্টেক্স থেকে সিক্রেশন হয়ে এই কর্টিসল বলে যে ডোন্ট ওরি, আমি স্ট্রেস হরমোন, আমি স্ট্রেস প্রিভেন্ট করব। এরপরে অ্যালডোস্টেরন এসে বলে যে আমিও কর্টিক্যাল একটা অ্যাডেনাল কর্টিক্যাল হরমোন, আমি এটা সিক্রেশন করছি। সিক্রেশন করে বলতেছি যে আপনার বডিতে যদি কোনো বডি ফ্লুইড অথবা যদি ইলেকট্রন ইমব্যালেন্স হয়, আমি এটা কারেকশন করে দিব। এরপরে অ্যান্ড্রোজেন এসে বলতেছে আমিও অ্যাডেনাল কর্টেক্স থেকে রিলিজ হই। আমার ফাংশনটা হচ্ছে আপনি যে ছেলে, আরেকজন যে মেয়ে, ও ছেলে ও মেয়ে, এটা আমি ঠিক করে দিব। কোত্থেকে সিক্রেশন হয়? সব অ্যাডেনাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। এরপর হঠাৎ করে আপনার ব্লাড প্রেশার লাফ দিয়ে আসমানে উঠে গেছে, হাইপার টেনশন হয়ে গেছে। আবার আপনার ব্লাড প্রেশার কমে গেছে, হাইপোটেনশন হয়েছে। অ্যাডেনালিন নডালিনেশন বলতেছে ডোন্ট ওরি, আমরা এই ব্লাড প্রেশারটাকে মেনটেন করে দিচ্ছি। কোত্থেকে সিক্রেশন হয়? অ্যাডেনাল মেডুলা থেকে সিক্রেশন হয়। তাহলে অর্গান হচ্ছে ছোট্ট, কিন্তু এর ফাংশন হচ্ছে অনেক বেশি, অনেক বেশি। কোত্থেকে সিক্রেশন হয়? এই হরমোনগুলো সবগুলো অ্যাডেনাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। এটা পরীক্ষাতে আসে। কথা বলছেন? আপনাদের পরীক্ষাতে ওটা আসছে, আবার আসবে। এখন আসেন রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, দুইটা গ্ল্যান্ডের আমরা 2 মিনিটে ছবি এঁকে 1 মিনিটে পড়বো। পুরো পড়াটা পড়তে আমাদের 3 থেকে 5 মিনিট লাগবে, পড়া কমপ্লিট হয়ে যাবে। আসেন প্রথমে আসেন রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। আমার সাথে একবারের জন্য হলেও আগে দেখেন, তারপরে ছবি আঁকবেন। বাসায় বারবার দরকার হলে দেখে ছবি আঁকেন। কথা বলছেন? দেখেন রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড দেখতে কিসের মতো? পিরামিডের মতো। দেখতে কিসের মতো? পিরামিডের মতো। প্রথমে আসেন অ্যান্টেরিয়র রিলেশন। প্রথমে আমরা কি পড়বো? অ্যান্টেরিয়র রিলেশন। রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র রিলেশন, একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা যেটা মোস্ট মিডলি থাকে, আর একটা হচ্ছে লিভার।
কথা বুঝে গেছে? অ্যান্টেরিয়র রিলেশন অফ দ্য রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, মিডিলি থাকবে ইনফেরিয়র ভেনা কাভা, ল্যাটারালি থাকবে হচ্ছে লিভার। ছবির দিকে তাকায় দেখেন, ছবিটা দেখেন, এই দেখেন, এই দেখেন, এটা হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, ঠিক আছে? মোস্ট মিডিয়ালি ইনফেরিয়র ভেনা কাভা, ল্যাটারালি হচ্ছে লিভার। ক্লিয়ার? অ্যান্টেরিয়র রিলেশন শেষ। এবার আসেন লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড দেখতে হচ্ছে ক্রিসেন্টিক শেপ। দেখতে কিসের মতো? ক্রিসেন্টিক শেপ। লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড দেখতে কিসের মতো? ক্রিসেন্টিক শেপ। এই ক্রিসেন্টিক শেপের মধ্যে রিলেশন কি? রিলেশনটা হচ্ছে দেখেন এসএসপি। এসএসপি, এসএসপি মানে কি? অ্যান্টেরিয়র রিলেশন। সবার উপরে হচ্ছে স্টোমাক, মাঝখানে হচ্ছে স্প্লিন, সবার উপরে স্প্লিন, সবার উপরে হচ্ছে স্প্লিন, এরপরে স্টোমাক, আর নিচে হচ্ছে প্যানক্রিয়াস। ছবি দেখি আমরা, দেখেন লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড অ্যান্টেরিয়র রিলেশন, এই যে সবার উপরে স্প্লিন, তারপরে হচ্ছে স্টোমাক, এরপরে হচ্ছে যে প্যানক্রিয়াস। কথা বুঝে গেছে? এসএসপি। ওকে, সাথে আরো দুইটা স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে স্প্লিনিক আর্টারি, আর একটা হচ্ছে লেফট সুপ্রা রেনাল ভেইন। কথা বুঝে গেছে? তাহলে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র রিলেশন কয়টা? 5টা। 1 নাম্বার এসএসপি, 2 নাম্বার লেফট সুপ্রারেনাল ভেইন এন্ড হচ্ছে স্প্লিনিক আর্টারি। এসএসপি মানে কি? স্প্লিন, স্টোমাক, প্যানক্রিয়াস। ক্লিয়ার? এখন আসেন posterior রিলেশন। বোথ সুপ্রারেনাল গ্ল্যান্ডের posterior রিলেশন করেসপন্ডিং ক্লাস অফ দ্য ডায়াফ্রাম। তাহলে বলেন দেখি বুদ্ধি করে, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের posterior রিলেশন কি হবে? রাইট ক্লাস। লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডের posterior রিলেশন কি হবে? লেফট ক্লাস অফ দ্য ডায়াফ্রাম। ক্লিয়ার? শেষ। পরীক্ষা কোশ্চেন যে আপনি আসুক, পরীক্ষাতে কোশ্চেন আসছে, দেখেন পারেন কিনা। রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের অ্যান্টেরিয়রলি মোস্ট মিডিয়ালি কোন স্ট্রাকচার রিলেটেড থাকবে? অ্যান্সার কি? ইনফেরিয়র ভেনা কাভা। কথা বুঝছেন? এখন আসেন সুপ্রারেনাল গ্ল্যান্ডে ব্লাড সাপ্লাই। তাহলে ছোট্ট ছোট্ট দুইটা অর্গান হইতে পারে, কিন্তু তাদের ফাংশন হচ্ছে অপরিসীম, অনেক বেশি পরিমাণে ফাংশন, তাহলে তারা ব্লাড সাপ্লাই হবে অনেক বেশি। দেখেন একটা করে সুপ্রারেনাল গ্ল্যান্ড 3টা করে আর্টারি দিয়ে সাপ্লাই পায়। এই হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, 3টা আর্টারি, সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি, মিডিল সুপ্রারেনাল আর্টারি এবং ইনফেরিয়র সুপ্রারেনাল আর্টারি। Superior suprarenal artery is the branch of inferior phrenic artery. Middle suprarenal artery is the direct branch of the abdominal aorta. যখন abdominal aorta পড়ছিলাম আমি বারবার বলেছিলাম মিডল সুপ্রারেনাল। কেন বলেছিলাম? কারণ মিডলের সাথে সুপিরিয়র ইনফেরিয়র আছে। তো মিডল সুপ্রারেনাল আর্টারি কার ব্রাঞ্চ? abdominal aorta ব্রাঞ্চ। তারপর ইনফেরিয়র সুপ্রারেনাল আর্টারি কার ব্রাঞ্চ? রেনাল আর্টারি ব্রাঞ্চ। তাহলে আমি বলতে পারি যে সুপ্রারেনাল গ্ল্যান্ড ইজ সাপ্লাইড বাই সুপিরিয়র, মিডল এবং ইনফেরিয়র সুপ্রারেনাল আর্টারি। Superior is the branch of the superior suprarenal artery. Superior suprarenal artery is the branch of the inferior phrenic artery. Middle suprarenal artery is the branch of the abdominal aorta. Inferior suprarenal artery is the branch of the renal artery. কথা বুঝে গেছে? অথবা আমি যদি এভাবে বলি, বলেন দেখি suprarenal gland is supplied by branch of inferior phrenic artery, আপনি বলবেন ট্রু। branch of abdominal aorta, আপনি বলবেন ট্রু। branch of the renal artery, আপনি বলবেন ট্রু। ক্লিয়ার? আর্টারি কয়টা? 3টা। ভেইন কয়টা পাবো? বলেন? 3টা না, ভেইন পাবো একটা। দেখেন রাইট সুপ্রারেনাল ভেইন সরাসরি ইনফেরিয়র ভেনা কাভা ড্রেন করে, আর লেফট সুপ্রারেনাল ভেইন লেফট রেনাল ভেইনে ড্রেন করে। বুঝছেন? ক্লিয়ার? এখন আসেন ডেভেলপমেন্ট, সো মাচ ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝেন। যে সমস্ত অর্গানের কর্টেক্স আছে, মেডুলা আছে, একটা স্বতঃসিদ্ধ নিয়ম আপনাদেরকে বলে দিই, যে সমস্ত অর্গানের কর্টেক্স আছে, মেডুলা আছে, তাদের কর্টেক্স গুলো কোত্থেকে ডেভেলপ করে, মেডুলা গুলো কোত্থেকে ডেভেলপ করে, এটাকে বুঝেন ভালো করে, খুব ভালো করে বুঝেন। কর্টেক্স, মেডুলা, যে সমস্ত অর্গানের কর্টেক্স এবং মেডুলা আছে তাদের কর্টেক্স গুলো ডেভেলপ করবে মেসোডার্ম থেকে, আর মেডুলা ডেভেলপ করবে এন্ডোডার্ম থেকে, এক্সেপ্ট সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট, মেডুলার ডেভেলপমেন্ট হয় নিউরাল ক্রেস্ট থেকে। কথা বুঝে গেছে? তাহলে যে সমস্ত অর্গানের কর্টেক্স মেডুলা আছে তাদের কর্টেক্স গুলো ডেভেলপ করবে মেসোডার্ম থেকে, আর মেডুলা গুলো ডেভেলপ করবে হচ্ছে এন্ডোডার্ম থেকে, এক্সেপ্ট সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ডের মেডুলা কোত্থেকে ডেভেলপ করে? নিউরাল ক্রেস্ট থেকে। ব্যতিক্রম, এটা পরীক্ষাতে আসে। ক্লিয়ার? তাহলে দিস ইজ অল অ্যাবাউট সুপ্রারেনাল গ্ল্যান্ড। এখন শীটটা খুলেন, শীটটা খুলে আমার সাথে একটু কষ্ট করে দাগান। পেজ নাম্বার 43, পেজ নাম্বার 43 তে চলে আসি আমরা। দিস ইজ 10 এডিশন, আবার বলছি এটা কিন্তু 10ম এডিশন। ওকে, 10 এডিশন। এখন আসেন 43 লিভার, কিচ্ছু বাদ দিবেন না, 43 পেজের কোনো কিছু বাদ দিবেন না, একবারের জন্য হলো রিডিং পড়বেন, মানে যা পড়াচ্ছি একবারের জন্য হলে অবশ্যই এটা আপনার দেখে নেবেন। 44 পেজে আসেন, ফ্যাক্টর কিপিং দ্য লিভার ইন পজিশন। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে হেপাটিক ভেইন। ঠিক আছে?
তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার ফ্যাক্টর কিপিং দ্য লিভার ইন পজিশন, এই চারটা হচ্ছে ফ্যাক্টর। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা? হেপাটিক ভেন। যদি হেপাটিক ভেন না থাকে, ইনফ্রা ভেনা কাভা থাকে, তাহলে ইনফ্রা ভেনা কাভা দিব। সিঙ্গেল বেস্ট কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে লিভারে মেইন সাপোর্ট কে দেয়, অ্যান্সার হচ্ছে হেপাটিক ভেন। আর যদি হেপাটিক ভেন না থাকে, ইনফ্রা ভেনা কাভা থাকে, তাহলে ইনফ্রা ভেনা কাভা দিব। কথা বুঝছেন? আর যদি হেপাটিক ভেন এবং ইনফ্রা ভেনা কাভা দুইটাই থাকে, তাহলে অ্যান্সার কি দিব? হেপাটিক ভেন। এবার আসেন লিগামেন্টস। লিগামেন্টসের ক্ষেত্রে ডাবল স্টার দিবেন। বেয়ার এরিয়া অফ দ্য লিভারের ক্ষেত্রে ডাবল স্টার দেন। তারপরে বাকি 45 এবং 46 নম্বর পৃষ্ঠে একবারের জন্য হলো পড়বেন। পেজ নাম্বার 47 ট্রিপল স্টার দেন। পেজ নাম্বার 46 দেখেন মাইক্রোস্কোপ, 46 দেখেন মাইক্রোস্কোপিক অর্গানাইজেশন অফ দ্য লিভার, ট্রিপল স্টার দিবেন। 46 47 দুইটা ট্রিপল স্টার। আচ্ছা, তারপরে আসি আমরা হেপাটিক সেগমেন্ট 48। যদিও এটা সার্জারির জন্য ইম্পর্টেন্ট, গাইনিতে শুধুমাত্র সেগমেন্ট 1টা ভালো করে পড়তে হবে। সেগমেন্ট 1 এর অপর নাম কোয়াড্রেট লোব, আর সেগমেন্ট 4 এর অপর নাম হচ্ছে কোয়াড্রেট লোব। যদি পরীক্ষা কোশ্চেন আসে কোয়াড্রেট লোব কোন সেগমেন্ট রিপ্রেজেন্ট করে? সেগমেন্ট 4। যদি এটা সার্জারির কোশ্চেন, গাইনিতে এটা খুব কমে আসে, গাইনিতে ব্লাড সাপ্লাইগুলো বেশি আসে। পেজ নাম্বার 50, পেজ নাম্বার 50 ট্রিপল স্টার দিয়ে রাখবেন। এই পেজ থেকে পড়বেন। এবার নামনি থেকে দুইটা কোশ্চেন লিভার থেকে আসে, দুইটা কোশ্চেন সলভ করবেন। এবার আসেন 51 পেজে কিছু বাদ দেবেন না, 51 52 বাদ দেবেন না। 53 কমন বাইল ডাক্ট, কমন বাইল ডাক্টের রিলেশন পড়বেন। কমন বাইল ডাক্ট পেজ নাম্বার 53 কমন বাইল ডাক্টের রিলেশন পড়বেন মাস্ট অ্যান্ড মাস্ট। তারপরে আসি আমরা পেজ নাম্বার 55 56 কিছু বাদ দিবেন না। 55 56 57 একবারের জন্য হলেও পড়বেন। যদি বলেন যে পায়ে কোন ইম্পর্টেন্ট, আমি বলবো যে প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট, প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই, প্যানক্রিয়াসের রিলেশন, সো মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লাইড অ্যানাটমি অফ দ্য প্যানক্রিয়াস পড়বেন। একটোপিক প্যানক্রিয়াটিক টিস্যু কোথায় কোথায় পাওয়া যায়? স্প্লিন পেজ নাম্বার 58 59। তারপরে হচ্ছে 60 কিচ্ছু বাদ দিবেন না, আবার বলছি কিছু বাদ দিবেন না, পড়বেন মাস্ট। একবারের জন্য হলেও পড়বেন। ঠিক আছে? এর মধ্যে পরীক্ষা কোনটা খুব বেশি আসে, সেটা হচ্ছে লিগামেন্টগুলো আসে। এর মধ্যে লিনোডেনাল লিগামেন্ট, গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট পরীক্ষাতে বেশি আসবে। সারফেস অফ দ্য স্প্লিন, ভিসরাল সারফেসটা পড়বেন। আচ্ছা, স্ট্রাকচার অফ দ্য স্প্লিনিক প্যারেনকাইমা, স্ট্রাকচার অফ দ্য স্প্লিনিক প্যারেনকাইমা ইনফিনিটি স্টার দিবেন। ইনফিনিটি হিস্টোলজিতে পড়ানো হবে, তার আগে আমরা পড়ে ফেললাম। ইনফিনিটি স্টার দিবেন। সুপারঅ্যানাল গ্ল্যান্ড পেজ নাম্বার 61 60 62 কিচ্ছু বাদ দিবেন না, দুই পৃষ্ঠায় ইনফিনিটি স্টার আসবেই মাস্ট পরীক্ষায়। তাহলে 2 মিনিট আমরা বিরতি দিই, এই 2 মিনিটের মধ্যে যা পড়ালাম ডিসকাস করেন, নিজে পড়েন। ডিয়ার ডক্টরস, এখন আমরা পড়বো হচ্ছে পেরিটোনিয়াম। আজকের 5টা টপিকের মধ্যে আমরা একটা টপিক শেষ করেছি, এখন সেকেন্ড টপিকে আমরা যাবো পেরিটোনিয়াম। দেখি আমরা পেরিটোনিয়াম থেকে কি কি কোশ্চেন পরীক্ষাতে আসছে। দেখেন, লাস্ট এক্সামে পেরিটোনিয়াম থেকে ওভারঅল একটা কোশ্চেন আসছে, পাউস অফ ডগলাস থেকে পরীক্ষাতে কোশ্চেন চলে আসছে। তাহলে এই দুইটা কোশ্চেন আমাদের লাস্ট যে দুইটা 2020 এবং 2021 সেশনে এই দুইটা কোশ্চেন থেকে পরীক্ষাতে আমাদের পরীক্ষা আসছে, দুইটা কোশ্চেন। এখন আসেন পেরিটোনিয়াম, খুব ভালো করে খেয়াল করেন। পেরিটোনিয়াম হচ্ছে একটা ক্লোজড, পেরিটোনিয়াম হচ্ছে দুইটা লেয়ার থেকে, একটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম, একটা হচ্ছে ভিসরাল পেরিটোনিয়াম, তাই না? এই যে ভিসরাল পেরিটোনিয়াম এবং প্যারাইটাল পেরিটোনিয়াম মিলে একটা স্যাক ফর্মেশন হয়, তার নাম হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি ফর্মেশন হয়। এই যে পেরিটোনিয়াল ক্যাভিটি আছে, ইন কেস অফ মেলের ক্ষেত্রে এই পেরিটোনিয়াল ক্যাভিটি হচ্ছে একটা ক্লোজড স্যাক, বাট ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে এই পেরিটোনিয়াল ক্যাভিটিটা হচ্ছে ওপেন। কথা বুঝে গেছে? ইন কেস অফ মেলের ক্ষেত্রে ক্লোজড, বাট ফিমেলের ক্ষেত্রে ওপেন। এটা এক্সটেরিয়র বাইরের সাথে যোগাযোগ মেনটেন করবে ইউটেরাইন টিউবের মাধ্যমে, এটা বাইরের এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেট হয়। তাহলে সেক্স ডিফারেন্সিয়েশন আছে এই পেরিটোনিয়াল ক্যাভিটি। এখন আসেন, পেরিটোনিয়াল ক্যাভিটিকে আমরা দুইটা পোরশনে ভাগ করি, একটা হচ্ছে গ্রেটার স্যাক, একটা হচ্ছে লেজার স্যাক। এই গ্রেটার স্যাক থেকে লেজার স্যাকে যাওয়ার জন্য রাস্তা মাত্র একটা, তার নাম হচ্ছে ইপিপুলিক ফ্রামেন। তার নাম কি? ইপিপুলিক ফ্রামেন। গ্রেটার স্যাক থেকে লেজার স্যাকে যাওয়ার রাস্তা কয়টা? একটা, সেইটার নাম হচ্ছে ইপিপুলিক ফ্রামেন। ইপিপুলিক ফ্রামেন হচ্ছে একটা ভার্টিক্যাল স্লিটেড ওরিফিস, যেটা 4 সেন্টিমিটার লেন্থ। কথা বুঝে গেছে? তাহলে ইপিপুলিক ফ্রামেন হচ্ছে একটা ভার্টিক্যাল স্লিটেড ওরিফিস। এই যে দেখেন, এটা হচ্ছে ইপিপুলিক ফ্রামেন। এই যে এটা হচ্ছে, এই পিঙ্ক কালারটা হচ্ছে গ্রেটার স্যাক, আর ব্লুইশটা হচ্ছে লেজার স্যাক। কথা বুঝে গেছে? গ্রেটার স্যাক থেকে লেজার স্যাকে যাওয়ার রাস্তা কয়টা? মাত্র একটা, তার নাম ইপিপুলিক ফ্রামেন। ঠিক আছে? এই ইপিপুলিক ফ্রামেন হচ্ছে একটা ভার্টিক্যাল স্লিট লাইক ওরিফিস, যেটা 4 সেন্টিমিটার লেন্থ এটা। হ্যাঁ, এখন আসেন, এটা বাউন্ডারি, ইপিপুলিক ফ্রামেনের বাউন্ডারি আমরা পড়বো। দেখেন, এই হচ্ছে ইপিপুলিক ফ্রামেন, যেটা ভার্টিক্যাল স্লিটেড ওরিফিস, যেটা 4 সেন্টিমিটার ইন লেন্থ। ঠিক আছে? এটার অ্যান্টেরিয়র ওয়াল ইজ ফর্ম বাই পোর্টাল ট্রায়াড মানে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট। পরীক্ষা যদি কোশ্চেন করে যে ইপিপুলিক ফ্রামেন অ্যান্টেরিয়রলি কিভাবে ফর্মেশন হয়, পোর্টাল ট্রায়াড দিয়ে। পোর্টাল ট্রায়াডের 3টা না থেকে যদি একটাও থাকে, তাহলে আমরা ট্রু দিব। এবার আসেন, ইপিপুলিক ফ্রামেনের পোস্টেরিয়র বাউন্ডারি ইজ ফর্ম বাই ইনফিরিয়র ভেনা কাভা, তারপর হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড এন্ড টিটুয়াল থোরাসিক ভার্টিব্রা। এখন আমি যদি বলি টিটুয়াল থোরাসিক ভার্টিব্রা, আমি যদি বলি যে ইপিপুলিক ফ্রামেন থোরাসিক 12 ভার্টিব্রা লেভেল বরাবর থাকে, তাহলে কি বলবেন? ট্রু বলবেন। ক্লিয়ার? এবার আসেন, ইপিপুলিক ফ্রামেনের সুপিরিয়র পোর্শন ইজ ফর্ম বাই কর্ডেট প্রসেস অফ দ্য লিভার। Epipulic foramen inferior boundary is formed by first part of the duodenum and horizontal part of the hepatic artery. তাহলে epipulic foramen একটা ভার্টিক্যাল সিলিটেড ওরিফিস, এটা যে 4 সেন্টিমিটার লেন্থ, এটা গ্রেটার স্যাক থেকে লেজার স্যাকে যাওয়ার একটা রাস্তা। এটাকে আমরা বলি epipulic foramen অর অ্যাডিটাস টু দ্য লেজার স্যাক, অথবা foramen of Winslow,
অথবা ফোরামেন অফ উইনস্লো, এই তিনটা নাম আছে এটার, কথা বুঝে গেছে? ওকে, এই তিনটা নামে এটাকে ডাকা হয়। আর ইপিপ্লিফোরের বাউন্ডারি আমরা পড়েছি, অ্যান্টেরিয়র বাউন্ডারি ইজ ফর্ম বাই পোর্টাল টাইট, পোস্টেরিয়র বাউন্ডারি ইজ ফর্ম বাই ইনফ্লোভেনা কাভা, অ্যাড্রেনাল গ্ল্যান্ড এন্ড টিউটোরাল থোরাসিক ভার্টিব্রা। টিউটোরাল থোরাসিক ভার্টিব্রা লেভেল বরাবর ইপিপ্লিফোরামেন থাকবে, এটা হচ্ছে একটা পরীক্ষার কোশ্চেন। এরপরে এটা আপার বাউন্ডারি ইজ ফর্ম বাই কর্ডেড প্রসেস, লোয়ার বাউন্ডারি ইজ ফর্ম বাই হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম এন্ড হরিজন্টাল পার্ট অফ দ্য হেপাটিক আর্টারি। ইম্পর্টেন্স কি, অনেক সময় এই ওরিফিস দিয়ে গ্রেটার স্যাক থেকে কিছু কন্টেন্ট লেজার স্যাকে চলে আসে, এটাকে আমরা বলি ইন্টারনাল হার্নিয়া। তাহলে ইন্টারনাল হার্নিয়া এখানে হয়। এখন আসেন গ্রেটার ওমেন্টাম। অ্যাবডোমেন ওপেন করার সাথে সাথে কিছু কিছু স্ট্রাকচার বাইরে বের হয়ে চলে আসে। আপনি টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করছেন, হঠাৎ করে দেখলেন যে এমন একটা স্ট্রাকচার অ্যাবডোমেন থেকে বাইরে বের হয়ে চলে আসছে। মাঝে মাঝে একটা স্ট্রাকচার অ্যাবডোমেনের বাইরে চলে আসে, আবার যখন আপনি অ্যাবডোমেন ক্লোজ করবেন তখন একটা স্ট্রাকচার বারবার বের হয়ে আসে, সেই অ্যাবডোমেনটাকে ক্লোজ করতে দেয় না। এটার নামই হচ্ছে গ্রেটার ওমেন্টাম। গ্রেটার ওমেন্টাম হচ্ছে অ্যাবডোমেনের ভিতরে যদি কোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশনটাকে ধরে অ্যাবডোমিনাল ওয়ালের সাথে সেটা চেপে রাখে। দ্যাট মিনস পুলিশ যেমন চোরকে ধরে খাঁচায় বন্দি করে রাখে, ঠিক তেমনিভাবে এই গ্রেটার ওমেন্টাম একটা চোরকে ধরে, একটা ইনফেকশনকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে, দ্যাট মিনস অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল অথবা পোস্টেরিয়র অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে চাপ দিয়ে ধরে রাখে, খাঁচার মধ্যে বন্দি করার মতো অবস্থা করে রাখে। এই জন্য এর অপর নাম হচ্ছে অ্যাবডোমিনাল পুলিশ গার্ড, স্টোর হাউস অফ ফ্যাট, স্টোর হাউস অফ এনার্জি। ক্লিয়ার? গ্রেটার ওমেন্টাম। ওকে, এখন আসেন এই গ্রেটার ওমেন্টাম, লেজার ওমেন্টাম। আচ্ছা, ওমেন্টাম কি এটা একটু বলি। আমাদের বডিতে যে পেরিটোনিয়াম ফোল্ডগুলো আছে, পেরিটোনিয়াম ফোল্ডগুলো, এই পেরিটোনিয়াম ফোল্ডগুলোর নাম কখনো ওমেন্টাম হয়, কখনো মেজেন্ট্রি হয়, কখনো মেজো হয়। ওমেন্টাম কখন? ওমেন্টাম হচ্ছে যখন 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 পেরিটোনিয়াম ফোল্ড স্টোমাককে অন্য কোনো অর্গানের সাথে যুক্ত করে রাখে, ধরে রাখে, তখন তাকে আমরা বলি ওমেন্টাম। স্টোমাকের সাথে যুক্ত থাকবে এবং অপর পোর্শনটা আরেকটা স্ট্রাকচারের সাথে যুক্ত থাকবে, তাকে আমরা বলি যে ওমেন্টাম। আর যদি কোনো স্ট্রাকচার পেরিটোনিয়াম, ওই সমস্ত পেরিটোনিয়াম ফোল্ড যারা স্মল ইন্টেস্টাইনকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ধরে রাখে, তাদেরকে বলি আমরা মেজেন্ট্রি। কথা বুঝে গেছে? মেজেন্ট্রি মানে হচ্ছে একটা পেরিটোনিয়াম ফোল্ড, ঠিক আছে? মেজো মানে মেজো অ্যাপেন্ডিক্স, মেজোকুলন, ট্রান্সভার্স মেজোকুলন, তারপরে সিগমেন্ট মেজোকুলন। ওকে, এই যে মেজো মানে হচ্ছে ওই সমস্ত পেরিটোনিয়াম ফোল্ড যারা লার্জ ইন্টেস্টাইনকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ধরে রাখে। ক্লিয়ার? এখন আসেন আমরা একটু ওমেন্টাম একটু বুঝাই। দেখেন ছবিটা দেখেন, এটা হচ্ছে স্টোমাক, খুব ভালো করে বুঝেন। এটা হচ্ছে স্টোমাক, হ্যাঁ, এটা হচ্ছে স্টোমাক। স্টোমাকের এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার, এটা হচ্ছে লেজার কার্ভেচার। লেজার ওমেন্টাম স্টোমাকের লেজার কার্ভেচারে যুক্ত হবে নিচে, আর উপরে যুক্ত হবে লিভার। তাহলে লেজার ওমেন্টাম স্টোমাককে লিভারের সাথে ধরে রাখবে, ঠিক আছে? স্টোমাকের এই লেজার ওমেন্টামের একটা পোর্শন নিচের দিকে যুক্ত হবে লেজার কার্ভেচারে, আর উপরের দিকে যুক্ত হবে লিভারে। লিভারে কোন প্যাটার্নে যুক্ত হয়? লিভারে ইনভার্টেড এল শেপ প্যাটার্নে যুক্ত হয়। কথা বুঝে গেছে? শেষ। এবার আসেন গ্রেটার ওমেন্টাম স্টোমাকের গ্রেটার কার্ভেচার থেকে শুরু হবে উপরে, আর নিচে এসে শেষ হবে ট্রান্সভার্স কোলনে এসে শেষ হবে। কথা বুঝে গেছে? পরীক্ষার কোশ্চেন আসে লেজার ওমেন্টামের কন্টেন্ট কি, গ্রেটার ওমেন্টামের কন্টেন্ট কি, শেষ পরীক্ষার কোশ্চেন। এবার আসেন ডি মেজেন্ট্রি হচ্ছে ওই সমস্ত পেরিটোনিয়াম ফোল্ড যারা স্মল ইন্টেস্টাইনকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ধরে রাখে। ডি মেজেন্ট্রি এটা কি জিনিস একটু বুঝাই। ডি মেজেন্ট্রি শুরু হবে ডিওডোজেজুনাল জাংশন। ডি মেজেন্ট্রি শুরু কোথায় হবে? ডিওডোজেজুনাল জাংশনে শুরু হবে, আর শেষ হবে কোথায়? দুইটা জায়গায় শেষ হয়। একটা হচ্ছে রাইট স্যাক্রো আইলিয়াক জয়েন্টে শেষ হয়, আর এটা হচ্ছে আইলিওসিক্যাল জাংশনে এসে শেষ হয়। কথা বুঝে গেছে? তাহলে ডি মেজেন্ট্রি যে পোর্শনটা ডিজে জাংশনে যুক্ত, ডি মেজেন্ট্রি দুইটা পোর্শনই, ডি মেজেন্ট্রি শুরু হবে কোথায়? ডিজে জাংশনে। ডি মেজেন্ট্রি যে পোর্শন ডিজে জাংশনে শুরু হয়ে রাইট স্যাক্রোআইলিয়াক জয়েন্টে শেষ হয় তার নাম অ্যাটাচড বর্ডার আর রুট অফ দ্য মেজেন্ট্রি। এটার নাম কি? রুট অফ দ্য মেজেন্ট্রি। ডি মেজেন্ট্রি যে পোর্শন ডিওডো জাংশনে শুরু হয়ে তারপর আইলিওসিক্যাল জাংশনে এসে শেষ হয় তার নাম হচ্ছে ফ্রি বর্ডার অর ইন্টেস্টাইনাল বর্ডার। পরীক্ষাতে কোশ্চেন হয় যে রুট অফ দ্য মেজেন্ট্রিকে কোন কোন স্ট্রাকচার ক্রস করে, আর ফ্রি বর্ডার ইনস্টাইনাল বর্ডারের কন্টেন্ট কি। কথা বুঝছেন? এখন শুনেন, এই যে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকা অবস্থায় ইন কেস অফ মেলের ক্ষেত্রে মোস্ট ডিপেন্ডেবল পার্ট হচ্ছে রেক্টো ভেসিকল পাউচ, আর ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে কি হবে? রেক্টো ইউটেরাইন পাউচ অর পাউচ অফ ডগলাস। এটাই একটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন। আবার একটা মানুষ যখন শুয়ে পড়ে, শুয়ে থাকা অবস্থায় তার বডির মোস্ট ডিপেন্ডেবল পার্ট হচ্ছে হেপাটো রেনাল পাউচ অফ মরিসন। এটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন। ক্লিয়ার? এখন আসেন শীটটা খোলেন, যে লেজার একটু দেখাই আপনাদেরকে, একটু লেজার ওমেন্টাম দেখেন কি সুন্দর। লেজার ওমেন্টাম স্টোমাকের লেজার কার্ভেচারে যুক্ত হয়ে এখানে এসে শেষ হয়েছে। গ্রেটার ওমেন্টাম গ্রেটার কার্ভেচারে যুক্ত হয়ে নিচে একদম ট্রান্সভার্স কোলনে এসে শেষ হয়েছে। ডি মেজেন্ট্রি
দেখেন ডিওডো জাংশনে মেসেন্ট্রি যুক্ত হয়ে একটা লাইলিসিক্যাল জাংশনে এসে শেষ হয়েছে, আর এটা হচ্ছে আমাদের রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্টে এসে শেষ হয়। সিগমেন্ট মেসোকোলন, দেখেন সিগমেন্ট মেসোকোলন এটা হচ্ছে ইনভার্টেড ভি শেপ। এই ভিটা থাকবে হচ্ছে একদম আপনার হচ্ছে ভি এর যে অ্যাপেক্সটা থাকছে, অ্যাপেক্সটা হচ্ছে বাইফার্কেশন অফ দ্য কমন আইলেক আর্টারি বরাবর থাকে, এবং এই অ্যাপেক্সের ঠিক পিছনেই থাকবে হচ্ছে লেফট ইউরোটার থাকে। আবার আচ্ছা, এই দুইটা পোর্শন থাকে, দেখেন এই সিগমেন্ট মেসোকোলন দুইটা লিম থাকে, একটা হচ্ছে রাইট লিম, একটা হচ্ছে লেফট লিম। লেফট লিমটা এক্সটার্নাল আইলেক আর্টারি বরাবর চলে যায়, আর রাইট লিমটা এই স্যাক্রাল থ্রিতে এসে শেষ হয়। ঠিক আছে, হেপাটোরেনাল পাউচ অফ মরিসন। আচ্ছা, এখন আসেন একটু শীটটা খুলি, আমরা শীটটা খুলে আমরা একটু দাগাই, আর এখানে কিছু ইম্পর্টেন্ট পড়া আছে, জিনিসগুলো আমরা দেখাই দেবো। পেজ নাম্বার হচ্ছে, এটা পাবেন হচ্ছে পেজ নাম্বার 74-এ চলে আসি আমরা, 73-74-এ আসেন। পেজ নাম্বার 73-তে আসি, দেখেন পেরিটোনিয়াম। পেরিটোনিয়ামের প্রথম যে হিস্টোলজি পর্যন্ত, সেক্স ডিফারেন্সিয়েশন পর্যন্ত পুরোটা লাইন পড়বেন, কথা বুঝছেন? আচ্ছা দেখেন, পেরিটোনিয়ামের দুইটা পর্শনের কথা বলেছিলাম না, একটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম, একটা ভিসেরাল পেরিটোনিয়াম। আমরা জানি প্যারাইটাল পেরিটোনিয়ামটা ডেভেলপ করে হচ্ছে সোমাটোপলিক লেয়ার অফ দ্য ল্যাটারাল মেসোডাম, আর ভিসেরাল পেরিটোনিয়ামটা ডেভেলপ করে হচ্ছে স্মাগনোপলিক লেয়ার অফ দ্য ল্যাটারাল মেসোডাম থেকে। এবার আসেন অর্গান অ্যাকর্ডিং টু পেরিটোনিয়াল কাভারিং, এখানে ইনফিনিটি স্টার দিবেন, অর্গান অ্যাকর্ডিং টু পেরিটোনিয়াল কাভারিং, কোনটা আপনার হচ্ছে ইন্টারপেরিটোনিয়াল, কোনটা হচ্ছে আমাদের রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এই নামগুলো লাগবে। ঠিক আছে, এবার আসি পরের পাতায়। ডেভেলপমেন্ট অফ দ্য পেরিটোনিয়াম ফোল্ড, ডেভেলপমেন্ট অফ দ্য পেরিটোনিয়াম ফোল্ড ইজ সো মাচ ইম্পর্টেন্ট। বিষয়টা কি, দুইটা ডেভেলপমেন্ট আমরা পেরিটোনিয়াম থেকে পড়েছি, একটা হচ্ছে পেরিটোনিয়ামের দুইটা লেয়ারের ডেভেলপমেন্ট পড়েছি, এখন আমরা পড়বো পেরিটোনিয়াম ফোল্ডের ডেভেলপমেন্ট। পেরিটোনিয়ামের ফোল্ড মানে কোনগুলো, ওমেন্টাম, মেসেন্ট্রি, এগুলো ডেভেলপমেন্ট করতে হয়, কথা বুঝছেন? দুইভাবে হয়ে থাকে, একটা মেসোগ্যাস্ট্রিয়াম থেকে, একটা হচ্ছে মেসেন্ট্রি থেকে, কথা বুঝে গেছে? মেসোগ্যাস্ট্রিয়াম থেকে ফোরগার পেরিটোনিয়াম ফোল্ডগুলো ডেভেলপ করে। ফোরগার পেরিটোনিয়াম ফোল্ড কারা? ফোরগার পেরিটোনিয়াম ফোল্ড হচ্ছে যারা ফোরগার স্ট্রাকচারের সাথে যুক্ত থাকে, তাদেরকে বলি আমরা ফোরগার পেরিটোনিয়াম ফোল্ড, যেমন গেটার ওমেন্টাম, লেজার ওমেন্টাম, এগুলো সবগুলো হচ্ছে ফোরগার পেরিটোনিয়াম ফোল্ড, কথা বুঝে গেছে? আর এই যে ফোরগার পেরিটোনিয়াম যে ফোল্ডগুলো আছে, এটা দুইভাবে ডেভেলপ করে, একটা হচ্ছে ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম, একটা হচ্ছে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম। ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে কারা আসে? লিভারের ফলস লিগামেন্ট গুলো, সাথে লিভারের সাথে স্টোমাকের সাথে যুক্ত হওয়া যে লিগামেন্ট, সেটা আসবে, কথা বুঝছেন? তাহলে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম সামনে থাকে, তাহলে লিভার থেকে সামনে, লিভারের সাথে লিভারের ফলস লিগামেন্ট কারা? ফেলসিপাম লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এগুলো যেমন আসবে, সাথে লেজার ওমেন্টাম চলে আসবে। তাহলে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম পরীক্ষায় কোশ্চেন আসবে, কোন কোন স্ট্রাকচারে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে ডেভেলপ করে। এবার আসেন ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম। ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে দেখেন, শীটে দেখেন, আবার ছবিও দেখেন, ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে কোনগুলো ডেভেলপ করে? এগুলো ডেভেলপ করবে হচ্ছে গেটার ওমেন্টাম, গ্যাস্ট্রোস্পেরিক লিগামেন্ট, তারপর হচ্ছে লিনোডাইনাল লিগামেন্ট, গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, এগুলো সবগুলো ডেভেলপ করে হচ্ছে আমাদের হচ্ছে ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে। তাহলে মেসোগ্যাস্ট্রিয়াম মানেই বুঝবেন যে এটা ফোরগার পেরিটোনিয়াম ফোল্ড। যদি উল্লেখ করে যে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম, ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম, তাহলে কোন কোন ফোরগার পেরিটোনিয়াম ফোল্ড ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে ডেভেলপ করে, কোন কোন পেরিটোনিয়াম ফোরগার পেরিটোনিয়াম ফোল্ড ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে ডেভেলপ করে, ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম আর ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম, এটা পড়ে ফেলবেন। এবার আসি, পরীক্ষা যদি কোশ্চেন আসে কোন কোন স্ট্রাকচার ডর্সাল মেসেন্ট্রি থেকে ডেভেলপ করে, তাহলে অ্যান্সার কি দিব? মিডগার্ড এবং হাইন্ডগার্ড যে পেরিটোনিয়াম ফোল্ডগুলো আছে, যেমন ডি মেসেন্ট্রি, সিগমেন্ট মেসোকোলন, ট্রান্সভার্স মেসোকোলন, তারপরে হচ্ছে ডি মেসেন্ট্রির মধ্যে রুট অফ দ্য মেসেন্ট্রি, তারপর হচ্ছে ইন্টেস্টিনাল বর্ডার অফ দ্য মেসেন্ট্রি, দেন হচ্ছে আমাদের মেসো অ্যাপেন্ডিক্স, এই সবগুলো ডেভেলপ করে কোথা থেকে? এগুলো ডেভেলপ করবে হচ্ছে ডর্সাল মেসেন্ট্রি থেকে। ডর্সাল মেসেন্ট্রি থেকে পরীক্ষা কোশ্চেন আসে কোন কোন স্ট্রাকচার ডর্সাল মেসেন্ট্রি থেকে ডেভেলপ করে, তাহলে ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম, ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম দুইটাই হচ্ছে ফোরগার পেরিটোনিয়াম ফোল্ডের ডেরিভেটিভসের এক একটা পার্ট, কথা বুঝে গেছে? আর ডর্সাল মেসেন্ট্রি মানে কি? এটা হচ্ছে মিডগার্ড এবং হাইন্ডগার্ড পেরিটোনিয়াম ফোল্ড, এখান থেকে অ্যারেঞ্জ করে। তারপরে আসি আমরা পেজ নাম্বার 75 ইনফিনিটি স্টার দিবেন, ইনফিনিটি স্টার, পিপল ফোরামে ইনফিনিটি স্টার দিবেন। এবার আসেন হেপাটোরেনাল, পেজ নাম্বার 76, হেপাটোরেনাল পাউচ অফ মরিসন, ডাবল স্টার দেন। লেজার স্যাক, লেজার স্যাকের নিচের দিকে দেখেন স্ট্রাকচার কাভার্ড বাই লেজার স্যাক, এটাতে ডাবল স্টার দেন। অলরেডি আমি সিঙ্গেল স্টার দিয়েছি, আরও একটা স্টার বাড়ায় দেন। পেজ নাম্বার 77-এ চলে আসি আমরা, গেটার ওমেন্টাম, লেজার ওমেন্টাম, ডাবল স্টার দিবেন। দ্য মেসেন্ট্রি, ডাবল স্টার দিবেন। পেজ নাম্বার 78, দ্য মেসেন্ট্রি, ডাবল স্টার। মেসো অ্যাপেন্ডিক্স একবারের জন্য হলেও দেখেন, ট্রান্সভার্স মেসোকোলন, সিগমেন্ট মেসোকোলন একবারের জন্য হলেও দেখবেন। পাউচ অফ ডগলাস, রেক্টো ইউট্রাইন পাউচ অফ ডগলাস, পেজ নাম্বার 79, পাউচ অফ ডগলাস, এখানে ট্রিপল স্টার দিবেন। পরে পাতা চলে আসি, পেজ নাম্বার 80, ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য বডি, ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য বডি, এখানে ইনফিনিটি স্টার দিবেন। এরপরে ক্লিনিক্যাল কোরিলেশনগুলো পড়ে ফেলবেন, কথা বুঝে গেছে? ডক্টর, এখন আমরা যাবো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। আমরা দেখেছি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে কি কি কোশ্চেন আসছে, কতগুলো কোশ্চেন আসছে দেখেন। জানুয়ারি 2019-এ কোশ্চেন আর কতগুলো আসছে। একটা শীত, তারপরে ইঙ্গুইনাল ক্যানাল লেয়ার, তারপর হচ্ছে একটা শীতের কোশ্চেন আবার রিপিট আসছে। জানুয়ারি 2020-এ হচ্ছে ইঙ্গুইনাল ক্যানাল আম্বলিকাস, 2021-এ হচ্ছে ডিপ ইঙ্গুলার রিং, একটা শীত, তারপরে জুলাই 2021 হচ্ছে ইঙ্গুইনাল ক্যানাল, একটা শীত, ট্রান্সপারেন্ট প্লেন। তাহলে কতগুলো কোশ্চেন এখানে চলে আসে, তার মধ্যে মোস্ট কমন কোশ্চেনগুলো হচ্ছে ইঙ্গুইনাল ক্যানাল এবং একটা শীত নিয়ে কোশ্চেন যতগুলো আছে সবগুলো হচ্ছে কমন, ঠিক আছে? এখন আসেন আমরা
ওকে, দেখেন আমরা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পড়বো। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে লেয়ার কয়টা আছে আমরা জানি। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল লেয়ার হচ্ছে 8টা। আমরা 8টা লেয়ারের নাম আগে লিখি, তারপর আসেন। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল লেয়ার হচ্ছে 8টা। কি কি? প্রথম হচ্ছে স্কিন, স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট অর টিস্যু, তারপর হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এ হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের 8টা লেয়ার। এর মধ্যে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মিলে বডির ঠিক মিড লাইনে ফরমেশন হয় লিনিয়া অ্যালবা। অ্যালবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, আম্বলিকাস, এই মাঝখানে বরাবর তৈরি হয়ে গেল কি লিনিয়া অ্যালবা। এখন দেখেন তো মাঝখানে বরাবর লিনিয়া অ্যালবা সহ কয়টা লেয়ার থাকে? স্কিন, সুপারফিশিয়াল ফাসা, লিনিয়া অ্যালবা 3টা, ফাসা ট্রান্সভার্সালিস 4 নাম্বার, এক্সট্রাপেরিনেল ফ্যাট টিস্যু 5 নাম্বার, প্যারাইটাল পেরিটোনিয়াম 6 নাম্বার। এখন আপনি মিড লাইন বরাবর যদি কোনো ইনসিশন দেন তাহলে কয়টা লেয়ার কাটা যাবে? এই 6টা লেয়ারই কাটা যাবে। এখন আপনি যদি আম্বলিকাসের উপরে যদি মিড লাইন বরাবর ইনসিশন দেন তাহলে 6টা লেয়ার কাটা যাবে। আম্বলিকাসের নিচে যদি মিড লাইন বরাবর ইনসিশন দেন তাহলে 6টা লেয়ার কাটা যাবে। পরীক্ষায় গাইনিতে হুবহু কোশ্চেন এটা চলে আসছে যে আম্বলিকাসের নিচে মিড লাইন বরাবর যদি আপনি কোনো ইনসিশন দেন তাহলে কোন কোন স্ট্রাকচার এনকাউন্টার হবে, কোন কোন স্ট্রাকচার কাটা যাবে? 1 নাম্বার স্কিন যাবে, 2 নাম্বার সুপারফিশিয়াল ফাসা যাবে, 3 নাম্বার লিনিয়া অ্যালবা যাবে, 4 নাম্বার ফাসা ট্রান্সভার্সালিস যাবে, 5 নাম্বার এক্সট্রাপেরিনেল ফ্যাট টিস্যু যাবে, আর 6 নাম্বার যাবে হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। দেন আপনি অ্যাবডোমেনের ভিতরে ঢুকতে পারবেন। ক্লিয়ার? কথা বলছেন? শেষ। একটা গেল। এবার আসেন একটা একটা করে বলবো। প্রথমে আসেন স্কিন। স্কিন, আম্বলিকাস, সো মাচ ইম্পর্টেন্ট। আম্বলিকাস হচ্ছে থোরাসিক 10, থোরাসিক 10 স্পাইনাল সেগমেন্ট দিয়ে সাপ্লাই পাবে। আর কোন লেভেল বরাবর থাকবে? নাম্বার 1, নাম্বার 4 লেভেল বরাবর আম্বলিকাস পাওয়া যাবে। আর কোন সেগমেন্ট দিয়ে? স্পাইনাল সেগমেন্ট দিয়ে এটা সাপ্লাই পাবে, থোরাসিক 10 সেগমেন্ট দিয়ে এটা সাপ্লাই পাবে। ক্লিয়ার? তারপর আসি আমরা সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল ফাসা এই আম্বলিকাস এবং জিফয়েড প্রসেস বরাবর যদি একটা লাইন টানি তার নাম হচ্ছে আর্কুয়েট লাইন। সুপারফিশিয়াল ফাসা এই আর্কুয়েট লাইন পর্যন্ত সিঙ্গেল লেয়ার, আর আর্কুয়েট লাইন যখন ক্রস করে তখন 2টা লেয়ার হয়। একটা হচ্ছে সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার আর একটা হচ্ছে ডিপ মেমব্রেনাস লেয়ার। এই 2টা লেয়ারে ফরমেশন হয়। ক্লিয়ার? এবার আসেন এক্সটার্নাল অবলিক মাসল অ্যান্ড অ্যাপোনেউরিসিস। আমার কথাগুলো শুধু শুনে যান। এক্সটার্নাল অবলিক মাসল অ্যান্ড অ্যাপোনেউরিসিস, এই যে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরিসিস দিয়ে ইম্পর্টেন্ট একটা লিগামেন্ট ফরমেশন হয়, তার নাম হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। তার নাম কি? ইঙ্গুইনাল লিগামেন্ট। আরেকটা স্ট্রাকচার ফরমেশন হয় তার নাম হচ্ছে সুপারফিশিয়াল রিং। এই সুপারফিশিয়াল রিংও ফরমেশন হবে আমাদের এক্সটার্নাল অবলিক মাসল অ্যান্ড অ্যাপোনেউরিসিস দিয়ে। এবার আসেন এগুলো সিঙ্গেল বেস্ট কোশ্চেন, আমি একদম সামারি করে বলতেছি সিঙ্গেল, একটু পরে আমি কিছু কিছু জিনিস ডিটেলস বলে দিব। ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মিলে ফরমেশন হয় কনজয়েন্ট টেন্ডন, সিটি ফর কনজয়েন্ট টেন্ডন। কথা বুঝে গেছে? এবার আসেন ফাসা ট্রান্সভার্সালিস। ফাসা ট্রান্সভার্সালিস, ফাসা ট্রান্সভার্সালিস ডিপ রিং ফরমেশন করে। কে ফরমেশন করবে? ডিপ রিং ফরমেশন করে। ঠিক আছে, এখন আসেন লাফিয়ে লাফিয়ে আমরা চলে যাই, একদম লাফিয়ে লাফিয়ে ইঙ্গুইনাল ক্যানেলে চলে আসেন। কোনো দিকে তাকাতাকি দরকার নেই, সরাসরি ইঙ্গুইনাল ক্যানেল। এটাকে ভালো করে বুঝেন তাহলে হবে। দেখেন ইঙ্গুইনাল ক্যানেল, ওকে, ছবিটা আঁকি আগে। ইঙ্গুইনাল ক্যানেল হচ্ছে একটা অবলিক ক্যানেল। দেখেন ইঙ্গুইনাল ক্যানেল, ইঙ্গুইনাল ক্যানেল পুরো ইঙ্গুইনাল লিগামেন্ট জুড়ে থাকে না। প্রথম কথা হচ্ছে এটা পুরো ইঙ্গুইনাল লিগামেন্ট জুড়ে থাকবে না। ইঙ্গুইনাল ক্যানেল এটা পুরো ইঙ্গুইনাল লিগামেন্ট জুড়ে থাকে না। ইঙ্গুইনাল লিগামেন্টের মিডিয়াল হাফ জুড়ে থাকবে হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল। ইঙ্গুইনাল ক্যানেল এটা হচ্ছে একটা অবলিক স্ট্রাকচার। কথা বলছে অবলিক ক্যানেল। হ্যাঁ, এটা হচ্ছে মাসকুলো অ্যাপোনেরিক টানেল একটা। কথা বুঝতে পারছেন? এই যে ইঙ্গুইনাল ক্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা ইন কেস অফ নিউবর্ন বেবির ক্ষেত্রে এটা হচ্ছে একটা স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রাকচার। স্ট্রেট ফরওয়ার্ড কেন? কারণ এর সুপারফিশিয়াল রিং এবং ডিপ রিং খুব কাছাকাছি থাকে। সুপারফিশিয়াল রিং এবং ডিপ রিং কাছাকাছি থাকার কারণে এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড হয়। কথা বুঝে গেছে? এখন কোশ্চেন হচ্ছে কেন স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে? কারণ ছোট বাচ্চাদের, নিউবর্ন বেবিদের ক্ষেত্রে তাদের ইঙ্গুইনাল ক্যানেলের যে মাসকুলো অ্যাপোনেরিক যেটা টানেলটা আমরা বলছি, তাদের ক্ষেত্রে অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়ালের মাসেলগুলো আন্ডার কনস্ট্রাকশন ঠিকমতো ডেভেলপ হয়নি। ঠিকমতো অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়ালের মাসেলগুলো, ফাসাগুলো, তারপর হচ্ছে অ্যাপোনেসগুলো ঠিকমতো ডেভেলপমেন্ট না হওয়ার কারণে এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। ফিমেলদের ক্ষেত্রে ক্যানেলের যে লুমেনটা আছে, লুমেনটা হচ্ছে ছোট, ন্যারো থাকার কারণে তাদের ইঙ্গুইনাল হার্নিয়া কম হয়। ক্লিয়ার? এবার আসেন ইঙ্গুইনাল ক্যানেলের একটা হচ্ছে ডিপ রিং, একটা হচ্ছে সুপারফিশিয়াল রিং। উপরের দিকে থাকে হচ্ছে ডিপ রিং। খুব ভালো করে দেখেন, এর নাম হচ্ছে ডিপ রিং। ঠিক আছে? ডিপ রিং এর অপর নাম হচ্ছে ইনলেট। দেখতে কেমন? রাউন্ডেড।
কে ফরমেশন করে, ডিপ রিং ফরমেশন করে ফাসা ট্রান্সভার্সালিস। ঠিক আছে, এবার আসেন সুপারফিশিয়াল রিং, নিচের দিকে থাকে। সুপারফিশিয়াল রিং এর অপর নাম হচ্ছে আউটলেট, দেখতে কেমন, ট্রায়াঙ্গুলার। কে ফরমেশন করে, এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরিসিস ফরমেশন করে। কথা বুঝছেন? এবার আসেন ইঙ্গুইনাল ক্যানেলের অ্যান্টেরিয়র বাউন্ডারি। অ্যান্টেরিয়র বাউন্ডারি ফরমেশন হয় এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরিসিস প্লাস ইন্টারনাল অবলিকের কিছু ফাইবার, ইন্টারনাল অবলিকের কিছু ফাইবার। এবার আসেন পোস্টেরিয়র ওয়াল। পোস্টেরিয়র ওয়াল তিনটা স্ট্রাকচার ফরমেশন করে, ফাসা ট্রান্সভার্সালিস, কনজয়েন্ট টেন্ডন, রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। খুব ভালো করে বুঝেন, ফাসা ট্রান্সভার্সালিস হোল লেন্থ পুরোটাই ফরমেশন করে, সিটি কনজয়েন্ট টেন্ডন মিডিয়াল হাফ ফরমেশন করে, রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট মিডিয়াল 1/4 ফরমেশন করবে। কথা বুঝে গেছে? মানেটা কি? মানেটা হচ্ছে পুরো পুরো ইঙ্গুইনাল ক্যানেলের পোস্টেরিয়র ওয়ালটা ফরমেশন করবে ফাসা ট্রান্সভার্সালিস, মিডিয়াল 1/4 ফরমেশন করে কনজয়েন্ট টেন্ডন, আর মিডিয়াল হাফ ফরমেশন করে কনজয়েন্ট টেন্ডন, আর মিডিয়াল 1/4 ফরমেশন করে রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। ক্লিয়ার? কথা বুঝছেন? এবার আসেন রুফ। এটা রুফকে ফরমেশন করে, রুফ ফরমেশন করে ইন্টারনাল অবলিক প্লাস ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। বেসকে ফরমেশন করে ইঙ্গুইনাল লিগামেন্ট। কন্টেন্ট কি? ফিমেলদের ক্ষেত্রে কন্টেন্ট হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস অ্যান্ড ইলিও ইঙ্গুইনাল নার্ভ। কথা বুঝে গেছে? ফিমেলদের ক্ষেত্রে কন্টেন্টের নাম কি? ফিমেলদের ক্ষেত্রে কন্টেন্টের নাম হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। রাউন্ড লিগামেন্ট ফিমেলদের ক্ষেত্রে কন্টেন্ট নাম হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। রাউন্ড লিগামেন্ট, এই ব্লুইশ কালারটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। আর ইলিও ইঙ্গুইনাল নার্ভ বলে আমি পোস্টেরিয়র ওয়াল দিয়ে ঢুকবো, সুপারফিশিয়াল দিয়ে বের হবো। কথা বুঝে গেছে? তাহলে ক্যানেলের কন্টেন্ট কয়টা? দুইটা। একটা কমপ্লিট কন্টেন্ট নাম হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, আর পার্শিয়াল কন্টেন্ট নাম হচ্ছে ইলিও ইঙ্গুইনাল নার্ভ। ক্লিয়ার? কথা বুঝে গেছে? তাহলে এই ছবির মাধ্যমে আমরা দেখতে পারি না যে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস এটা সুপারফিশিয়াল লিঙ্ক দিয়েও গেছে, আবার ডিপ রিং দিয়েও পাস করেছে, আবার এই ইলিও ইঙ্গুইনাল নার্ভটা শুধুমাত্র সুপারফিশিয়াল লিঙ্ক দিয়ে পাস করেছে, বা ডিপ রিং দিয়ে পাস করে নাই। ছবিটা ভালো করে দেখেন যে এই যে দুইটা কন্টেন্টের কথা বলছি, একটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, এটা কমপ্লিট কন্টেন্ট। কেন? কারণ এটা ডিপ রিং দিয়েও যাবে, সুপারফিশিয়াল লিঙ্ক দিয়েও যাবে। ঠিক আছে? বাট ইলিও ইঙ্গুইনাল যে নার্ভটা আছে এটা পার্শিয়াল কন্টেন্ট। কেন? কারণ এটা শুধুমাত্র সুপারফিশিয়াল লিঙ্ক দিয়ে পাস করে, এটা ডিপ রিং দিয়ে পাস করে না। কথা বুঝে গেছে? এখন আপনাকে যদি কোশ্চেন করি, বলেন দেখি যে ডিপ রিং দিয়ে কোন কোন স্ট্রাকচার যায়, আপনি বলবেন ভাইয়া শুধুমাত্র রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস যায়। আমি যদি বলি যে বলেন দেখি সুপারফিশিয়াল লিঙ্ক দিয়ে কোন কোন স্ট্রাকচার যায়, আপনি বলবেন ভাইয়া রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাসও যাচ্ছে, সাথে হচ্ছে ইলিও ইঙ্গুইনাল নার্ভও যাচ্ছে। বোঝা গেল বিষয়টা? ওকে, এখন আসি ইনফেরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি। ইনফেরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি থাকবে হচ্ছে মাঝ বরাবর থাকে। কথা বুঝে গেছে? ইনফেরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি মাঝ বরাবর থাকে। তাহলে আমি বলতে পারি না যে ইনফেরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি মিডলি থেকে সুপারফিশিয়াল রিং, ইনফেরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি ল্যাটারালি থেকে হচ্ছে ডিপ রিং। কথা বুঝতে পারছেন? এখন আমি কিছু কোশ্চেন আপনাকে বলি, আপনি শুধু অ্যান্সার করেন। প্রথম কথা হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল এটা কি ধরনের একটা স্ট্রাকচার? মাস্কুলো অ্যাপোনেন্টিক একটা টানেল। এটা দেখতে কেমন? এটা হচ্ছে অবলিক স্ট্রাকচার। ইন কেস অফ নিউবর্ন বেবির ক্ষেত্রে দেখতে কেমন? স্ট্রেট ফরওয়ার্ড। ফিমেলদের ক্ষেত্রে লুমেনটা কিরকম? ন্যারো। এই জন্য ফিমেলদের ইঙ্গুইনাল হার্নিয়া কম হয়। পরের কোশ্চেন, ইনলেটের অপর নাম কি? ডিপ রিং। ডিপ রিং দেখতে কেমন? রাউন্ডেড। ডিপ রিং কে ফরমেশন করে? ফাসা ট্রান্সভার্সালিস। ক্লিয়ার? এবার আসেন ফাসা ট্রান্সভার্সালিস ফরমেশন করে, অথবা আমরা বলতে পারি যে ডিপ রিংটা হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিসের মধ্যে একটা ডিফেক্ট। বুঝছেন? সেম জিনিস। এবার আসেন আউটলেটের অপর নাম কি? সুপারফিশিয়াল রিং। এই সুপারফিশিয়াল রিং দেখতে কেমন? ট্রায়াঙ্গুলার। কে ফরমেশন করে? এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরিসিস। অথবা আমরা বলতে পারি যে সুপারফিশিয়াল রিংটা হচ্ছে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরিসিসের একটা ডিফেক্ট। এবার আসেন বাউন্ডারি। অ্যান্টেরিয়র ওয়াল কে ফরমেশন করে? এক্সটার্নাল অবলিক। সাথে আর কে থাকবে? ইন্টারনাল অবলিকের কিছু ফাইবার থাকে। 2 নাম্বার, পোস্টেরিয়র বাউন্ডারি কে ফরমেশন করে? তিনটা স্ট্রাকচার ফরমেশন করে। এর মধ্যে পুরোটা কে ফরমেশন করে? ফাসা ট্রান্সভার্সালিস। মিডিয়াল হাফ কে ফরমেশন করে? কনজয়েন্ট টেন্ডন। মিডিয়াল 1/4 কে ফরমেশন করে? রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। রুফ কে ফরমেশন করে? ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল অ্যাপোনেউরিসিস। 3 নাম্বার, তারপরে কোশ্চেনটা হচ্ছে কি? বেস কে ফরমেশন করে? ইঙ্গুইনাল লিগামেন্ট। কন্টেন্ট কি? দুইটা কন্টেন্ট, রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস সাথে হচ্ছে ইলিও ইঙ্গুইনাল নার্ভ, এটা পার্শিয়াল কন্টেন্ট। তাহলে ডিপ রিং দিয়ে কে যাবে? শুধুমাত্র রাউন্ড লিগামেন্ট যাবে। সুপারফিশিয়াল লিঙ্ক দিয়ে কে যায়? দুইটা স্ট্রাকচার যায়, ইলিও ইঙ্গুইনাল নার্ভও যাবে, রাউন্ড লিগামেন্ট ইউটেরাস যাবে। ইনফেরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারির সাথে এই দুইটা রিং এর সম্পর্ক কি? আমরা বলবো ইনফেরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি মিডলি থেকে হচ্ছে সুপারফিশিয়াল লিঙ্ক, ইনফেরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি ল্যাটারালি থেকে হচ্ছে ডিপ রিং। শেষ। বুঝে এখন শুধু ছবি দেখবেন আর মিলাবেন, আর কোনো কোশ্চেন নাই।
এখন আপনি যখন একটা পেশেন্টের ইনগুইনাল হার্নিয়া রিপেয়ার করতে যাবেন, রিপেয়ার করতে গেলে আপনি যখন ইনজেকশন দেন সাথে সাথে একটা স্ট্রাকচার আপনার হচ্ছে ব্লিডিং হওয়া শুরু হয়, সেই ব্লিডারের ভেসেলটার নাম হচ্ছে ইনফেরিয়র এপিগাস্ট্রিক আর্টারি, প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। পরীক্ষা কোশ্চেন আসতে পারে এরকম একটা কোশ্চেন যে একটা পেশেন্টের যখন আপনি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে ইনগুইনাল হার্নিয়া রিপেয়ার করার জন্য ইনজেকশন দিয়েছেন, দেওয়ার পরে আপনি ক্লোজ করে চলে আসছেন, তার ব্লিডিং সাইড থেকে প্রচুর পরিমাণে তার অপারেশন সাইড থেকে হেমাটোমা হয়েছে, এই হেমাটোমার জন্য কোন ভেসেল দায়ী? অ্যান্সার হচ্ছে ইনফেরিয়র এপিগাস্ট্রিক আর্টারি। তারপর আসি আমরা সিজারিয়ান সেকশন যখন করি, এটা মুছে দিই একটু, হ্যাঁ, আমরা যখন সিজারিয়ান সেকশন করি তখন একটা ফেনেস্টাইল অথবা ট্রান্সভার্স হরিজন্টাল ইনসিশন আমরা দেই না, আমলিকাস, তাই তো? এই যে আমরা মিডল একটা হচ্ছে ট্রান্সভার্স বা ফেনেস্টাইল ইনসিশন দিই। এই যে ফেনেস্টাইল ইনসিশন দিয়েছেন, এই ফেনেস্টাইল ইনসিশন দেওয়ার সাথে সাথে আপনার হচ্ছে আপনি অপারেশন করেছেন, সিজারিয়ান সেকশন করেছেন, বাচ্চা আপনার হচ্ছে ডেলিভারি করিয়েছেন, সব কিছু করেছেন, এরপরে আপনি ইনসিশন যেখানে দিয়েছেন সেখানে আপনি সুচার মেটেরিয়াল দিয়ে আপনি ক্লোজও করে আসছেন, কিন্তু একদিন পর থেকে দেখা যাচ্ছে ওখানে হেমাটোমা হয়েছে, ইনসিশন লাইনে হেমাটোমা হয়ে আছে। এই হেমাটোমার জন্য কোন ভেসেলটা দেয়? যে ভেসেলটা ইনজুরি কারণে হেমাটোমা হয়েছে, অ্যান্সার হচ্ছে ইনফেরিয়র এপিগাস্ট্রিক আর্টারি দেয়। আর ইনফেরিয়র এপিগাস্ট্রিক আর্টারি কার ব্রাঞ্চ? আমরা জানি এক্সটার্নাল আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ। কথা বুঝে গেছে? এটা একটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন, পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ। ওকে, এখন আসেন রেক্টার শীতে চলে যাই, লাফিয়ে আমরা রেক্টার শীতে চলে যাব। রেক্টার শীতে আসি। আগে ছবি আঁকেন। আম্বলিকাস এবং হচ্ছে জিপিএস্টানাম এই বরাবর হচ্ছে একটা হরিজন্টাল লাইন, যেটাকে আমরা বলছি সাবকোস্টাল লাইন। আম্বলিকাস এবং সিম্পাইসিস পিবিস বরাবর মাঝখানে একটা লাইন, তার নাম হচ্ছে আর্কুয়েট লাইন। ঠিক আছে? সাবকোস্টাল মার্জিনের সাবকোস্টাল লাইনের ঠিক উপরে এটাকে আমরা বলি অ্যাবভ, এটা হচ্ছে মিডিল মাঝখানে বা আম্বলিকাল রিজিয়ন, আর আর্কুয়েট লাইনের নিচে হচ্ছে বিলো। ঠিক আছে? রেক্টার শীতের অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা পড়বো। তার আগে আমি বলি যে হোয়াট ইজ রেক্টার শীথ। রেক্টার শীথ হচ্ছে একটা অ্যাপোনিউরেটিক এনভেলপ। তিনটা ফ্ল্যাট মাসেল অ্যাপোনিউরিসিস দিয়ে এটা ফর্মেশন হয়, এক্সটার্নাল, ইন্টারনাল, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসের অ্যাপোনিউরিসিস দিয়ে এই এনভেলপটা ফর্মেশন হবে। এনভেলপের ভিতরে একটা লেটার থাকে না, চিঠির ভিতরে, মানে খামের ভিতরে তো একটা লেটার থাকে, চিঠি থাকে। তাহলে এই যে আপনার রেক্টার শীথ যদি একটা এনভেলপ হয়, তাহলে এটার ভিতরে একটা চিঠি থাকবে, লেটার থাকবে, তার নাম হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস মাসল। কথা বুঝে গেছে? তাহলে হোয়াট ইজ রেক্টার শীথ? রেক্টার শীথ ইজ দ্য এনভেলপ অফ রেক্টাস অ্যাবডোমিনিস মাসল। আর এই এনভেলপটা ফর্মেশন হবে তিনটা অ্যাপোনিউরিসিস মাসেলের, ফ্ল্যাট মাসেল অ্যাপোনিউরিসিস দিয়ে, এক্সটার্নাল, ইন্টারনাল এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। কথা বুঝে গেছে? এখন আমরা পড়বো যে এই যে এনভেলপটা আছে এটার অ্যান্টেরিয়র ওয়ালকে ফর্মেশন করে, পোস্টেরিয়র ওয়ালকে ফর্মেশন করে, এটা আমরা পড়বো। আসেন অ্যান্টেরিয়র ওয়াল, প্রথমে আসেন অ্যান্টেরিয়র ওয়াল। রেক্টার শীথের অ্যান্টেরিয়র ওয়াল কমপ্লিট, মাথায় রাখবেন, রেক্টার শীথের অ্যান্টেরিয়র ওয়াল কমপ্লিট। ঠিক আছে? এখন আসেন অ্যান্টেরিয়র ওয়াল যদি কমপ্লিট হয়, ঠিক আছে, তাহলে কোস্টাল মার্জিনের উপরে কে ফর্মেশন করে? কোস্টাল মার্জিনের উপরে ফর্মেশন করবে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরিসিস ফর্মেশন করে। মিডিলটাকে ফর্মেশন করে এক্সটার্নাল অবলিক প্লাস ইন্টারনাল অবলিকের অ্যান্টেরিয়র ল্যামিনা। এবার আসেন বিলো, আর্কুয়েট লাইনের নিচে কে ফর্মেশন করে? এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক প্লাস ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলের অ্যাপোনিউরিসিস ফর্মেশন করবে। সবখানে ওয়াল ফরমেশনে এই তিনটা মাসেলের অ্যাপোনিউরিসিস থাকবে। কোনটা থাকে, কোনটা থাকে না, এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন। তাহলে অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য রেক্টার শীথ হচ্ছে কমপ্লিট, এটার অ্যাবভ ফরমেশন করে এক্সটার্নাল অবলিকের অ্যাপোনিউরিসিস, মিডল ফরমেশন করে এক্সটার্নাল অবলিক প্লাস অ্যান্টেরিয়র ল্যামিনা অফ দ্য ইন্টারনাল অবলিক, আর বিলো আর্কুয়েট লাইন ফরমেশন করে হচ্ছে এক্সটার্নাল, ইন্টারনাল এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসের ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলের অ্যাপোনিউরিসিস। এবার আসেন পোস্টেরিয়র ওয়াল। প্রথম কথা হচ্ছে রেক্টার শীথের পোস্টেরিয়র ওয়াল হচ্ছে ইনকমপ্লিট। রেক্টার শীথের পোস্টেরিয়র ওয়াল হচ্ছে ইনকমপ্লিট। পোস্টেরিয়র ওয়াল কি? ইনকমপ্লিট। কথা বুঝে গেছে? কোথায় ইনকমপ্লিট? অ্যাবভে নাই, বিলোতেও নাই, মাঝখানে আছে। কথা বুঝে গেছে? তাহলে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য রেক্টার শীথ ইনকমপ্লিট। কোথায় ইনকমপ্লিট? কোস্টাল মার্জিনের উপরে ইনকমপ্লিট, আর্কুয়েট লাইনের নিচে ইনকমপ্লিট। থাকে কোথায়? শুধুমাত্র মাঝখানে থাকে। তাহলে মাঝখানটা কে ফর্মেশন করে? মাঝটা ফর্মেশন করবে হচ্ছে ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরিসিসের পোস্টেরিয়র ল্যামিনা প্লাস ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলের অ্যাপোনিউরিসিস ফর্মেশন করে। এখন পরীক্ষার কোশ্চেন হচ্ছে, যেহেতু কোস্টাল মার্জিনের উপরে পোস্টেরিয়র ওয়ালটা ইনকমপ্লিট, তাহলে রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলকে সাপোর্ট কারা দিবে? রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলকে সাপোর্ট দিবে 5, 6 এবং 7 নাম্বার
যে রিবসগুলো আছে এগুলো সাপোর্ট দিবে। কথা বুঝে গেছে? এবার আসেন আর্কোয়েড লাইনের নিচে যেহেতু রেক্টাস শীথ অ্যাবসেন্ট, রেক্টাস শীথ নাই, তাহলে রেক্টাস অ্যাবডোমিনালিস মাসলকে তখন কে সাপোর্ট দিবে? ফাসা ট্রান্সভার্সালিস সাপোর্ট দিবে। কিন্তু ফাসা ট্রান্সভার্সালিস সাথে হচ্ছে 5, 6 এবং 7 নাম্বার রিবস, এগুলো রেক্টাস শীথ ফরমেশনে কোনো হেল্প করে না। এটা মাথায় রাখেন। কথা বুঝে গেছে? আমরা এখানেই প্যাচ লাগে যে রেক্টাস শীথ ফরমেশনে মনে হয় ফাসা ট্রান্সভার্সালিস হেল্প করে না। রেক্টাস শীথ ফরমেশনে 3টা ফ্ল্যাট মাসেলের অ্যাপোনেসিস ফরমেশন হেল্প করবে। তার নাম হচ্ছে এক্সটার্নাল, তার নাম হচ্ছে ইন্টারনাল, তার নাম হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস মাসেলের অ্যাপোনেসিস। নো ফাসা ট্রান্সভার্সালিস এখানে ফরমেশন হেল্প করে, নো আপনার হচ্ছে 5, 6, 7 নাম্বার রিবস এখানে কোনো হেল্প করে। ক্লিয়ার? কথা বুঝে গেছে? তাহলে আমি আবার বলি, রেক্টাস শীথ হচ্ছে একটা অ্যাপোনেউরোটিক এনভেলপ ফর কোন মাসেলের জন্য? রেক্টাস অ্যাবডোমিনালিস মাসেলের জন্য। আর এই যে এনভেলপটা ফরমেশন হচ্ছে কোন কোন ফ্ল্যাট মাসেল অ্যাপোনেউরোটিস দিয়ে ফরমেশন হয়? এক্সটার্নাল, ইন্টারনাল এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস দিয়ে। ক্লিয়ার? তারপরে আমরা পড়েছি সেটা হচ্ছে রেক্টাস শীথের 2টা ওয়াল আছে, অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল। অ্যান্টেরিয়র ওয়ালটা হচ্ছে কমপ্লিট, এই পোস্টেরিয়র ওয়ালটা হচ্ছে ইনকমপ্লিট। অ্যান্টেরিয়র ওয়ালের অ্যাবভ কোস্টাল মার্জিনের উপরে এটা ফরমেশন করে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোটিস দিয়ে, মাঝখানে ফরমেশন হয় এক্সটার্নাল অবলিক প্লাস ইন্টারনাল অবলিক অ্যান্টেরিয়র ল্যামিনা দিয়ে, আর বিলো আর্কোয়েড লাইনের নিচে ফরমেশন হয় এক্সটার্নাল, ইন্টারনাল এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস মাসেলের অ্যাপোনেউরোটিস দিয়ে। পোস্টেরিয়র ওয়ালটা হচ্ছে ইনকমপ্লিট, কোথায় কোথায় ইমপ্লয়েন্ট, উপরেও নাই নিচেও নাই, মাঝখানে আছে। তাহলে মাঝখানটা কে ফরমেশন করে? পোস্টেরিয়র ল্যামিনা অফ দ্য ইন্টারনাল অবলিক প্লাস হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিসের অ্যাপোনেউরোটিস। এখন অ্যাবভে যেহেতু পোস্টেরিয়র ওয়ালটা নাই, তাহলে রেক্টাস অ্যাবডোমিনালিস মাসলকে কে সাপোর্ট দিবে? 5, 6, 7 নাম্বার রিবস সাপোর্ট দিবে। আর যেহেতু বিলো আর্কোয়েড লাইনের বিলোতে হচ্ছে রেক্টাস শীথ নাই, তাহলে কে রেক্টাস অ্যাবডোমিনালিস মাসলকে কে সাপোর্ট দিবে? অ্যান্সার হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস সাপোর্ট দিবে। ক্লিয়ার? কন্টেন্ট কি? 2, 4, 6। কন্টেন্ট কি? 2, 4, 6, দুইটা ভেসেল, দুইটা মাসেল, 4টা ভেসেল আর 6টা নার্ভ। কি কি? 2টা মাসেল হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনালিস মাসেল, সামটাইমস পিরামিডালিস মাসেল। 2 নাম্বার হচ্ছে 4টা ভেসেল, সুপিরিয়র ইপিগাস্ট্রিক ভেসেল, ইনফেরিয়র ইপিগাস্ট্রিক ভেসেল। 4টা হয়ে গেল। সুপিরিয়র আর্টারি ভেইন, ইনফেরিয়র আর্টারি ভেইন। ক্লিয়ার? নার্ভ, লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ, সাথে হচ্ছে সাবকোস্টাল নার্ভ। শেষ। এই হলো 6টা নার্ভ। দেখেন, লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ এবং সাবকোস্টাল নার্ভ 6। তাহলে কন্টেন্ট কি? 2, 4, 6, 2টা মাসেল, 4টা ভেসেল, আর হচ্ছে আমাদের নার্ভ হচ্ছে 6টা। ঠিক আছে? এখন শীটে চলে আসি আমরা, পেজ নাম্বার 1-এ চলে আসি। দেখেন, পেজ নাম্বার 1-এ চলে আসেন। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের প্রথমে আপনার হচ্ছে এই 8টা লেয়ারের নাম পড়েন। ইজ ফার্ম বাট ইলাস্টিক অ্যান্ড কনসিস্ট অফ 8 লেয়ার। এই 8টা লেয়ারের নাম পড়বেন, পাশে 8টা লেয়ারকে মিড লাইনে এসে 6টা লেয়ার বানাবেন, এরপরে ইনসিশন দিয়ে কোন কোন স্ট্রাকচার কাটা যায় এটা পড়বেন। এবার আসি স্কিন এবং আমলিকাস। পরে পাতে দেখি আমরা আমলিকাস আলাদা করে দেওয়া আছে, আমলিকাসের লেভেল কত এটা পড়বেন, আমলিকাসটা ভালো করে বুঝে পড়বেন, একটা সিঙ্গেল স্টার দেন। পরে পাতে চলে আসি, পেজ নাম্বার 5, ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্টের একটা ডাবল স্টার দেন। ইঙ্গুইনাল লিগামেন্ট অ্যান্টেরিয়র সুপিরিয়র ক্যালিকাস স্পাইনে যুক্ত হবে, নিচে হচ্ছে পিউবিক টিউবারকুলে যুক্ত হয়। তারপর আসি আমরা কনজয়েন্ট টেন্ডন, পেজ নাম্বার 7-এ চলে আসি। কনজয়েন্ট টেন্ডন, কনজয়েন্ট টেন্ডনে ডাবল স্টার দিবেন। এর অপর নাম হচ্ছে ফক্স ইঙ্গুইনালি। কনজয়েন্ট টেন্ডন ইঙ্গুইনাল ক্যানেলের পোস্টেরিয়র ওয়ালের মিডিয়াল হাফ ফরমেশন করে। আচ্ছা, তারপর আসি আমরা পেজ নাম্বার হচ্ছে 9, ইঙ্গুইনাল ক্যানাল। ইনফিনিটি স্টার দিবেন, ইনফিনিটি স্টার একদম বাদ দিবেন না, ইনফিনিটি স্টার। পুরো পেজ নাম্বার 9 ইনফিনিটি স্টার দিবেন। ঠিক আছে? পেজ নাম্বার 10-এ আসি, কাভারিং অফ দ্য ইঙ্গুইনাল হার্নি। এবার একটা কোশ্চেন এমসিকিউ হিসেবে আসছিল, একবারের জন্য হলে এটা চোখে রাখবেন, ডাবল স্টার দেন। আচ্ছা, পেজ নাম্বার 11, মেকানিজম অফ দ্য আমাদের ইঙ্গুইনাল ক্যানাল, এখানে ডাবল স্টার দেন। রেক্টাস শীথ, পেজ নাম্বার 12, পেজ নাম্বার 12 এবং 13 এই দুইটা পেজ, পেজ নাম্বার 12 রেক্টাস শীথ, ইনফিনিটি স্টার দেবেন, ইনফিনিটি স্টার। গাইনির জন্য লাগবে মাস্ট। পেজ নাম্বার 14, ব্লাড সাপ্লাই অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। স্পার্মেটিক কট আপনাদের লাগবে না, স্কোটাম লাগবে না। নার্ভ সাপ্লাই অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল, এটা খুব ভালো করে পড়বেন। এই 3টা স্টার দেন। ইলিও হাইপোগাস্ট্রিক নার্ভ, ইলিও ইঙ্গুইনাল নার্ভ, আর হচ্ছে জেনিটোফিমোরাল নার্ভ। এই 3টা নার্ভে আপনার ডাবল স্টার দেন। এবার পাতায় চলে আসেন, পরের পাতায় পেজ নাম্বার 19-এ চলে আসি, দেখি ট্রান্সপ্যাজরিক প্লেন অফ এডিসন। ট্রান্সপ্যাজরিক প্লেন ডাবল স্টার দিবেন। ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আর অ্যাবডোমিনাল ওয়াল অফ দ্য ওয়ালের পড়া। আমরা নেক্সট টপিক্সে যাব। ডিয়ার ডক্টরস, আমরা দেখি যে পেরিনিয়াম থেকে আমাদের লাস্ট পরীক্ষাতে কি আসছে। এটা কিন্তু বেসিক পেরিনিয়াম, পেলভিস পেরিনিয়াম কিন্তু আলাদা একটা ক্লিনিক্যাল ক্লাস আপনাদের আছে। শুধু বেসিক পেরিনিয়াম থেকে কি কোশ্চেন পরীক্ষাতে আসছে সেটা আমরা একটু দেখি। দেন পুডেন্টাল নার্ভ থেকে একটা কোশ্চেন দিয়েছে, তারপর হচ্ছে ইরোজেনাল ডায়াফ্রাম থেকে একটা কোশ্চেন দিয়েছে, পেলভিক ইনলেটের বাউন্ডারি সম্পর্কে বলেছে, জুলাই 2021-এ পুডেন্টাল নার্ভের সেন্সরি সাপ্লাই, পেরিনিয়ামের সম্পর্কে একটা কোশ্চেন দিয়েছে। এরপরে হচ্ছে মানে লাস্ট 2টা সেশনের কোশ্চেন আপনাদেরকে শুধু দেখালাম। এখন চলে আমরা বেসিক পেলভিসের পেরিনিয়ামের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট টপিকস একটু ডিসকাশন করব। একবার স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার হোয়াট ইজ পেরিনিয়াম? আমি যে দাঁড়ায় এসে বুঝতেছি না স্যার পেরিনিয়াম কোনটা। স্যার বললেন যে লিথোটমি পজিশন হওয়ার পরে তোমার চোখের সামনে যা থাকবে তাই হচ্ছে পেরিনিয়াম। তখন বুঝলাম যে পেরিনিয়ামটা কি জিনিস। তাহলে পেরিনিয়াম হচ্ছে একটা ডায়মন্ড শেপ এরিয়া। ইট ইজ নাথিং বাট এটা হচ্ছে আমাদের আর্টিকুলেট বনি পেলভিসের জাস্ট আউটার পার্ট। তাহলে
পেরিনিয়াম হচ্ছে যে আর্টিকুলেট বডি ফিলিপিসের আউটলেট যেটা আছে, এই আউটলেটের মধ্যে যে সমস্ত মাসেল ভেসেল থাকে সেগুলো নিয়ে পেরিনিয়াম ফর্মেশন হয়। কথা বুঝে গেছে? পেরিনিয়ামের লেয়ার হচ্ছে 4টা। কয়টা লেয়ার? 4টা লেয়ার। এই 4টা লেয়ারের নাম আমরা একটু পড়ি আগে। দেখেন 4টা লেয়ার, সবার নিচ থেকে প্রথমে হচ্ছে স্কিন, স্কিনের ঠিক উপরেই হচ্ছে কোলিস ফাসা, তার ঠিক উপরেই হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তার উপরে হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। কথা বুঝে গেছে? পেরিনিয়ামের লেয়ার কয়টা? 4টা। স্কিন, তার উপরে কোলিস ফাসা, তার উপরে হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তার উপরে হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। ঠিক আছে, এখন একটা ছবি আঁকেন। আচ্ছা, ছবিটা পরে আগে কয়েকটা কথা বলে যাই আগে। পেরিনিয়াম ডায়মন্ড শেপ এরিয়া, সামনে হচ্ছে সিম্পাইসিস পিউবিস, পিছনে হচ্ছে পিছনে হচ্ছে কককিক্স আউটলেটটা। হ্যাঁ, দুই সাইডে হচ্ছে ইসিয়াল টিউবারসিটি। এই বরাবর যদি আপনি একটা দাগ টানেন তাহলে এরকম একটা ডায়মন্ড শেপ এরিয়া পেয়ে যাবেন। এইটি ডায়মন্ড শেপ এরিয়াটার নামই হচ্ছে পেরিনিয়াম। রিমেম্বার? ঠিক আছে, এই যে পেরিনিয়াম, এই সামনে ইসিয়াল টিউবারসিটি বরাবর যদি একটা হরিজন্টাল লাইন কল্পনা করি তাহলে এই ডায়মন্ড শেপ এরিয়াটার সামনে একটা ট্রায়াঙ্গুলার পোরশন হয়, পিছনে একটা ট্রায়াঙ্গুলার পোরশন হয়। সামনে ট্রায়াঙ্গুলার পোরশনের নাম হচ্ছে ইউরোজেনিটাল রিজিয়ন, আর পিছনে ট্রায়াঙ্গুলার পোরশনের নাম হচ্ছে অ্যানাল রিজিয়ন। ইউরোজেনিটাল রিজিয়নের মধ্যে পড়তে হয় সুপারফিশিয়াল পেনিয়াল পাউচ আর ডিপ পেনিয়াল পাউচ, আর অ্যানাল রিজিয়নের মধ্যে পড়তে হয় অ্যানাল ক্যানেল আর ইস্কিওরেক্টাল ফোসা। কথা বুঝতে পারছেন? ওকে, এই যে ডিভিশন যদি করি হরিজন্টাল লাইন দিয়ে তাহলে ইউরোজেনিটাল রিজিয়ন, অ্যানাল রিজিয়ন, আর ইউরোজেনিটাল ট্রায়াঙ্গল আর অ্যানাল ট্রায়াঙ্গেল, এই প্রত্যেকটা রিজিয়নের মধ্যে 2টা করে স্ট্রাকচার আছে, এগুলো পড়তে হয়। এগুলোই হচ্ছে আমাদের পেরিনিয়ামের পড়া, এটাই পরীক্ষাতে আসে। এর মধ্যে অ্যানাল ক্যানেল আমরা পড়ে ফেলেছি, আর বাকি 3টা আমরা একটা ছবি এঁকে পড়বো। কথা বুঝছেন? আসেন ছবিটা আঁকি আমরা। দেখেন আমার সাথে সাথে কষ্ট করে ছবিটা আঁকেন, আমার সাথে সাথে। এটা হচ্ছে সিম্পাইসিস পিউবিস, এটা হচ্ছে স্যাক্রাম, মাথায় হচ্ছে কককিক্স। লম্বা একটা দাগ দিবেন, এটার নাম হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। এটা হচ্ছে সুপিরিয়র লেয়ার অফ পেলভিক ডায়াফ্রাম, এটা হচ্ছে ইনফেরিয়র লেয়ার অফ পেলভিক ডায়াফ্রাম, এর অপর নাম অ্যানাল ফাসা। এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল কভার করে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। গ্লুটিয়াস ম্যাক্সিমাস, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। ঠিক আছে, এটার নাম হচ্ছে ইউরোজেনাল ডায়াফ্রাম। সুপিরিয়র লেয়ার অফ ইউরোজেনাল ডায়াফ্রাম, ইনফেরিয়র লেয়ার অফ ইউরোজেনাল ডায়াফ্রাম। এইটার অপর নাম হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। পেরিনিয়াল মেমব্রেনটা আমরা একটু ব্লু কালার করব, নীল কালার দিব। এ হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। ঠিক আছে, পেরিনিয়াল মেমব্রেন পিছনে বাড়াই দিলে স্যাক্রোটিউবারাস লিগামেন্টে যুক্ত হয়, পেরিনিয়াল মেমব্রেন আর পেরিনিয়াল ফাসাও বলি আমরা এটাকে। ওকে, আচ্ছা, একটা লাল কালার ইউজ করব। এই লাল কালারটার নামই হচ্ছে কোলিস ফাসা। এর নাম কি? কোলিস ফাসা। একে চাওয়ার করে চারিদিকে কি আছে? স্কিন আছে। কথা বলছেন? এখন আসেন, এইটার নাম হচ্ছে এই কোলিস ফাসা, আর ইনফেরিয়র লেয়ার অফ দ্য ইউরোজেনাল ডায়াফ্রামের মাঝখানে থাকে সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেস, আর ইউরোজেনাল ডায়াফ্রামের 2টা লেয়ারের মাঝখানে থাকে হচ্ছে ডিপ পেরিনিয়াল স্পেস। ঠিক আছে, আর এইটার নাম হচ্ছে ইস্কিওরেক্টাল ফোসা। কথা বলছেন? এখন আমরা পড়বো। দেখেন প্রথমে আসেন সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেসের বাউন্ডারি পড়ব। কি বাউন্ডারি? প্রথম হচ্ছে ফার্স্ট হচ্ছে ইনফেরিয়র লেয়ার, সুপিরিয়র লেয়ার, ইনফেরিয়র কে ফর ইনফেরিয়র বাউন্ডারি, সুপিরিয়র বাউন্ডারি। তারপরে হচ্ছে অন ইচ সাইড, পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র। ঠিক আছে, প্রথমে আসেন ইনফেরিয়র লেয়ার। এই সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেসের ইনফেরিয়র বাউন্ডারি কে ফরমেশন করে? নাম হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন অর ইনফেরিয়র লেয়ার অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। সুপিরিয়র বাউন্ডারি কে ফরমেশন করে? সুপিরিয়র লেয়ার অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। দুই সাইডে কি থাকে? ইসিয়াল টিউবারসিটি থাকে। পোস্টেরিয়র বাউন্ডারি কে ফরমেশন করে? কোলিস ফাসা আর পেরিনিয়াল মেমব্রেন, এই দুইটা মিলে ফরমেশন হয়। তাহলে কোলিস ফাসা প্লাস পেরিনিয়াল মেমব্রেন। ঠিক আছে, আর অ্যান্টেরিয়র বাউন্ডারি কি ফরমেশন করে? অ্যান্টেরিয়র বাউন্ডারিটা নাই, স্কিন দিয়ে কভার করা থাকে। অ্যান্টেরিয়র বাউন্ডারি ফাঁকা নাই। ঠিক আছে, এবার আসেন ডিপ পেরিনিয়াল স্পেস। ডিপ পেরিনিয়াল স্পেসের ইনফেরিয়র বাউন্ডারি কি ফরমেশন করে? পেরিনিয়াল মেমব্রেন। সুপিরিয়র বাউন্ডারি কি ফরমেশন করে? সুপিরিয়র লেয়ার অফ দ্য ইউরোজেনাল ডায়াফ্রাম। একটু ভুল হয়ে গেছে, কারেকশন করে দিই, সরি।
সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেসের ইনফিরিয়র বাউন্ডারি কে ফর্মেশন করে? সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেসের, এটা হলো সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেস, এটার ইনফিরিয়র বাউন্ডারি ফর্মেশন করছে হচ্ছে কোলিস ফাসা, আর সুপিরিয়র বাউন্ডারি ফর্মেশন করতেছে হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। দুই সাইডে থাকে ইসিয়াল টিউবারোসিটি, আর পোস্টেরিয়র বাউন্ডারি ফর্মেশন করে কোলিস ফাসা প্লাস পেরিনিয়াল মেমব্রেন, আর অ্যান্টেরিয়র বাউন্ডারি নাই, অ্যাবসেন্ট। কথা বুঝছেন? এবার আসেন ডিপ পেরিনিয়াল স্পেসের ইনফিরিয়র বাউন্ডারি কে ফর্মেশন করে? পেরিনিয়াল মেমব্রেন। আর সুপিরিয়র বাউন্ডারি কে ফর্মেশন করে? সুপিরিয়র লেয়ার অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ঠিক আছে, দুই সাইডে কি থাকে? ইসিয়াল টিউবারোসিটি। আর পোস্টেরিয়র বাউন্ডারি কে ফর্মেশন করে? পোস্টেরিয়র বাউন্ডারি ফর্মেশন করবে হচ্ছে এই ইউরোজেনাল ডায়াফ্রামের দুইটা লেয়ার। অ্যান্টেরিয়র বাউন্ডারি কি ফর্মেশন করে? ইউরোজেনাল ডায়াফ্রামের দুইটা লেয়ার। কথা বুঝছেন? এই হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেস। সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেসের ইনফিরিয়র বাউন্ডারি ফর্মেশন করে হচ্ছে, নাম হলো কোলিস ফাসা। এই যে কোলিস ফাসা, তারপর হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন অর ইউরোজেনিটাল ডায়াফ্রামের হচ্ছে ইনফিরিয়র লেয়ার, আর সুপিরিয়র লেয়ার অফ দ্য ইউরোজেনাল ডায়াফ্রাম, উপরে হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। কথা বুঝছেন? দেখেন, স্কিন, কোলিস ফাসা, ইউরোজেনাল ডায়াফ্রাম আর পেলভিক ডায়াফ্রাম। ঠিক আছে, এখনো বলেছি সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেসের ইনফিরিয়র বাউন্ডারি কে ফর্মেশন করে? কোলিস ফাসা। উপরের বাউন্ডারিটা কে ফর্মেশন করে? পেরিনিয়াল মেমব্রেন অথবা ইনফিরিয়র লেয়ার অফ দ্য ইউরোজেনাল ডায়াফ্রাম। তারপরে বলেছি কি দুই সাইডে কি থাকে? ইসিয়াল টিউবারোসিটি থাকে। তারপরে পোস্টেরিয়র বাউন্ডারি কি ফর্মেশন করে? এই সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেস আর সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের অ্যান্টি পোস্টেরিয়র বাউন্ডারি ফর্মেশন করবে কোলিস ফাসা আর পেরিনিয়াল মেমব্রেন। কথা বুঝছেন? আর অ্যান্টেরিয়র বাউন্ডারি কি ফর্মেশন করে? অ্যান্টেরিয়র বাউন্ডারিটা ওপেন স্কিনের সংস্পর্শে থাকে, তাহলে অ্যান্টেরিয়র বাউন্ডারি কেউ ফর্মেশন করে না, স্কিন দিয়ে কভার করা থাকে। কথা বুঝছেন? এবার আসেন ডিপ পেরিনিয়াল স্পেসের ইনফিরিয়র লেয়ারটা কে ফর্মেশন করবে? এটা ফর্মেশন করবে হচ্ছে, নাম হলো ইনফিরিয়র লেয়ার অফ দ্য ইউরোজেনাল ডায়াফ্রাম আর পেরিনিয়াল মেমব্রেন। আর সুপিরিয়র বাউন্ডারি কে ফর্মেশন করে? সুপিরিয়র লেয়ার অফ দ্য ইউরোজেনাল ডায়াফ্রাম। কথা বুঝে গেছে? তারপরে আসি আমরা দুই সাইডে কি থাকে? ইসিয়াল টিউবারোসিটি। পোস্টেরিয়র বাউন্ডারি কি ফর্মেশন করে? ইউরোজেনাল ডায়াফ্রামের দুইটা লেয়ার পোস্টেরিয়র বাউন্ডারি ফর্মেশন করে, আবার ইউরোজেনাল ডায়াফ্রামের দুইটা লেয়ারই অ্যান্টেরিয়র বাউন্ডারিও ফর্মেশন হেল্প করে। শেষ। এবার আসেন ইস্টিওরেক্টাল ফোসা অ্যান্টেরিয়র বাউন্ডারি ফর্মেশন করবে পেরিনিয়াল মেমব্রেন, আর পোস্টেরিয়র বাউন্ডারি ফর্মেশন করবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস এন্ড স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। ইস্টিওরেক্টাল ফোসার বাকি বাউন্ডারিগুলো কে ফর্মেশন করে? এটা একটা ছবি দেখি আমরা। ইস্টিওরেক্টাল ফোসার বাকি বাউন্ডারিগুলো ফর্মেশন করবে একটা ছবি দেখি। দেখেন, ইস্টিওরেক্টাল ফোসার বাউন্ডারি দুইটা ছবি দেখতে হয়। একটা হচ্ছে এই ছবিটা যেটা আমি এঁকেছি, আর একটা হচ্ছে এই ছবি। এই ছবির মাধ্যমে আমরা অ্যান্টেরিয়র বাউন্ডারি এন্ড পোস্টেরিয়র বাউন্ডারি অফ দ্য ইস্টিওরেক্টাল ফোসা জানতে পারি। এবার ইস্টিওরেক্টাল ফোসার ল্যাটারাল বাউন্ডারি, মিডিয়াল বাউন্ডারি, সুপিরিয়র, ইনফিরিয়র কে ফর্মেশন করে? বাকি এই ছবি থেকে আমরা জানতে পারবো। এটা হচ্ছে ইস্টিওরেক্টাল ফোসা। কথা বুঝে গেছে? এটা ইস্টিওরেক্টাল ফোসা। এটা ল্যাটারাল বাউন্ডারি ফর্মেশন করে ইসিয়াল টিউবারোসিটি, তারপর অপটিউটার ইন্টারনাস মাসেল, এবং এটা ফাসা কাভারিং অপটিউটার ইন্টারনাস। আর মিডিয়াল বাউন্ডারি ফর্মেশন হেল্প করবে হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। কথা বুঝছেন? সুপিরিয়র বাউন্ডারি ফর্মেশন করবে লিবারো অ্যানাই মাসেল, আর এটার অ্যাপেক্স ফর্মেশন করবে হচ্ছে অ্যানাল ফাসা, এই যে ইনফিরিয়র লেয়ার অফ দ্য পেলভিক ডায়াফ্রামের ইনফিরিয়র লেয়ার, আর সাথে হচ্ছে অপটিউটার ইন্টারনাসের ফাসা। এটা একবার ছবি দেখে বুঝে পড়বেন, তাইলে পড়া হয়ে যাবে। আর ইনফিরিয়র বাউন্ডারি ফর্মেশন করবে, আর বেস ফর্মেশন করে হচ্ছে স্কিন দিয়ে বেস ফর্মেশন হয়। শেষ। সবগুলোর কন্টেন্ট পড়তে হয়, সুপারফিশিয়াল ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট আর ইস্টিওরেক্টাল ফোসার আপনার হচ্ছে কন্টেন্ট, এই তিনটা কন্টেন্ট পড়তে হয়। কথা বুঝছেন? এর মধ্যে দেখেন ইস্টিওরেক্টাল ফোসার মধ্যে কি থাকে? ইস্টিওরেক্টাল ফোসার মধ্যে থাকবে ইস্টিওরিয়াল প্যাড অফ ফ্যাট থাকে, তারপর ইন্টারনাল পোরিনাল ভেসেলস এন্ড নার্ভ থাকবে, তারপর ইনফিরিয়র রেক্টাল ভেসেলস নার্ভ থাকবে, পোস্টেরিয়র লেবিয়াল ভেসেলস থাকবে, নার্ভ থাকবে, পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য ফোর্থ স্যাক্রাল নার্ভ, আর 6 নাম্বার হচ্ছে পারফোরেটিং ব্রাঞ্চ অফ দ্য সেকেন্ড এন্ড থার্ড স্যাক্রাল নার্ভ। এখানে একটু প্যাচ আছে, দেখেন এই 5 নাম্বার এবং 6 নাম্বারের মধ্যে বহুত প্যাচ। কি রকম প্যাচ? 5 নাম্বার এবং 6 নাম্বারের মধ্যে দেখেন এই যে পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য ফোর্থ স্যাক্রাল নার্ভ আর পারফোরেটিং ব্রাঞ্চ অফ দ্য সেকেন্ড এন্ড থার্ড, তার মানে স্যাক্রাল 2, 3, 4 আসবে। এর মধ্যে 4 নাম্বারটা হচ্ছে পেরিনিয়াল আর 2, 3 হচ্ছে পারফোরেটিং। এটা উল্টায় দেয়, বলে পেরিনিয়াল 2, 3 আর পারফোরেটিং 4 বলে, এটা উল্টায় দেয়। কথা বুঝে গেছে? এটা রিমেম্বার। তারপর আসি আমরা, ওকে এখন আসি এই যে পেলভিক ডায়াফ্রাম উপরে কি আউটলেট, তাই না? আমাদের যে আর্টিকুলার যে বডি পেলভিস আছে তার আউটলেট, সেই আউটলেটের মধ্যে থাকবে হচ্ছে পেলভিক ডায়াফ্রাম থাকে। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে পেলভিক ফ্লোর, আমরা বলি থাকি পেলভিক ফ্লোর, এই পেলভিক ফ্লোর কে ফর্মেশন করে? অ্যান্সার হচ্ছে পেলভিক ডায়াফ্রাম ফর্মেশন করে। পেলভিক ফ্লোর কে ফর্মেশন করে? পেলভিক ডায়াফ্রাম। পেলভিক ডায়াফ্রাম কোন মাসল দিয়ে ফর্মেশন হয়? দুইটা মাসল দিয়ে ফর্মেশন হয়, একটা হচ্ছে লিবেটর অ্যানাই, একটা হচ্ছে কক্কিজিয়াস। কথা বুঝে গেছে? পেলভিক ডায়াফ্রাম ফর্মেশন হয় লিবেটর অ্যানাই এবং কক্কিজিয়াস। তাহলে আমি যদি বলি যে পেলভিক ফ্লোর ইজ ফর্ম বাই পেলভিক ডায়াফ্রাম অথবা লিবেটর অ্যানাই কক্কিজিয়াস মাসল, সবগুলোতে ক্লু দিব। এটা পরীক্ষার কোশ্চেন যে কোন স্ট্রাকচার পেলভিক ফ্লোর ফর্মেশন হেল্প করে? অ্যান্সার হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। যদি পেলভিক ডায়াফ্রাম অপশনে না থাকে, যদি বলে লিবেটর অ্যানাই এন্ড কক্কিজিয়াস, তাহলে আমরা লিবেটর অ্যানাই কক্কিজিয়াস অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে? তারপর আমরা দেখি 10 রাস্তার মোড় আছে একটা, দেখেন এই হচ্ছে 10 রাস্তার মোড়। এটাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডন অফ দ্য পেরিনিয়াম। যে সেন্ট্রাল টেন্ডন অফ দ্য পেরিনিয়াম, এর অপর নাম হচ্ছে পেরিনিয়াল বডি। কথা বুঝে গেছে? তাহলে সেন্ট্রাল টেন্ডন অফ দ্য পেরিনিয়াম আর পেরিনিয়াল বডি, এটা
ইম্পর্টেন্সটা কি? এটার ইম্পর্টেন্সটা হচ্ছে এটা আমাদের পেলভিক অর্গানগুলোকে সাপোর্ট দিবে। পেলভিক যতগুলো অর্গান আছে সেই অর্গানগুলোকে কে সাপোর্ট দেবে? পেনিয়াল বডি। সবগুলো সাপোর্টের মধ্যে একটা একটা অন্যরকম সাপোর্ট, তার নাম হচ্ছে পেনিয়াল বডি। এটা হচ্ছে 10 রাস্তার মোট 10টা মাসেল এসে এখানে ইনসারশন দেয়। কথা বুঝে গেছে? কি কি মাসেল? 4টা হচ্ছে প্যাড মাসেল, তাহলে 8টা হয়ে গেল, আর 2টা হচ্ছে আনপ্যাড মাসেল, মিলে 10টা মাসেল হয়। 10টা মাসেলের মিটিং পয়েন্টের নাম হচ্ছে পেরিনিয়াল বডি অর সেন্ট্রাল টেন্ডন অফ দ্য পেরিনিয়াম। যদি ডিউরিং পার্চুরেশন সময় যদি প্রলং লেবার হয় অথবা অবস্ট্রাক্টিভ লেবার হয়, তাহলে এই সেন্ট্রাল টেন্ডন অফ দ্য পেরিনিয়াম অর পেরিনিয়াল বডি ইনজুর্ড হয়, ফলে যে কোনো সময় আফটার ডেলিভারি পরে এই পেশেন্টের আস্তে আস্তে ইউটেরাইন প্রলাপস হওয়ার চান্স বেশি থাকে। ক্লিয়ার? এখন আসেন সবার লাস্টে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে পেরিনিয়ামের লিম্ফেটিক ড্রেনেজ। পেলভিস পেরিনিয়াম বা পেলভিক অর্গানের লিম্ফেটিক ড্রেনেজ, এটা আপনাদের ক্লিনিক্যাল ক্লাস হবে, সেখানে ওভারি, ইউটেরাস, ফেলোপিয়ান টিউবের আলাদা আলাদা আপনাদেরকে লিম্ফেটিক ড্রেনেজ পড়াবেন। দেখেন, লিম্ফ ফ্রম দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বিলো আম্বলিকাস, বাটক, তারপর হচ্ছে পেনিস, স্কোটাম, লেবিয়া, মেজোরা, লোয়ার পার্ট অফ দ্য ভ্যাজিনা, লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানাল, এই সমস্ত জায়গা থেকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে ড্রেন করে। শুধু তাই না, এই সমস্ত জায়গায় যদি কোনো কার্সিনোমা হয়, তাহলে সেই কার্সিনোমাগুলো সবার কোথায় যাবে? সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে চলে যাবে। বাট গ্লান্স অফ ক্লাইটোরিস অ্যান্ড লেবিয়া মাইনরা, এই জায়গা থেকে লিম্ফ এসে ড্রেন করবে কোথায়? ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড। রিমেম্বার লাগবে। আমি প্রথম ক্লাসে আপনাদেরকে সিস্টানা কাইলি, থোরাসিক ডাক্ট, তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল লিম্ফেটিক ড্রেনেজ যেটা পড়িয়েছি, ওইটালে একটা। 2 নম্বর হচ্ছে এই সুপারফিশিয়াল এবং ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড 2 নম্বর। আর 3 নম্বর আরেকটা লিম্ফ নোড পড়তে হবে, সেটা হচ্ছে পেলভিক অর্গানগুলা। দ্যাট মিনস হচ্ছে ইউটেরাস, ওভারিয়ান টিউব, মানে ইউটেরাইন টিউব, ইউটেরাস, তারপরে হচ্ছে সার্ভিক্স, ভ্যাজাইনা, তারপরে হচ্ছে ওভারি, এগুলো লিম্ফেটিক ড্রেনেজগুলো কিন্তু আলাদা করে, পেলভিক অর্গানের লিম্ফেটিক ড্রেনেজ কিন্তু আলাদা করে আপনাদের লাগবে। এটা কিন্তু পরীক্ষাতে আসবে। এটা আপনাদের ক্লিনিক্যাল ক্লাসে ভাই আপুরা পড়াই দিবেন। কথা বুঝছেন? এখন শীটে চলে আসি, পেজ নাম্বার 103-এ চলে আসি আমরা। পেজ নাম্বার 103-এ চলে আসি। পেজ নাম্বার 103-এর পরে আসেন পেজ নাম্বার 104-এ আসেন। পেরিনিয়াল বডি প্রথমে পড়বেন, পেরিনিয়াল বডি পেজ নাম্বার 104, পেরিনিয়াল বডি ডাবল স্টার দিবেন। পেলভিক ডায়াফ্রাম ডাবল স্টার দিবেন। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ পেজ নাম্বার 105, ডিপ পেরিনিয়াল পাউচ 105, 106 ইনফিনিটেস্টার দিবেন। রেস্টোরেটাল ফোসা, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, ডিপ পেরিনিয়াল পাউচ এর বাউন্ডারি প্লাস হচ্ছে কন্টেন্ট লাগবে। লিবিডো অ্যানিমাসেল সিঙ্গেল স্টার দেন। ঠিক আছে? আচ্ছা, পেজ নাম্বার 105, 106 নিচে লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য পেরিনিয়াম আছে 106 নম্বর পৃষ্ঠার মধ্যে, এগুলো ইনফিনিটেস্টার দিবেন। 105 এবং 106 নম্বর পৃষ্ঠা বাদ দিবেন না। কথা বুঝে গেছে? পেরিনিয়াম ছোট্ট টপিক, এখান থেকে 2টা কোশ্চেন পরীক্ষাতে চলে আসে। ইভেন পেলভিস পেরিনিয়াম আলাদা করে একটা ক্লাসও রেখেছি আপনাদের জন্য, ক্লিনিক্যাল ক্লাস। ক্লিনিক্যালের যে 15টা ক্লাস হবে তার মধ্যে একটা পেলভিস পেরিনিয়াম টপিকসই থাকবে। সেখানে আলাদা করে আবার আপুরা আপনার গাইনিক রিলেটেড আপনার রিলেটেড কিছু ইনফরমেশন আপনাদেরকে সেখানে ইনপুট দিবে। ক্লিয়ার? কথা বলছেন? তাহলে আমরা নেক্সট টপিক্সে যাই। ডিয়ার ডক্টরস, আমরা আমাদের লাস্ট টপিক্সে চলে আসছি। এখন আমরা ইউরিনারি সিস্টেম পড়বো, 4টা অর্গান পড়বো, কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার আর ফিমেল ইউরেথ্রা নিয়ে আমরা 2-একটা কথা বলে আমাদের ক্লাস শেষ করে দেবো। ঠিক আছে? প্রথমে আসেন কিডনি। আমরা একটু দেখি এখান থেকে কি কোশ্চেন আসে। ফিমেল ইউরেথ্রা থেকে কোশ্চেন এসছে, তারপরে হচ্ছে ইউরেথ্রা কিডনি থেকে কোশ্চেন আসছে, ব্লাডার থেকে কোশ্চেন চলে আসে, ইউরিনারি ইনকন্টিনেন্স থেকে কোশ্চেন চলে আসে, মানে হিউজ পরিমাণ কোশ্চেন, ট্রাইগন থেকে অনেকগুলো কোশ্চেন এখানে চলে আসছে। ঠিক আছে? আচ্ছা দেখেন, প্রথম হচ্ছে সাপোর্টস অফ দ্য কিডনি। কোন কোন স্ট্রাকচার কিডনিকে সাপোর্ট দেয়? রিনাল ফাসা, রিনাল ফ্যাট, এগুলো সাপোর্ট দিবে। কিডনির কাভারিং হচ্ছে 4টা। কয়টা কাভারিং? 4টা। কিডনির কাভারিং হচ্ছে কয়টা? 4টা কাভারিং। দেখেন, 4টা কাভারিং এর মধ্যে একটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল, যেটাকে আমরা ট্রু ক্যাপসুল বলি। এটা হচ্ছে পেরিনেফ্রিক ফ্যাট, রিনাল ফাসা, আর হচ্ছে প্যারানেফ্রিক ফ্যাট। এই হচ্ছে 4টা কাভারিং কিডনির। ঠিক আছে? এখন আসেন কিডনির রিলেশনটা আমরা পড়ি। রিলেশন থেকে একটা কোশ্চেন আপনাদের হবে, অ্যান্টেরিয়র রিলেশন অফ দ্য বোথ কিডনি, রাইট অ্যান্ড লেফট, অ্যান্ড পোস্টেরিয়র রিলেশন অফ দ্য বোথ কিডনি। পোস্টেরিয়র রিলেশন রাইট অ্যান্ড লেফট কিডনির ক্ষেত্রে সেম। এখন আসেন অ্যান্টি রিলেশন রাইট কিডনি হচ্ছে সখী হেলে দুলে কোথা যাও। সখী হেলে দুলে কোথা যাও। দেখেন, সখী হেলে দুলে কোথা যাও, সখী হেলে দুলে কোথা যাও। সখী রাইট সুপ্রারেনাল এরিয়া, সখী হেলেতে হচ্ছে লিভার, তারপরে হচ্ছে সখী হেলে দুলেতে ডুওডেনাল এরিয়া, কোথাতে হচ্ছে রাইট কোলিক ফ্লেক্সার আর হেপাটিক ফ্লেক্সার, যাওতে জেজুনাম, স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট নাম হচ্ছে জেজুনাম। তাহলে সখী হেলে দুলে কোথা যাও। আর লেফট কিডনির অ্যান্টি রিলেশন সখী সখা গায়ে পায়ে জল কেন। সখী সখা, সখী হচ্ছে লেফট সুপ্রারেনাল এরিয়া, সখী সখা স্প্লিনিক এরিয়া, সখী সখা গায়েতে হচ্ছে গ্যাস্ট্রিক এরিয়া, সখী সখা গায়ে পায়েতে হচ্ছে প্যানক্রিয়াটিক এরিয়া, জলতে জেজুনাল এরিয়া, কলিকতে হচ্ছে লেফট কোলিক ফ্লেক্সার আর স্প্লিনিক ফ্লেক্সার। সখী সখা গায়ে পায়ে জল কেন। সূত্র সাবধান, আপনি বারবার পড়ে গেছেন সখী সখা গায়ে পায়ে জল কেন, সখী সখা গায়ে পায়ে জল কেন। আর পরীক্ষার হলে গিয়ে আপনার বারবার মনে পড়ছে সখী সখা হাতে পায়ে জল কেন, হাতে পায়ে জল কেন। তাহলে হাতে পায়ে তো লিভার হয়ে যাবে, এই জন্য সূত্র থেকে সাবধান। সূত্র না পড়ে আপনি ছবি দেখে দেখে মিলাই পড়বেন, তাহলে কাজে দিবে। এবার আসেন, এরপরে আপনি লাভ দিয়ে কিডনিতে কোথায় চলে যাবেন?
এত কিছু আপনার দরকার নেই। রেনাল ফাসাতে চলে আসি। রেনাল ফাসার অপর নাম হচ্ছে ফাসা অফ জেরোটা। এই রেনাল ফাসাটা পুরো কিডনিটাকে এমনভাবে আপনার হচ্ছে পেঁচায় রাখে, ফলে কিডনি ডানে বামে উপরে নিচে সব দিক থেকে কাভার হয়ে যায়, ফলে কিডনি একটা ক্লোজ স্যাকে রূপান্তর হয়। কথা বুঝে গেছে? আমরা কিডনিটাকে ক্লোজ স্যাকে রূপান্তর করবো। রেনাল ফাসার অ্যাটাচমেন্ট আমরা একটু ভালো করে বুঝে পড়ি। দেখেন, কিডনির যে রেনাল ফাসা থেকে, রেনাল ফাসার দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার আর একটা হচ্ছে পোস্টেরিয়র লেয়ার। এই অ্যান্টেরিয়র লেয়ার পোস্টেরিয়র লেয়ার কিডনির আপার পোলে গিয়ে ইউনাইট হয়। ইউনাইট হওয়ার পরে তারা আবার স্প্লিট করে সুপ্রারেনাল গ্ল্যান্ডকে কাভার করে। সুপ্রারেনাল গ্ল্যান্ডকে কাভার করে তারা আবার ইউনাইট হয়ে সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য সুপ্রারেনাল নাম ধারণ করে সরাসরি দি ডায়াফ্রামে গিয়ে অ্যাটাচড হয়। কথা বুঝে গেছে? এটা সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য সুপ্রারেনাল গ্ল্যান্ড নাম ধারণ করে ডায়াফ্রামে অ্যাটাচ হয়েছে, বা এটার ফাংশনটা কোথায়? কিডনির উপরে। এই সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য সুপ্রারেনাল গ্ল্যান্ড কিডনির ডাউনওয়ার্ডস ডিসপ্লেসমেন্ট প্রিভেন্ট করে। কথা বুঝে গেছে? এবার আসেন, কিডনির অ্যান্টেরিয়র লেয়ার পোস্টেরিয়র লেয়ার ওই আপার পোলটাকে কাভার করলো। এবার আসেন লোয়ার পোলে সেপারেটলি কিডনিকে কাভার করার পরে ইউরেটারের আপার পোর্শনে এসে অ্যান্টেরিয়র লেয়ারটা শেষ হবে, পোস্টেরিয়র লেয়ার আলাদাভাবে ইউরেটারের আপার পোর্শনে এসে শেষ হয়, ফলে লোয়ার পোর্শনেও পুরো কিডনি কাভার হয়ে যায়। কথা বুঝে গেছে? এবার আসেন মিডিয়ালি এবং ল্যাটারালি কি ঘটে। ল্যাটারালি কিডনির অ্যান্টেরিয়র লেয়ার পোস্টেরিয়র লেয়ার ল্যাটারাল পোর্শনে এসে ইউনাইট হয়ে একটা সিঙ্গেল লেয়ার হয়ে ফাসা ট্রান্সভার্সালিটির সাথে কন্টিনিউ করে চলে যায়। কথা বলছেন? এবার আসেন মিডিয়ালি অ্যান্টেরিয়র লেয়ার অপোজিট কিডনির অ্যান্টেরিয়র লেয়ারের সাথে মার্চ করে। কথা বুঝে গেছে? আর পোস্টেরিয়র লেয়ারটা সরাসরি গিয়ে আপনার হচ্ছে ওই ভার্টিব্রাল লেভেলে গিয়ে অ্যাটাচড হয়। ছবি দেখে তাহলে বুঝবেন। দেখেন, তাহলে কিডনির উপরে আপার পোলে অ্যান্টেরিয়র লেয়ার পোস্টেরিয়র লেয়ার ইউনাইট হয়ে আবার স্প্লিট করে সুপ্রারেনালকে কভার করে এই সাসপেন্সরি লিগামেন্ট অফ সুপ্রারেনাল নাম ধারণ করে ডায়াফ্রামে শেষ হয়েছে। তাহলে কিডনির আপার পোল ক্লোজড। এই দেখেন, লোয়ার পোলে এসে নিচের দিকে সেপারেটলি অ্যান্টেরিয়র লেয়ারটা সরাসরি এসে আপার পার্ট অফ দ্য ইউরেটারে শেষ হয়েছে, পোস্টেরিয়র লেয়ারটাও আপার পার্ট অফ দ্য ইউরেটারে শেষ হয়েছে। তাহলে কিডনি ইনফিরিয়রলিও ক্লোজড হয়ে গেল। ল্যাটারালি এই অ্যান্টেরিয়র লেয়ার অ্যান্ড পোস্টেরিয়র লেয়ার ইউনাইট হয়ে ফাসা ট্রান্সভার্সালিটির সাথে কন্টিনিউ করে চলে যায়। কথা বুঝে গেছে? মিডিয়ালি অ্যান্টেরিয়র লেয়ারটা অপোজিট কিডনির অ্যান্টেরিয়র লেয়ারের সাথে মার্চ করে চলে যাবে, আর পোস্টেরিয়রলি এটা লাম্বার ভার্টিব্রাতে গিয়ে অ্যাটাচড হবে। আবার অ্যান্টেরিয়র লেয়ার থেকে পোস্টেরিয়র লেয়ার এরকম একটা রেনাল সেপ্টাম চলে আসবে। ফলে দেখেন কিডনি উপরে নিচে, তারপরে ল্যাটারালি মিডিয়ালি সামনে পিছনে সব দিক থেকে ক্লোজ হয়ে গেল। তাহলে কিডনি একটা ক্লোজ স্যাক হয়। তাহলে কিডনিকে ক্লোজ স্যাক করে কোন স্ট্রাকচার? নাম হচ্ছে রেনাল ফাসা। এই রেনাল ফাসা পুরো কিডনিকে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব দিক থেকে ক্লোজ করে দেয়, ফলে কিডনি একটা ক্লোজ স্যাক হয়। এই জন্য কিডনির মধ্যে যদি কোনো একটি ইনফেকশন হয়ে পেরিনেফ্রিক অ্যাবসেস হয়, সেই পেরিনেফ্রিক অ্যাবসেস একটা কিডনি থেকে আরেকটা কিডনিতে স্প্রেড করতে পারে না, ডিউ টু ফার্ম অ্যাটাচমেন্ট অফ দ্য রেনাল ফাসা। ক্লিয়ার? তারপরে চলে আসি আমরা কিডনির স্ট্রাকচারের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে রেনাল কর্টেক্স, একটা হচ্ছে রেনাল মেডুলা, আর হচ্ছে রেনাল সাইনাস। রেনাল কর্টেক্স কি? রেনাল কর্টেক্সের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কর্টিক্যাল আর্চ, এই যে এটার নাম হচ্ছে এই পোর্শনটুকুর নাম হচ্ছে কর্টিক্যাল আর্চ, আর রেনাল কলাম, এটা হচ্ছে রেনাল কলাম। ঠিক আছে? আর রেনাল মেডুলার মধ্যে কি থাকে? পিরামিড থেকে যে পিরামিড। কথা বুঝে গেছে? একটা কিডনির একটা কর্টিক্যাল আর্চ এবং রেনাল পিরামিড মিলে ফর্মেশন হয় রেনাল লোব। ইন্ট্রা ইউটেরাইন লাইফে কিডনি 10 থেকে 12টা রেনাল লোবে ভাগ করা ছিল, পরবর্তীতে এই লোবগুলো ডিসঅ্যাপিয়ার করে। যদি ইন্ট্রা ইউটেরাইন লাইফের এই রেনাল লোবগুলো পরবর্তীতে পারসিস্ট করে, তখন একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি হয়, তার নাম লোবিউলেটেড কিডনি। তাহলে কিডনির ডেভেলপমেন্টাল অ্যানোমালির নাম কি? লোবিউলেটেড কিডনি। কথা বুঝে গেছে? আবার কিডনি জানি একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তাহলে রেট্রোপেরিটোনিয়াল যদি অর্গান হয়, তাহলে যে সমস্ত অর্গান রেট্রোপেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে না, তারা রেসপিরেশনে মুভ করে না, যদিও কিডনি সামান্য পরিমাণে মুভ করে। কিন্তু কিডনি অনেক সময় ডেভেলপমেন্টালি দেখা যায় কিডনি পুরো পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকতে পারে। কিডনি যদি পুরো পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে, তাহলে রেসপিরেশনে সেটা প্রচুর পরিমাণে মুভ করবে, ভেসে বেড়াবে। একে বলা হয় ভাসমান কিডনি আর ফ্লটিং কিডনি। তাহলে ফ্লটিং কিডনি হচ্ছে একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি। তারপরে আসি আমরা কিডনির মধ্যে যে সেলটা থাকে তার নাম হচ্ছে নেফ্রন। এই কিডনির এই নেফ্রনের মধ্যে দুই ধরনের নেফ্রন আছে, একটা হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সিকিউরিটি পার্ট এবং কালেক্টিং পার্ট। ইন্ট্রা ইউটেরাইন লাইফে এই সিকিউরিটি পার্ট এবং কালেক্টিং পার্ট আলাদা থাকে, পরবর্তীতে তার এই সিকিউরিটি পার্ট এবং কালেক্টিং পার্ট ইউনাইট হয়। যদি ইউনাইট হয় তাহলে ভালো, আর যদি ইউনাইট না হয় তখন আরেকটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি হয়, তার নাম হচ্ছে পলিসিস্টিক কিডনি। তাহলে পলিসিস্টিক কিডনি হচ্ছে একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি। তাহলে লোবুলেটেড কিডনি, পলিসিস্টিক কিডনি, ফ্লটিং কিডনি সবগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যানোমালি। কিডনি ডেভেলপমেন্ট করতে হয়, এটা হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট থেকে এটা ডেভেলপ করবে, কথা বুঝে গেছে? শেষ। তারপর আমরা চলে আসি ইউরেটারে।
দেখেন ইউরেটারকে আমরা তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট, একটা হচ্ছে পেলভিক পার্ট, একটা হচ্ছে ইন্টারমোরাল পার্ট। পেলভিস পেরিনিয়াম এই টপিক্সের মধ্যে আলাদা করে আপনাদেরকে পেলভিক পার্ট অফ দ্য ইউরেটার নিয়ে ডিটেলস কথাবার্তা হবে। আমি এখানে আমরা শুধু সামারি বলি, বেসিক কিছু কথাবার্তা বলি। দেখেন ইউরেটার এবং ইউরিনারি ব্লাডার এই দুইটার মধ্যে কোনো সাবমিউকাসা কোড নাই, কথা বুঝে গেছে? এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা এই অ্যাবডোমিনাল পার্ট যখন পেলভিক ক্যাভিটিতে ঢুকে তখন তার নাম হয় পেলভিক ইউরেটার, আর যেটা ব্লাডারের ভিতরে থেকে তার নাম হচ্ছে ইন্টারমোরাল পার্ট, কথা বুঝে গেছে? ওকে, তিনটা কনস্টিটিউশন এখানে পাওয়া যায়। একটা হচ্ছে পেলভি ইউরেটারিক জাংশনে একটা কনস্টিটিউশন পাওয়া যায়, যখন এটা রাইট স্যাক্রোইলিক জয়েন্টকে ক্রস করে তখন একটা কনস্টিটিউশন পাওয়া যায়, আর যখন এটা ব্লাডারের ভিতরে ঢুকে তখন আরেকটা কনস্টিটিউশন পাওয়া যায়। এই তিনটা কনস্টিটিউশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কনস্টিটিউশন, সবচেয়ে বেশি কনস্টিটিউটেড পার্টটা, সবচেয়ে কনস্টিটিউটেড পার্টের নাম হচ্ছে ইন্টারমোরাল পার্ট, যেটা ব্লাডারের ভিতরে ঢুকে তার নাম হচ্ছে সেটা হচ্ছে মোস্ট কনস্টিটিউটেড পার্ট, কথা বলছেন? এখন আসেন রিলেশনের নিয়ে কয়েকটা কথা বলি। রিলেশন দেখেন, অ্যাবডোমিনাল পার্ট, পেলভিক পার্ট এবং ইন্টারমোরাল পার্ট, এই তিনটা পার্টের আলাদা আলাদা কিছু রিলেশন আছে। আমরা রিলেশনগুলো আমরা পড়বো। প্রথমে আসেন পোস্টেরিয়র রিলেশন। মনে করেন আমার নাম হচ্ছে ইউরেটার, এখন আমার ঘুম পেয়েছে, আমি একটা বিছানায় ঘুমাবো। কটকট একটা বিছানায় ঘুমাতে ভালো লাগে না, এটা তোষক লাগে, তাই না? এখন আপনি যখন একটা তোষকের মধ্যে শুয়ে পড়লেন, তাহলে এই কটকটা এই তোষকের মধ্যে শুয়ে পড়ার পরে এখন কি আপনার শুইতে একা একা ভালো লাগবে? অবশ্যই একটা বালিশ লাগবে, কোল বালিশ লাগবে। তাহলে এই যে আমি একটা কটকটা বিছানার কথা বললাম, একটা তোষকের কথা বললাম, একটা কোল বালিশের কথা বললাম, এগুলোই হচ্ছে আমাদের ইউরেটারের পোস্টেরিয়র রিলেশনটা। তাহলে কি হবে? কটকটা বিছানা, এই বিছানার নাম হচ্ছে ট্রান্সভার্স প্রসেস অফ দ্য লাম্বার ভার্টিব্রা, ক্লিয়ার? তারপর হচ্ছে একটা তোষকটার নাম হচ্ছে একটা মাসেল, নাম হলো সোয়াস মেজর মাসেল। এরপর হচ্ছে একটা কোলবালিশটার নাম হচ্ছে জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ, কথা বুঝে গেছে? তাহলে ইউরেটারের পোস্টেরিয়র রিলেশন এক নাম্বার হচ্ছে ট্রান্সভার্স প্রসেস অফ দ্য লাম্বার ভার্টিব্রা। ছবিতে দেখেন পুরো ইউরেটারটা ট্রান্সভার্স প্রসেস অফ দ্য লাম্বার ভার্টিব্রা শুয়ে আছে। তারপরে তোষক নাম হচ্ছে সোয়াস মেজর মাসেল, কোলবালিশের নাম হচ্ছে জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ। এই তিনটা হচ্ছে রিলেশন বোথ কিডনির ক্ষেত্রে, ঠিক আছে? এবার আসেন অ্যাবডোমিনাল পার্টের অফ দ্য ইউরেটারের অ্যান্টেরিয়র রিলেশন। আমরা জানি যে অ্যান্টেরিয়র রিলেশন অ্যাবডোমিনাল অর্গান মেল এবং ফিমেলের ক্ষেত্রে সেম, সো তাদের রিলেশন হচ্ছে সেম। কিরকম দেখি আমরা, দেখেন একটা ছক আছে, ছকটা ভালো করে পড়লেই হবে। দেখেন রাইট ইউরেটার, লেফট ইউরেটার, প্রথমে প্যারাইটাল পেরিটোনিয়াম, এখানেও প্যারাইটাল পেরিটোনিয়াম, এখানে রাইট গোনাডাল ভেসেল, এখানে লেফট গোনাডাল ভেসেল। তারপরে দেখেন 3 নাম্বার, রাইটের 3 নাম্বারটা বাদ দেন, 4 নাম্বার দেখেন রাইট কোলিক অ্যান্ড আইলোকোলিক ব্রাঞ্চ অফ দ্য সুপ্রিমেজেটিক ভেসেল, আর এইদিকে লেফট কোলিক অ্যান্ড সিগময়েড ব্রাঞ্চ অফ দ্য ইনফিরমেজেটিক ভেসেল, কথা বুঝতে পারছেন? তারপরে দেখেন রুট অফ দ্য মেজেন্ট্রি, এখানে হচ্ছে সিগময়েড মেসোকোলন। তাহলে বাদ গেছে কি? রাইট ইউরেটারের ক্ষেত্রে বাদ গেছে হচ্ছে 3 নাম্বারটা বাদ গেছে, আর হচ্ছে আমাদের এই 4 নাম্বারটা বাদ গেছে, 5 নাম্বারটা বাদ গেছে, টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম। তাহলে 3-4টা হচ্ছে সেম, রাইট এন্ড লেফটের ক্ষেত্রে মোরালেস সেম, আর রাইট ইউরেটারের ক্ষেত্রে দুইটা হচ্ছে এক্সেপশনাল, একটা হচ্ছে ডিউডেনাম আর একটা হচ্ছে আইলিয়াম, কথা বুঝে গেছে? শেষে এবার আসেন পেলভিক পার্ট। যখন ইউরেটার বাইফার্কেশন অফ দ্য কমন আইলেক আর্টারি ক্রস করে তখন এর নাম হয়ে যায় পেলভিক পার্ট অফ দ্য ইউরেটার। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন করে ইউরেটারের কখন পেলভিক ইউরেটার হবে? যখন এটা বাইফার্কেশন অফ দ্য কমন আইলেক আর্টারি ক্রস করবে, কথা বুঝছেন? আচ্ছা, এখন আসি আমরা পেলভিক পার্ট অফ দ্য ইউরেটারের দুইটা রিলেশন আছে, একটা হচ্ছে বোনস রিলেটেড রিলেশন, আর একটা হচ্ছে অর্গান রিলেটেড রিলেশন। বোনস রিলেটেড রিলেশনটা কি? যে ইউরেটার কখন গ্রেটার পেলভিস ওপেন করবে, ইউরেটার কখন ট্রু পেলভিক ক্যাভিটিতে ঢুকবে, কখন এটা ফলস পেলভিক ক্যাভিটিতে ঢুকবে, এর হচ্ছে পরীক্ষার কোশ্চেন। তাহলে ইউরেটার কখন গ্রেটার পেলভিস ওপেন করে, কখন এটা পেলভিক ক্যাভিটিতে ওপেন করে, কখন এটা ফলস পেলভিক ক্যাভিটিতে ঢুকে, এই সবগুলোর অ্যান্সার হচ্ছে যখন এটা বাইফার্কেশন অফ দ্য কমন আইলেক আর্টারি ক্রস করে, কথা বুঝে গেছে? তাহলে দেখেন ইউরেটার বাইফার্কেশন অফ দ্য কমন আইলেক আর্টারি ঠিক সামনে দিয়ে আসবে, এসে গ্রেটার সাইডিক নচ বরাবর সেটা একটু লেফট সাইডে সে লেফট সাইডে একটু টার্ন নিবে, লেফট সাইড বরাবর সে যাবে। তারপরে সেটা ইসিএল স্প্যানিং গিয়ে একটু বাঁকা হয়ে মিডিয়ালি চলে যাবে, কথা বুঝছেন? মিডিয়ালি গিয়ে সেটা ইউরিনারি ব্লাডারে সে ড্রেন করবে, ওপেন হবে, কথা বুঝছেন? তারপরে আসি আমরা পেলভিক পার্ট অফ ইউরেটারের অর্গান রিলেটেড রিলেশন। ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে ওয়াটার রানস আন্ডার দ্য ব্রিজ, অর্থাৎ ব্রিজের নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এখানে ব্রিজটা হচ্ছে ইউটেরাইন আর্টারি, আর এখানে পানিটা হচ্ছে ইউরেটার। তাহলে ইউটেরাইন আর্টারির নিচ দিয়ে যাবে হচ্ছে ইউরেটার, কথা বুঝে গেছে? ডিউরিং টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করার সময় দুইটা স্ট্রাকচার মাঝে মাঝে আপনার ভেজাল করবে, সেটা হচ্ছে কি? এক নাম্বার হচ্ছে ইউরেটার। আপনি মনে করেন যখন ফার্স্ট ক্লাম করে ডিভিশন করবেন তখন আপনি এই ভুল করে এই ইউরেটারকে আপনি ডিভিশন করে ফেলতে পারেন। এখন ডিউরিং পারফর্মিং অফ দ্য টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি আপনি কিভাবে বুঝবেন আপনি ইউরেটার কাটতেছেন নাকি ইউটেরাইন আর্টারি কাটছেন? আপনাকে অবশ্যই ফিল করতে হবে, সেই ইউরেটারটাকে ধরে ফিল করতে হবে। যদি স্ট্রাকচারে ফিল করার পরে একটা কর্ড লাইক স্ট্রাকচার হয়, যদি এখানে পালসেশন পাওয়া যায়, তাহলে বুঝবেন ইট ইজ নাথিং বাট এটা হচ্ছে একটা ইউরেটার। তাহলে লিভিং বডিতে অপারেশনের সময় আপনি কিভাবে বুঝবেন এটা ইউরেটার? এখানে একটা ফিলিংস পাওয়া যাবে, তার নাম হচ্ছে কর্ড লাইক ফিলিংস হবে, বাট ইউরেটারের ইউটেরাইন আর্টারির মধ্যে সেই কর্ড লাইক ফিলিংসটা পাওয়া যাবে না,
কথা বুঝে গেছে? এখন আসেন আরেকটা স্ট্রাকচার আপনার ডিফিকাল্টি করে অপারেশনের সময়, সেটা হচ্ছে সিগমাইড ক্লোন। সিগমাইড ক্লোন এসে আপনার হচ্ছে প্রবলেম করতে পারে। এই জন্য আপনার হচ্ছে এই সিগমাইড ক্লোন এটাকে আপনার হচ্ছে এক সাইডে চাপায় রাখা হয় যাতে কোনো প্রবলেম না হয়। ব্লাডারও ইঞ্জুরি হতে পারে টোটাল অ্যাবডোমিনাল হিস্ট্রির সময়। এই জন্য আমরা ব্লাডার ইভ্যাকুয়েশন করি যে বিফোর অপারেশনের সময় আপনি অবশ্যই তার ব্লাডারটা ক্লিন করে ফেলবেন, তাকে বলবেন মিক্সচুরেশন করে ফেলবেন অথবা ক্যাথেটার দিয়ে দিবেন, তাহলে আপনার ব্লাডার ইনজুর্ড হওয়ার চান্স কমে যাবে। ঠিক আছে? আরেকটা দেখেন পেলভিক পার্ট অফ ইউরেটারের আরেকটা রিলেশন, সেটা হচ্ছে পোস্টেরিয়র টু দ্য ওভারি। দেখেন মিডিয়াল টু দ্য হচ্ছে umbilical artery and obturator vessels and posterior to the ovary forming the posterior boundary of the ovarian fossa। তাহলে এই ইউরেটার posterior boundary of the ovarian fossa ফরমেশনেও হেল্প করবে। ঠিক আছে? এই হচ্ছে 3টা কনস্ট্রিকশন। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কনস্ট্রিকশন হচ্ছে যখন সেটা ব্লাডার দিয়ে পাসেস করবে। ব্লাড সাপ্লাই কি? আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্টে তিনটা আপনার হচ্ছে সাপ্লাই পাবে। আপার পার্ট হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য অ্যানাল আর্টারি দিয়ে সাপ্লাই পাবে, মিডল পার্টটা আউটার দিয়ে সাপ্লাই পাবে, আর লোয়ার পার্টটা ভেসিকল, মিডল রেক্টাল অথবা ইউটেরাইন আর্টারি দিয়ে সাপ্লাই পাবে। হিস্টোলজির মধ্যে আমরা জানি যে এখানে কোনো সাবমিউকাসা কোট নাই। ঠিক আছে? এবার আসেন ইউরিনারি ব্লাডার। এই যে দেখেন দুইটা ইউরেটারি ওরিফিস, এটা একটা ইউরেটারি ওরিফিস, এটা একটা ইউরেটারি ওরিফিস, আর মাঝখানে এটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল ওরিফিস। এই 3টা ওরিফিস বরাবর যদি আমি যুক্ত করে দিই তাহলে একটা ট্রায়াঙ্গেল পাবো। এটার নাম হচ্ছে ট্রাইগন অফ দ্য ব্লাডার। পুরো ইউরিনারি ব্লাডার ডেভেলপ করা হচ্ছে এন্ডোডার্ম থেকে, এক্সেপ্ট ট্রাইগন অফ দ্য ব্লাডার। এই ট্রাইগন অফ দ্য ব্লাডার ডেভেলপ করে মেসোডার্ম থেকে। এই ট্রাইগন অফ দ্য ব্লাডারের মধ্যে নার্ভ সাপ্লাই প্রচুর পরিমাণে নার্ভ সাপ্লাই থাকে, প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই থাকে। যখন ইউরিন এই ব্লাডারটার মধ্যে এসে যখন ইউরিনারি ব্লাডার ডিস্টেনশন হয়, সাথে সাথে এই ট্রাইগন অফ দ্য ব্লাডারও ডিস্টেনশন হয়। ট্রাইগন অফ দ্য ব্লাডার যখন ডিস্টেনশন হবে, এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে নার্ভ সাপ্লাই থাকে, সাথে সাথে ইনফরমেশন আমাদের হায়ার মোটর সেন্টারে চলে যাবে, গিয়ে বলবে যে ব্লাডার ডিস্টেনশন হচ্ছে, এই মুহূর্তে আপনাকে মিক্সচুরেশন করতে হবে। তখন একটা মানুষের মিক্সচুরেশনের আর্জ পাওয়া যায়, তখন মানুষ মিক্সচুরেশনের জন্য পরিস্থিতি সে খোঁজ করা শুরু করে। কথা বুঝে গেছে? তাহলে ট্রাইগন অফ দ্য ব্লাডার মিক্সচুরেশনে হেল্প করে। ওকে, এবার আসেনি ইউরিনারি ব্লাডার নার্ভ সাপ্লাই। ইউরিনারি ব্লাডারের নার্ভ সাপ্লাই আমরা অলরেডি সকালবেলায় কিন্তু পড়ে ফেলেছি, আগে ক্লাসে কিন্তু বলেছি আমরা ইউরিনারি ব্লাডারের সিম্প্যাথেটিক সাপ্লাই, প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। দেখেন ইউরিনারি ব্লাডারের পেলভিক অর্গান, হাইন্ডগার্ডের ম্যাক্সিমাম স্ট্রাকচার কিন্তু পেলভিক অর্গান হিসেবে থাকে। সো ইউরিনারি ব্লাডার, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার, ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার, এই সবগুলো হচ্ছে পেলভিক অর্গান। এগুলো সাপ্লাই সবগুলোই দিবে কিসের মতো সাপ্লাই দিবে? হাইন্ডগার্ডের যে স্ট্রাকচার সাপ্লাই দেয় তারা এখানে সাপ্লাই দিবে। আমরা জানি হাইন্ডগার্ড স্ট্রাকচারগুলোকে সিম্প্যাথেটিক সাপ্লাই দেয় থোরাসিক 11, 12 অথবা লাম্বার 1, 2, 3 অথবা লাম্বার স্প্লাইনিং নার্ভ, অথবা আমরা বলেছি সেটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, এদেরকে সাপ্লাই দিবে, সিম্প্যাথেটিক সাপ্লাই দিবে। আর প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কে দেয়? প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয় হচ্ছে স্যাক্রাল 2, 3, 4 আর পেলভিক স্প্লাইনিং নার্ভ। ঠিক তেমনি ভাবে ইউরিনারি ব্লাডারের সিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে লাম্বার স্প্লাইনিং নার্ভ, দ্যাট মিন্স লাম্বার 1, 2, 3 অথবা হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, আর প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে স্যাক্রাল 2, 3, 4 আর পেলভিক স্প্লাইনিং নার্ভ। আমরা জানি ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে এই সিম্প্যাথেটিক নার্ভের অপর নাম হচ্ছে নার্ভ অফ ফ্লিং, আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভের অপর নাম হচ্ছে নার্ভি ইরিগেন্টিস। ক্লিয়ার? এবার আসেন ফিমেল ইউরেথ্রা সম্পর্কে যে কয়টা লাইন আছে এটা ইম্পর্টেন্ট। কথা বলছেন, ফিমেল ইউরেথ্রা 4 to 5 সেন্টিমিটার হচ্ছে লেন্থ। এটা পুরোটাই একটা স্ফিংক্টার, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার হিসেবে কাজ করে। কথা বুঝে গেছে? ওকে, আচ্ছা, এটা সিচুয়েটেড কোথায় থাকবে? ইন বিটুইন ল্যাবিয়া মাইনরা, ইন ফ্রন্ট অফ দ্য ভ্যাজিনা ওপেনিং অ্যান্ড বিহাইন্ড দ্য গ্ল্যান্স ক্লাইটোরিস। এই হচ্ছে রিলেশন, এই 3টা রিলেশন লাগে। এটা ল্যাবিয়া মাইনরা ঠিক মাঝখানে থাকবে, এটা জাস্ট আপনার ভ্যাজিনা পোর্শনের আপনার সামনে থাকবে, আর থাকবে হচ্ছে কোথায়? এটা হচ্ছে জাস্ট বিহাইন্ড দ্য গ্ল্যান্স ক্লাইটোরিস। কথা বুঝে গেছে? দিস দ্য ফিমেল ইউরেথ্রা। ওকে, এটা পুরোটা একটা স্পিডার, কাছাকাছি থাকে জন্য ইনফেকশন খুব বেশি হয়, র্যাপিডলি হয়ে থাকে। এখন শীটে চলে আসি, পেজ নাম্বার 81 চলে আসি। দেখেন 81। আচ্ছা, কিডনি প্রথমে হচ্ছে কাভারিং অফ দ্য কিডনি, প্রথম 5 লাইন পড়বেন, এরপরে সরাসরি কাভারিং অফ দ্য কিডনিতে চলে আসবেন। আচ্ছা, রেনাল ফাসা ডাবল স্টার দেন, কাভারিং অফ দ্য কিডনি ডাবল স্টার দেন। এবার আসেন পেজ নাম্বার রিলেশন অফ দ্য কিডনি ট্রিপল স্টার দিবেন। এরপর আমরা চলে আসি পেজ নাম্বার 84 গোলোমেরুলার মেমব্রেন একবার পড়বেন, যদি ভিডিওতে আলাদা করে পড়তে হবে। ডেভেলপমেন্টে ইনফিনিটি স্টার দিবেন, পরীক্ষাতে আসবে মাস্ট। পেজ নাম্বার 87 আসি আমরা, অ্যাপ্লাইড অ্যানাটমি অ্যান্ড ডেভেলপমেন্টাল অ্যানোমালি অফ দ্য কিডনি, ইনফিনিটি স্টার দিবেন, এগুলো পরীক্ষাতে আসে। ইউরেটার কিচ্ছু বাদ দিবেন না, যা আছে সব পড়বেন, বরঞ্চ আপনার আরও ইনফরমেশন পেলে এখানে অ্যাড করবেন। ইউরিনারি ব্লাডার শীটে যা আছে একবারে জন্য হলো চোখ বুলাবেন। তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিগামেন্টস অফ দ্য ব্লাডার, ইন্টেরিয়র অফ দ্য ব্লাডার, দ্যাট মিনস ট্রাইগন অফ দ্য ব্লাডার, কিচ্ছু বাদ দিবেন না। লিভারে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, লিম্ফিক ড্রেনেজ, এগুলো পড়বেন। তারপরে হচ্ছে পেজ নাম্বার 93 নিউরোলজিক্যাল ব্লাডার অফ দ্য মিউটেশন, যদিও নার্ভাস সিস্টেমের আলাদা পড়াবে, তারপরে একবার দেখে নিতে পারলে ভালো। ইউরেথ্রা শুধুমাত্র ফিমেল ইউরেথ্রা পড়বেন, কথা বুঝে গেছে? শুধুমাত্র পেজ নাম্বার 94 ফিমেল ইউরেথ্রা পড়বেন। এরপরে 95 থেকে শুরু করে একদম হচ্ছে 95, 96, 97, 98,
99, 100, 100 পৃষ্ঠা পর্যন্ত কিছু পড়বেন না। ক্লিয়ার? তাহলে পেজ নাম্বার 95 থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত এটা শুধুমাত্র সার্জন যারা তাদের জন্য এটা পড়বেন না। ক্লিয়ার? এই ছিল আমাদের পুরো অ্যাবডোমেন। তাহলে অ্যাবডোমেন থেকে আমরা দেখলাম আমরা 7টা হেডলাইনে পড়েছি। 1 নাম্বার হচ্ছে আমরা সমস্ত ব্লাড সাপ্লাই পড়েছি। 2 নাম্বার হচ্ছে আমরা জিআইটি কলোরেক্টাল পড়েছি। 3 নাম্বার আজকে আমরা পড়লাম অ্যাক্সেসরি রেজিস্টিভ গ্ল্যান্ড, যেখানে আমরা 5টা অর্গান পড়েছি, লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস, স্প্লিন, সুপ্রারেনাল গ্ল্যান্ড। এরপরে আমরা পেরিটোনিয়াম পড়েছি, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল পড়েছি, তারপরে আমরা পেরিনিয়াম পড়েছি, লাস্টে আমরা ইউরিনারি সিস্টেমের 4টা অর্গান পড়লাম, সেটা হচ্ছে কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার অ্যান্ড লাস্টে হচ্ছে ইউরেথ্রা। এই যে টপিকসগুলো পড়লাম আপনারা হবে অ্যান্সার করে